গুড ইভিনিং, কেমন আছিস সবাই? গুড ইভিনিং, গুড ইভিনিং। ওয়েলকাম টু পিডব্লিউ বাংলা। আর আজকে পিডব্লিউ বাংলাতে আজকে আমাদের বিজেতা 2.0 সিরিজের সেকেন্ড ক্লাস। আর আজকে আমরা এই ক্লাসে কিন্তু লং আনসার টাইপ প্রশ্ন নিয়ে আলোচনা করব। আর তোমাদের যাবতীয় যা ডাউট আছে সমস্তগুলো সমস্ত ডাউট অবশ্যই আমি শুনবো, এবং তার সাথে সাথে লং আনসার টাইপ কোয়েশ্চেন লেখার ক্ষেত্রে অর্থাৎ এলএকিউ লেখার ক্ষেত্রে যা যা অসুবিধা তোমরা ফেস করছো সেগুলো আমার সাথে অবশ্যই শেয়ার করবে। তো ঝটপট করে জয়েন করো, জলদি জলদি জয়েন করো। গুড ইভিনিং, গুড ইভিনিং, গুড ইভিনিং। কোথায় সবাই? গুড ইভিনিং। কোথায় গেল আমার ওয়ারিয়ার্সরা? কোথায় গেল আমার চ্যাম্পিয়ন্সরা? হ্যালো 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 হ্যালো। আচ্ছা, আগে আমাকে প্রথমে বল যে আমি অডিবল কিনা। হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ, ঠিক আছে, আমি অডিবল, আমি ভিজিবল তো বটে, এইটুকু তো আমি জানি যে ভিজিবল। আমি একদম ক্লাস নেওয়ার জন্য ভীষণ ভীষণ এক্সাইটেড। আজকে আমি ভাবছিলাম যে কখন তোদের ক্লাসটা শুরু হবে, তো ফাইনালি আমাদের ক্লাস শুরু হয়ে গেছে। আর ওয়েলকাম টু পিডব্লিউ বাংলা। আর আজকে আমাদের ফুল সিলেবাস রিভিশন হবে, যেটা কিনা 5 এবং 6 মার্কসের। হ্যালো 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 হ্যালো। গুড ইভিনিং, গুড ইভিনিং, গুড ইভিনিং। দেবার্পণ, আচ্ছা দেবার্পণ, গুড ইভিনিং। নাইমা, খুব ভালো আছি বাবা, তোরা কেমন আছিস? ওকে, আমি অডিবল, নূর বলে দিয়েছে। আচ্ছা চলো তাহলে আজকে আমরা আমাদের যে কটা চ্যাপ্টার রয়েছে আমরা যদি আমাদের চ্যাপ্টার্স গুলোকে 3টে সেকশনে ভাগ করি, ব্রড কোয়েশ্চেন আমাদের কিন্তু এই তিনটে সেকশন থেকে আসবে। প্রথম সেকশন হচ্ছে আমাদের প্রোজ সেকশন। প্রোজ সেকশনে আমাদের দুটো স্টোরি রয়েছে, একটা হচ্ছে ডাউন দ্য র্যাবিট হোল, আর একটা হচ্ছে আমাদের 3 কোয়েশ্চেন্স। এবারে আমরা আসি ভার্স সেকশন, ভার্স অর্থাৎ পোম সেকশন। পোম সেকশনে আমাদের কি কি পোম রয়েছে? আমাদের রয়েছে হচ্ছে দ্যাট টাইম অফ ইয়ার, আমাদের রয়েছে হক রুস্টিং এবং দ্য গ্রিন হাউস এফেক্ট। তাহলে আমাদের প্রোজ এবং ভার্স সেকশন গেল, এগুলো হচ্ছে আমাদের 6 মার্কসের প্রশ্ন। 6 মার্কসের প্রশ্নের পর আমরা আসছি আমাদের 5 মার্কসের প্রশ্ন, যেটা কিনা আমাদের ড্রামা থেকে রয়েছে ওয়ান অ্যাক্ট প্লে বা ওয়ান অ্যাক্ট ট্র্যাজিক প্লে দ্য রাইডার্স টু দ্য সি। রাইডার্স টু দ্য সিও আজকে আমরা কিন্তু কভার করব। হ্যাঁ, ইজি ল্যাঙ্গুয়েজে বলবো। আমি তোদেরকে আগের দিনও লাইভে আমি বলেছি যে ইজি ল্যাঙ্গুয়েজেই লিখবি, ইজি ল্যাঙ্গুয়েজেই লিখবি। আমি ইজি ল্যাঙ্গুয়েজেই বলবো, ইজি ল্যাঙ্গুয়েজেই লেখাবো, সমস্তটা ডিসকাস করব। তো দেখো, আজকে আমরা আমাদের প্রথম যে চ্যাপ্টার শুরু করছি সেটা হচ্ছে ডাউন দ্য র্যাবিট হোল। ডাউন দ্য র্যাবিট হোল অ্যালিস ইন দ্য ওয়ান্ডারল্যান্ড থেকে নেওয়া একটা ছোট্ট পোর্শন। অ্যালিস ইন দ্য ওয়ান্ডারল্যান্ডের ফার্স্ট এবং প্রথম যে চ্যাপ্টারের যে প্রথম যে সেকশনটা সেটা হচ্ছে ডাউন দ্য র্যাবিট হোল। ডাউন দ্য র্যাবিট হোলটাও আমরা সম্পূর্ণটা পড়বো না, কিছুটা পোর্শন আমাদের দেওয়া রয়েছে, তো সেইটুকু পোর্শন আমরা কিন্তু আজকে আলোচনা করব। এবং সেখান থেকে কি কি এলএকিউ আসতে পারে, সম্ভাব্য এলএকিউ, যে এলএকিউ গুলো প্র্যাকটিস করে গেলে বা পড়ে গেলে আমরা কিন্তু মার্কস পেয়ে যাব। হ্যাঁ, দুরকম ভাবে কিন্তু প্রশ্ন আসতে পারে, একটা গোটা 6 মার্কসের আসতে পারে, কিংবা আসতে পারে 3+3, 2+4 বা 1+1+1 এরকম ভাবে পার্ট পার্ট করেও আসতে পারে। তো তোমাদেরকে এর আগেও আমি বলেছিলাম যে সবসময় চেষ্টা করবে পার্ট কোয়েশ্চেনের উত্তর লেখার, যদি না পারো তাহলে গোটা একটা 6 মার্কস লিখতে হতে পারে। তো ডাউন দ্য র্যাবিট হোল কার লেখা? লুইস ক্যারলের লেখা। লুইস ক্যারলের লেখা আমাদের এই চ্যাপ্টারটা। তো এখান থেকে প্রথম প্রশ্ন হচ্ছে একদম প্রথম যে জায়গাটা রয়েছে আমাদের স্টোরিটার, সেই জায়গাটা থেকে আমি ডিসকাস করছি। অনেকেই বলছে ম্যাম 3 কোয়েশ্চেন অ্যাটেন্ড করবো নাকি এটা অ্যাটেন্ড করবো। দেখ, তোদেরকে আমি একটা ভালো কথা বলি, দুটো চ্যাপ্টার রিডিং পড়ে যা, 2 মার্কসের জন্য এটা পড়া ভীষণ ভীষণ জরুরি। এবারে তোরা দেখ, আমাদের প্রোজ সেকশন থেকে দুটো প্রশ্ন দেবে 6 মার্কসে, তার মধ্যে থেকে যেটা খুশি অ্যাটেম্প করলেই হলো। সাপোজ 3 কোয়েশ্চেন্স থেকে একটা গোটা 6 মার্কসের প্রশ্ন দিল, পার্ট পার্ট প্রশ্ন দিল না, তখন সেক্ষেত্রে দেখলেই যে অ্যালিস ইন দ্য ওয়ান্ডারল্যান্ড থেকে পার্ট পার্ট প্রশ্ন দিয়েছে 2+2+2, কোনটা অ্যাটেম্প করা বেশি সুবিধাজনক? অবশ্যই ডাউন দ্য র্যাবিট হোল। তো সেক্ষেত্রে আমি বলবো যে দুটো চ্যাপ্টারই পড়ে যাওয়াটা ভীষণ দরকারি। তো প্রথম প্রশ্ন দেখ, প্রথম প্রশ্ন হচ্ছে ডাউন দ্য র্যাবিট হোলের একদম প্রথম জায়গা থেকে দিয়েছে, কি বলা হয়েছে? So she was considering in her own mind.
What was she considering in her own mind and who was she? কার কথা বলা হচ্ছে? she বলতে কার কথা বলা হয়েছে? আচ্ছা, what did she do before that? what happened then? তাহলে 2 + 2 + 2 এটা অ্যাটেন্ড করা বেশি সুবিধাজনক নাকি জারের ক্যারেক্টারিস্টিক্স দিয়ে দিল যে জারের ক্যারেক্টার নিয়ে আলোচনা করতে? কোনটা সুবিধাজনক? এটা 2 + 2 + 2 দিয়ে রয়েছে। আমরা 2 মার্কসের জন্য এই পার্টগুলো করেছি অলরেডি। তো আমাদের এই ধরনের প্রশ্ন করা সুবিধাজনক। ম্যাম, পোয়েমের আনসার কোন টেন্সে লিখতে হয়? দেওয়ার পর পোয়েমটার প্রশ্নটা যে টেন্সে দেবে চেষ্টা করবি সেই টেন্সেই লিখতে, ঠিক আছে? যদি হাউ ডিড বা ওয়াই ডিড দিয়ে থাকে তাহলে প্রশ্ন অবশ্যই সিম্পল পাস্ট টেন্সে উত্তর লিখবে, ঠিক আছে? চলো এবার শুরু করি। তো কি বলেছে যে সি বলতে কাকে বোঝানো হচ্ছে এবং সে কি কনসিডার করছিল? আচ্ছা, এর আগের দিন অনেকেই প্রশ্নে জিজ্ঞেস করছিলি যে ম্যাম আমরা কি যখন প্রশ্নের উত্তর লিখবো তখন আমাদের কি চ্যাপ্টারের নামটাকে বলে দেওয়া উচিত? আমি তোদেরকে কি বলেছিলাম, 2 মার্কসের জন্য না বললেও চলে, কিন্তু 6 মার্কসের ক্ষেত্রে বলবি, তাতে কি হবে, লেখার লেন্থ বাড়বে। এই যে ক্লাস 11-এর জন্য আনবো, ক্লাস 11-এর জন্যও আনবো, ক্লাস 11-এর জন্য ম্যারাথনও আসতে চলেছে, চিন্তা করিস না, ঠিক আছে? চিন্তা করিস না, 11-এর জন্য আসছে, সারপ্রাইজ আসছে, আনছি 3 কোশ্চেন আনছি বাবা, পর চ্যাপ্টার ওয়াইজ আমরা করব। আগে প্রথমে আমাদের অ্যালিস ইন দ্য ওয়ান্ডারল্যান্ডের থেকে আসি। তো কি বলা হচ্ছে, কার কথা বলা হচ্ছে? অ্যালিস দ্য লিটল কিউরিয়াস গার্ল ইন ডাউন দ্য রাবিট হোল ওয়াজ ফিলিং বোর্ড। কেন বোর ফিল করছিল? ডিউরিং দ্য ডাল আওয়ার্স অফ দ্য ডে, যেহেতু ওই দুপুর বেলাটা ওর কাছে ভীষণ ডাল এবং বোরিং লাগছিল, মনোটোনাস লাগছিল। সো সি স্টার্টেড থিঙ্কিং টু হারসেলফ, তাই জন্য সে নিজের মনে মনে কি ভাবতে থাকে, উড ইট বি ওয়ার্থ দ্য এফোর্ট টু গেট আপ, খুব এফোর্ট নিয়ে কি উঠে গিয়ে and pick some daisies, কিছু ডেইজি ফুল কালেক্ট করা কি উচিত হবে, and making a daisy chain, এবং একটা ডেইজির মালা তৈরি করব। bring her more joy than the trouble of doing it, তাহলে কষ্ট করে যদি উঠে গিয়ে ডেইজির মালা গাঁথি সেটা কি বেটার হবে? কিন্তু এই যে বোরিং ডাল একটা সামার ডে, এটা ওকে এতটাই লেজি ফিল করালো যে সে উঠতে আর চাইলো না। ম্যাম কেমন আছেন? শুভঙ্কর, খুব ভালো আছি বাবা, তোদের পরীক্ষা, আমাকে ভালো থাকতেই হবে, সুস্থ থাকতেই হবে। একটু অসুস্থ ছিলাম, বাট দেখলাম যে তোদের পরীক্ষা, আমাকে সুস্থ থাকতেই হবে, ঠিক আছে? আজকে তোদের ক্লাস নিতে আসার আগে আমার এত প্রচন্ড মাথা যন্ত্রণা করছিল যে আমি কাঁদতে বসেছিলাম। আমাকে দেখে কিন্তু এখন বুঝতে পারবি না যে আমি কাঁদছিলাম। আমি 1 ঘন্টা আগেও 5 মিনিট 10 মিনিট ভ্যাভা করে কাঁদলাম যে আমার মাথা যন্ত্রণা করছে, আমি কিভাবে ক্লাস নেব, মাথা চেপে বসেছিলাম। তো তারপরে দেখলাম যে না, দেরি হয়ে যাচ্ছে, তোদের লাইভে ক্লাস নিতে আসতে হবে। চোখ মুখে জল দিলাম, ফ্রেশ হলাম, ড্রেস পরলাম, আর ফুল দমে চলে এসেছি। আমি জানি না এখন আমার মাথা যন্ত্রণা করছে কিনা, এত কথা বলছি আমি এখন বুঝতে পারছি না যে আমার মাথা ব্যথা করছে কিনা, বাট হয়তো ক্লাসের শেষে আমি দেখবো যে প্রচন্ড মাথা ব্যথা করছে। বাট তোদের জন্য আমাকে ভালো থাকতে হবে, ডোন্ট ওয়ারি। প্রীতি জিজ্ঞেস করছে ম্যাম এসে লেখা নাকি মেল আর ব্লগ লেখা কোনটাতে বেশি নম্বর পাওয়া যেতে পারে? অবশ্যই মেল এবং ব্লগে। মডেল কোয়েশ্চেন পেপার অবশ্যই শেয়ার করব। চাপ নিচ্ছিস কেন? আমি যতদিন আছি কোনো চাপ নিবি না। খুব 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 স্ট্রাগল পয়েন্টেও আমি ক্লাস নিয়েছি, তোরা জানিস না, এমন কিছু পার্সোনাল লস, খুব কাছের মানুষ চলে যাওয়ার পরেও আমি কিন্তু ক্লাস নিয়েছি। তো অনেক কিছুই তোরা জানিস না, আমি যতদিন আছি তোদের জন্য আছি। খুব খুব খারাপ কন্ডিশনেও ক্লাস নিয়েছি, চাপ নেই, আছি, অলওয়েজ আছি। আচ্ছা, তো she wondered if such a small thing could make her feel happy, তাহলে what was she considering in her own mind, মনে মনে কি ভাবছিল যে ওকে কি জিনিস হ্যাপি করবে? পেলাম একটা পার্ট। আচ্ছা, what did she do before that, এর পূর্বে সে কি করছিল, এই কাজের পূর্বে সে কি করছিল? তো বিফোর কনসিডারিং পিকিং আউট ডেইজিস, ডেইজি ফুল তুলবে কি ভাববে কিনা, মানে ডেইজি ফুল তোলার কথা ভাবছিল, তার আগের মোমেন্টে সে কি করছিল? অ্যালিস গট ভেরি টায়ার্ড, ভীষণই টায়ার্ড ফিল করছিল।
of sitting by her sister on the bank of a river. নদীর পাশে বসে সে তার দিদির বা বোনের পাশে বসে বই পড়ছিল সে, এবং তার পাশে বসে সে খুব বোর ফিল করছিল, ভীষণ বোর ফিল করছিল। কেন বোর ফিল করছিল? কারণ she had nothing to do on a hot day, কারণ এই গ্রীষ্মের দুপুরে তার কিছু করার ছিল না, কোনো কাজ ছিল না। এই কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করে যা, চোখ বন্ধ করে ভালো মার্কস পাবি। আমার প্রতি ভরসা রাখ, ঠিক আছে? রেসপেক্ট বাটন ফর ম্যাম, ইটস ওকে। আমি শুধু কর্তব্যের জন্য পড়াই না, তোদের ভালোবাসি, তোদের পরীক্ষা আছে বলে পড়াচ্ছি, ঠিক আছে? তোদের পরীক্ষার জন্য পড়াচ্ছি, ঠিক আছে? তোদের যখন রাইডার্স টু দ্য সি পড়াই না, ডেথকে আমি খুব কাছ থেকে দেখেছি, তো খুব রিলেট করতে পারি। মাঝে মাঝে আমি পড়তে আমার চোখে জলও চলে আসে, কিছু পার্সোনাল কথা মনে পড়েও। তো আমি তোদেরকে কিন্তু ভীষণ ভালোবেসে পড়াই, চাপ নিস না, ভালো রেজাল্ট হবেই। আমি যতক্ষণ আছি ভালো রেজাল্ট করানোর দায়িত্ব আমার। আচ্ছা, তো কি ছিল? once or twice she peeped into the book her sister was reading. একবার বা দুবার সে উকি মারছিল তার বোনের বইয়ের দিকে। as the book had no pictures or conversation in it, যেহেতু বইটার মধ্যে কোনো ছবি বা কনভারসেশন ছিল না, she concluded that, অ্যালিস এটাতেই কনক্লুশনে আসে that the book was of no use, এই বইটা এতটাই বোরিং যে বইটার কোনো উপযোগিতা নেই। the heat of the day also made her feel very sleepy and stupid, এবং এই যে গ্রীষ্মের দুপুরের যে উত্তাপ, হিট, এটা তাকে ভীষণ স্লিপি আর বোকা বোকা ফিল করাচ্ছিল। হ্যাঁ, এই পিডিএফটা পাবি, চাপ নিস না, পিডিএফ পেয়ে যাবি। When Alice was engrossed in her thoughts, suddenly a white rabbit with pink eyes ran by her. এই যে লাস্টের পার্টটা দেখলাম, what happened then? কি হয় যে যখন এইগুলো নিয়েও ভাবছিল, সাডেনলি সেই মোমেন্টে একটা হোয়াইট র্যাবিট, যার কিনা পিঙ্ক কালারের আইস, চলে আসে। আচ্ছা, তোদের বলতে ভুলে গেছি, রোজ বলি তো, বলতে বলতে আমি সব ভুলেই গেছি। সেটা হচ্ছে এই ক্লাসের যে পিডিএফ, সেটা পাওয়ার জন্য দেখ ডেসক্রিপশন সেকশনে লেখা রয়েছে বিজেতা বাংলা 2.0 ফর ক্লাস 12 এইচএস 4th সেমিস্টার 2026। নোটের জন্য এই লিঙ্কে ক্লিক করো। ওই লিঙ্কে ক্লিক করলে তোমাদের এই লিঙ্কটা রিডাইরেক্ট হয়ে ওপেন হয়ে যাবে পিডব্লিউ অ্যাপে বিজেতা 2.0 যে ব্যাচটা ক্রিয়েট করা হয়েছে, সেখানে ফ্রিতে তোরা এনরোল করিস। এনরোল করার পর তোরা সাবজেক্ট ওয়াইজ পিডিএফ গুলো পেয়ে যাবে। আজকে ক্লাসের যে নোট, সেটা সম্পূর্ণটা তোদের সাথে শেয়ার করে দেওয়া হবে। এই নোটটা তোরা ডাউনলোড করে নে, তোরা প্রিন্ট আউট করে নে, তোরা হাতে লিখে নে, যেভাবেই করিস না কেন, বা ট্যাবে রাখ, কম্পিউটারে রাখ, পড়িস অ্যাটলিস্ট, ঠিক আছে? ঠিক আছে, চলো পরের প্রশ্নয় আসি। পরের প্রশ্নে কি বলা হচ্ছে যে ডিসক্রাইব অ্যালিসেস ফার্স্ট মিটিং উইথ হোয়াইট র্যাবিট। এটা গোটা 6 মার্কসের প্রশ্ন। হ্যাঁ বাবা, এটা মাথায় রাখিস তোরা, এটা গোটা 6 মার্কসের প্রশ্ন। কি বলা হয়েছে? অ্যালিসের সাথে হোয়াইট র্যাবিটের যে ফার্স্ট মিট আপটা, সেটা কেমন ছিল। তো ওয়ান বা এটা অর দিয়ে এটা প্রশ্ন আসতে পারে যে কিভাবে র্যাবিট হোল অবধি পৌঁছালো, বা what made Alice curious near the river bank, what happened after Alice get curious, কি ঘটেছিল যখন অ্যালিস কিউরিয়াস হয়েছিল। তো one day Alice was feeling bored and tired by sitting on the river bank with her sister, as she had nothing to do. She peeped into the book her sister was reading, but she found it useless. কেন? as there was no pictures or conversation in it. She then thought of collecting daisies to make a daisy chain. আগের প্রশ্নের সঙ্গে দেখ একদম সিমিলার উত্তর পেয়ে যাচ্ছিস, ঠিক আছে? আগের প্রশ্নের উত্তরের সাথে সিমিলার উত্তর পেয়ে যাচ্ছিস অনেকটা। But the hot day made her feel lazy. Suddenly a white rabbit with pink eyes ran past her by saying, oh dear, I shall be too late. আচ্ছা, টু লেখাই ছিল, I shall be too late. Though at first it seemed quite natural to Alice, later she thought it was quite unusual. তার কাছে এটা মনে হয়েছিল একটু অপ্রাকৃতিক ব্যাপার। For a rabbit to talk. Then the rabbit took a watch out of its waistcoat pocket. এবং তারপরে rabbitটা কি করে? ওয়েস্টকোটের পকেট থেকে একটা ঘড়ি বের করে, ঠিক আছে? Then the rabbit took a watch out of his waistcoat pocket and looking at the time hurriedly went on. এবং খুব দ্রুততার সাথে চলে গেল। ম্যাম, আপনার জন্য শায়রি আছে, পেশ কিয়া যায়।
শায়রি। ম্যাম 3rd সেমে 40 পেয়েছি, 4th সেমে কি করব? চাপ নেই, 4th সেমে খুব ভালো রেজাল্ট হবে। 40 এর মধ্যে আমি সিকিউর করছি 38 39 মার্কস ওরা পাবি। একটু আধটু মার্কস কাটতে পারে রাইটিং থেকে, ঠিক আছে, হাফ মার্কস কাটতে পারে। এটা 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 তোরা জানিস, তোরা ক্লাস 10এও এরকম মানে রিটেন এক্সাম দিয়েছিস, এমসিকিউ প্যাটার্নে এক্সাম দিসনি, এলকিউ টাইপের এক্সাম দিয়েছিস, তো একটু হাফ মার্কস 1 মার্কস কাটতে পারে, তার বেশি কাটবে না, ঠিক আছে। গ্রামারের ক্লাস দেওয়ার পর অবশ্যই আনবো আনবো আনবো। ম্যাম দ্য গ্রিন হাউস এফেক্ট খালি এটাই কদিনে শেষ হবে, আর ইমেল আর ব্লগ ফরম্যাটটা হ্যাঁ বলে দেবো। গ্রিন হাউস এফেক্ট আজকে করে দিচ্ছি, বাট আজকে আমি কিন্তু কোনো গ্রামার রাইটিং আনিনি, ঠিক আছে, রাইটিং আর গ্রামার পরে অন্য একদিন আজকে আমি গ্রিন হাউস গাইস কমপ্লিট করিয়ে দেবো, ঠিক আছে, চলো ওকে। আচ্ছা, তো so she ran after it across the field and without second thought entered into a large rabbit hole under the hedge, under the bushes একটা rabbit hole পায়, সেটার মধ্যে সে এন্টার করে। রাইটিং এর সাজেশন আর গ্রামার নিয়ে আসবো, চাপ নেই। এবারে আসছি হচ্ছে অ্যালিসের ক্যারেক্টারিস্টিক্স বা হাউ ইজ অ্যালিস পোর্ট্রেড এট দ্য ইন্ট্রোডাক্টরি পার্ট অফ দ্য স্টোরি। প্রথমত আমি আসছি যে অ্যালিস কিরকম ধরনের মেয়ে ছিল। প্রথম প্রশ্নের উত্তরে আমরা যখন লিখলাম তখন আমি দেখেছিলাম যে অ্যালিস ওয়াজ আ কিউরিয়াস গার্ল। অ্যালিস কেমন ছিল? অ্যালিস একটা ছোট্ট বাচ্চা এবং একটা কিউরিয়াস মেয়ে ছিল, ঠিক আছে। তো এই কিউরিয়াস এবং অ্যাডভেঞ্চারাস একটা মেয়ে। তো right from the beginning of the story, Lewis Carroll shows that Alice is not like other children. অন্যান্য 10টা 5টা বাচ্চার মতো কিন্তু অ্যালিস ছিল না। অ্যালিস কিরকম ছিল? he wants to give a hint that she is a bit different and special. While her sister is busy reading a book, যখন তার বোন বই পড়তে বিজি ছিল, she is not interested as it does not have any picture or conversation in it, কারণ সে এটাতে কন্টিনিউ করতে পারেনি। একদম ওইগুলোই শুধু করে যা, গ্রামার দেখ সেম পাবি না, এইটা আমি গ্যারান্টি দিচ্ছি না, গ্রামার একদম সেম আসে না বাবা, ওটা আমি প্র্যাকটিস করাবো, গ্রামারটা তোমাদেরকে নিজেদেরকে করতে হবে। হ্যাঁ 2টো পোয়েম পড়লে হবে, দেবার বোন পড়লে হবে, কিন্তু এমন নয় যে একটা পোয়েম একদম স্কিপ করে গেলি, ঠিক আছে। সাপোর্ট ব্যাক সাইডে সাপোর্ট রাখার জন্য একটা পোয়েম, মানে যে পোয়েমটা অল্প পড়ছিস বাট স্টিল পড়ে যাস। আচ্ছা, suddenly she sees a white rabbit with pink eyes dressed in waistcoat and carrying a pocket watch. Being curious, she starts chasing it with full of wonder that how a rabbit can have all this. কিভাবে একটা র্যাবিটের এই সমস্ত জিনিসপত্র বা এই সমস্ত ফিচার্স থাকতে পারে, তার কাছে কি করে পিঙ্ক কালারের আইস থাকতে পারে, পিঙ্ক আইস ছিল না পিঙ্ক ইয়ার্স ছিল, পিঙ্ক আইস ছিল, এবং কিভাবে সেটা ড্রেস পরে আছে, ওয়েস্টকোট পরে আছে, ঠিক আছে। তো following the rabbit hole, she falls down the rabbit hole, thus begins her journey. The introductory part begins her journey from normal human world to wonderland. তাহলে একটা নর্মাল হিউম্যান জগৎ থেকে একটা ওয়ান্ডারল্যান্ডে বা বিস্ময়কর জগতে তাকে পৌঁছে দেয়। তো ওয়েল লজিক টেক্স আ ব্যাকসিট, যেখানে লজিক কোনো কাজ করে না। আমরা পড়েছি স্টোরিটা, আমরা জানি যেখানে লজিক কোনো কাজ করছে না। রাইটিং সাজেশন দেবো, রাইটিং এ কমন পেয়ে যেতে পারিস, কিন্তু গ্রামারের কথা আমি বলবো না, গ্রামারে একদম, ঠিক আছে, গ্রামারে আমি করিয়ে দেবো, এই ধরনের জিনিসই আসবে, কিন্তু এক্সাক্ট হুবহু আসবে না বাবা। Thus Carroll prepares the readers from the very beginning for a journey to the world of fantasy and imagination. এক কল্পনার জগতে আমাদেরকে পাঠিয়ে দেন লুইস ক্যারল। এবারে আসি আমরা পরের প্রশ্ন, এটা হচ্ছে 3+3 মার্কসের প্রশ্ন। কি বলেছে? অ্যান্টিপ্যাথিস বলতে কি বোঝানো হয়েছে এবং অ্যান্টিপ্যাথিসকে কেন মেনশন করা হয়েছে। দেখ, আচ্ছা, অ্যাকর্ডিং টু অ্যালিস, অ্যান্টিপ্যাথিস আর দ্য পিপল, অ্যান্টিপ্যাথিস বলতে কি বোঝানো যায়, এটা কিন্তু 2 মার্কসে আসতে পারে, বুঝলি তো। এটা আচ্ছা, এটা 2+4, আমি 3 এটা লিখলাম, ভুল লিখেছি, 2+4, হ্যাঁ। আচ্ছা, প্রথমেই আমি তোদেরকে একটা কথা বলি যে এই অ্যান্টিপ্যাথিসদের যে প্রশ্নটা, এই যে হোয়াট ইজ অ্যান্টিপ্যাথিস, এটা কিন্তু 2 মার্কসের প্রশ্ন হিসেবেও আসতে পারে, 2 মার্কসের প্রশ্ন হিসেবেও আসতে পারে বাবা। না না না, প্রিপোজিশন আছে তোদের, প্রিপোজিশন আছে, প্রিপোজিশন আছে তোদের,
আচ্ছা, অ্যাকর্ডিং টু অ্যালিস, অ্যালিসের বক্তব্য অনুযায়ী অ্যান্টিপ্যাথিজ কি লিখতে চাস না, লিখবে অ্যাকর্ডিং টু অ্যালিস। কিছু কিছু টিপস মাথায় রাখ। এইটা অ্যালিসের বক্তব্য অনুযায়ী অ্যান্টিপ্যাথিজ বলতে কি বোঝানো হয়েছে? অ্যান্টিপ্যাথিজ মিনস দ্য পিপল হু লিভ অন দ্য আর্থস বটম সাইড সারফেস, অর্থাৎ আর্থের উল্টো দিকের পার্টে যে সমস্ত মানুষরা বসবাস করে তাদেরকে বলা হচ্ছে অ্যান্টিপ্যাথিজ। আর্থের এই এরিয়াতে যারা বসবাস করে তাদেরকে বলা হচ্ছে অ্যান্টিপ্যাথিজ, যারা এইভাবে মাথাটা রাখে, ঠিক আছে? দে আর কল্ড অ্যান্টিপ্যাথিজ। সো সি ইমাজিন দেম টু ওয়াক উইথ দেয়ার হেড ডাউনওয়ার্ড। তাহলে অ্যাকর্ডিং টু অ্যালিস যে তারা মাথা নিচে আর পা উপরে করে হাঁটে। অ্যালিসের মনে হয়েছিল যে যারা এরম ভাবে থাকে তারা মাথা নিচে আর পা উপরে করে হাঁটে, ঠিক আছে? এটা বলা হয়েছিল অ্যান্টিপ্যাথিজ অ্যাকর্ডিং টু অ্যালিস। অ্যালিস মেনশনস দেম, অ্যালিস কেন মেনশন করেছিল এটাকে? অ্যাকচুয়ালি অ্যান্টিপোডস বলার কথা, বাট এটাকেও অ্যান্টিপ্যাথিজ বলেছিল। কেন? অ্যালিস মেনশনস দেম অ্যাজ শি কিপস ফলিং থ্রু দ্য র্যাবিট হোল। যখন ও র্যাবিট হোল দিয়ে পড়ছে সেই সময় ওটাকে ও মেনশন করেছিল। অ্যালিস ওয়ান্ডার্স ইফ শি উড কাম আউট অন দ্য অন দ্য বটম সাইড অফ দ্য আর্থ, যদি ও এরকম ভাবে আসে, দেখ এটা কি হলো, হ্যাঁ, যদি ও এইভাবে আসে, ঠিক আছে? ও তো নামছে, তাহলে ও এসে কোন প্রান্তে এসে পৌঁছাবে? ও এসে পৌঁছাবে এই প্রান্তে। তাহলে যখনই ও এই প্রান্তে এসে পৌঁছাবে তার মানে ওর মাথাটা নিচের দিকে থাকবে, পাটা উপরের দিকে থাকবে, তাহলে ও মিট করবে কাদের সাথে? অ্যান্টিপ্যাথিসদের সাথে। ইট ইজ নট ক্লিয়ারলি স্টেটেড দ্যাট ইন দ্য গিভেন টেক্সট ইফ অ্যান্টিপ্যাথিস রিয়েলি এক্সিস্ট অর নট। ইভেন দ্য নেম ডিড নট সাউন্ড রাইট টু অ্যালিস। ইনফ্যাক্ট এই অ্যান্টিপ্যাথিস যে নামটা, এটা অ্যালিসের কাছে মনে হয়েছিল এটা ঠিকঠাক ও ওয়ার্ড ইউজ করছে না। অ্যালিস অ্যান্ড অ্যান্টিপ্যাথিস মে বি আউটকাম অফ অ্যালিসেস ফার্টাইল ইমাজিনেশন। অ্যালিসের উর্বর মস্তিষ্কে ফলপ্রসূত এটা বেরিয়েছিল, ঠিক আছে? অ্যালিস অনেক উল্টোপাল্টা ইমাজিন করছে, এটাকে আমরা মজা করে বলছি। অর ইট পারহ্যাপস মিনস দ্য অ্যান্টিপোডস। সম্ভবত এটা বোঝানো হয়েছে অ্যাকচুয়ালি অ্যান্টিপোডসদেরকে, আ ওয়ে অফ রেফারিং টু অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ড অফেন ইউজড ইন আ হিউমারাস ওয়ে স্পেশালি বাই দ্য ব্রিটিশ। বা এটা বলা হয়েছে, বোঝানো হয়েছে অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডকে। আমরা দেখেছিলাম যে অ্যালিস এটাও ভাবছে যে আমি এসে কোথায় পৌঁছচ্ছি, আমি কি অস্ট্রেলিয়া যাবো না নিউজিল্যান্ডে যাবো। অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডের লোকেদেরকে অ্যান্টিপোডস বলা হয়তো কারণ তারা একদম আর্থের সাউথের পোর্শনে থাকে, যারা নর্থের পোর্শনে থাকে তারা নিজেদেরকে সুপিরিয়ার ভাবে। আচ্ছা ঠিক আছে ম্যাম, ডাউন দ্য র্যাবিট হোল থেকে শান্তন বলেছে একটা কোশ্চেনই করব আর বাকি সব 3 কোশ্চেন থেকে। ওকে ম্যাম, এটা কি পিডিএফ মিলে যাবে? হ্যাঁ পাবে, পিডিএফ পাবে, ঠিক আছে? পিডিএফ পাওয়ার জন্য আমার ওখানে লেখাও রয়েছে, দেখো যে এই ক্লাসের নোটস পেতে এই লিঙ্কে ক্লিক করো, দেখবি তোরা ডেসক্রিপশন সেকশনে বা পিন কমেন্টে পাবি, ঠিক আছে? আচ্ছা, আরো একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে ডায়না রিলেটেড প্রশ্ন। 2-3টে জায়গা থেকে আমি বলে দিচ্ছি, ভীষণ ইম্পর্টেন্ট জায়গা। একটা প্রথমে আমরা পড়লাম যে একদম ফার্স্ট পার্টটা, যেখানে র্যাবিটের সাথে মিট হচ্ছে এবং যে সময়টা তো রিভার ব্যাংকে বসে ও খুব বোর ফিল করছিল, এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা জায়গা। র্যাবিটের সাথে মিট করার পরে র্যাবিটটা কি বলেছিল সেটা ইম্পর্টেন্ট একটা জায়গা, 2 মার্কসের জন্য ইম্পর্টেন্ট, 3 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। দ্বিতীয় ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে ও যখন ওই টানেলের মধ্যে দিয়ে বা ওই র্যাবিট হোলের মধ্যে দিয়ে পড়ছিল তখন ওর যে অ্যান্টিপ্যাথি সম্পর্কে যে আইডিয়াটা এসেছিল সেটা, এবং তারপরের জায়গাটা ইম্পর্টেন্ট হচ্ছে সেটা হচ্ছে ডায়না সম্পর্কিত। ডায়না রিলেটেড এই জায়গাটা পড়ে যা, ডায়না রিলেটেড যা প্রশ্ন আসবে তোরা ইজিলি লিখতে পারবি। তো এরকম ভাবে প্রশ্ন আসতেই পারে যে হু ওয়াজ ডায়না, why was Alice worried about her? ডায়নার জন্য কেন ওয়ারিড ছিল, কে ডায়না, এইগুলো এই জায়গাটা আসতে পারে। বা হোয়াট ডিড অ্যালিস টক টু হারসেলফ অ্যাবাউট ডায়না while falling through the rabbit hole। পার্ট করে আসুক, কোটা 6 মার্কসে আসুক, যেভাবেই আসুক না কেন ডায়না সম্পর্কে ভালো করে পড়ে যাস, ঠিক আছে? ঠিক আছে, ওকে চলো। তো অ্যালিস এক্সপ্রেসড হার কনসার্ন ফর হার পেট ক্যাট ডায়না। তাহলে ডায়না কে ছিল?
ডায়না ওয়াজ দ্য পেট ক্যাট অফ অ্যালিস। এরকম ভাবেও তো প্রশ্ন আসতে পারে, এরকম ভাবেও তো প্রশ্ন আসতে পারে যে হু ওয়াজ ডায়না, তাহলে ডায়না ওয়াজ দ্য পেট ক্যাট অফ অ্যালিস। ম্যাম আমার নাম কি? আচ্ছা আমার নাম এখানে কতজন জানে? আচ্ছা এখানে আমাকে একটু বল আমার নাম কতজন জানিস আজকে ক্লাসে, আমি একটু তার মধ্যে জল খেয়ে নি। আমাকে বল কতজন আমার নাম জানিস? জানিস কি আমার নাম? অনেকেই মনে হচ্ছে জানে না আমার নাম কি। আচ্ছা অঙ্কিতা ম্যাম, আমি হচ্ছি অঙ্কিতা ম্যাম। আমি তোমাদের ইংলিশ ক্লাস নিই এবং ইন ফিউচারেও নেব, যতক্ষণ না তোমাদের এইচএস হচ্ছে। তোমাদের তো আর এরপর আর ইংলিশ ক্লাস নিতে পারবো না, তো এই আমাদের জার্নির একদম প্রায় এন্ডের মুহূর্তে চলে এসেছি। চলো আচ্ছা, now who is Dinah? Dinah was the pet cat of Alice. When she was falling through the rabbit hole, she thought Dinah would miss her very much that night. যখন সে র্যাবিট হোলের মধ্যে দিয়ে পড়ছে তখন তার মনে হয়েছিল যে অ্যালিস ডায়না আজকে তাকে ভীষণ ভীষণ মিস করছে। শি হোপস হার ফ্যামিলি উড গিভ হার দ্য পেট মিল্ক অ্যাট টি টাইম। সে ভেবেছিল যে তার ফ্যামিলি হয়তো ডায়নাকে আজকে ঠিক ঠিক সময় দুধ খেতে দেবে। অ্যালিস উইস দ্যাট ডায়না ওয়ার ডাউন দেয়ার উইথ হার। এবং অ্যালিসের মনে হচ্ছিল ডায়না যেন তার সাথে থেকে। আচ্ছা তোরা অনেকেই বলছিস না, অনেকেই বলছিস যে ম্যাম প্রশ্নের যে উত্তর তার যে লাইনগুলো সেগুলো খুব টাফ টাফ যদি হয় তাহলে লিখতে পারবো না। দেখ কত সোজা সোজা, কিরকম সোজা সোজা। অ্যালিসের পেট ক্যাটের নাম ছিল ডায়না। শি থট ডায়না উড মিস হার ভেরি মাচ দ্যাট নাইট। ছোট্ট ছোট্ট লাইন। শি হোপড হার ফ্যামিলি উড গিভ হার পেট মিল্ক অ্যাট টি টাইম। ছোট্ট ছোট্ট লাইন, দেখ কোনো কমপ্লেক্স সেন্টেন্স নয়। অ্যালিস উইস দ্যাট, এটা কমপ্লেক্স সেন্টেন্স, দ্যাট ডায়না ওয়ার ডাউন দেয়ার উইথ হার। Next moment she realized that the cat would not get mice in the air, so she might catch bats. ছোট্ট ছোট্ট লাইন, ছোট্ট ছোট্ট লাইন, ঠিক আছে? শুধু 3 কোয়েশ্চেন্স পড়ে যাস না বাবা, এটা একটু লাইন অন্তত পড়ে যাস, ঠিক আছে? লাইনগুলো অন্তত দেখে যাস, চ্যাপ্টারটা অন্তত পড়ে যাস, রিডিং পড়ে যাস, ঠিক আছে? চ্যাপ্টারটা শুধু রিডিং পড়ে যাস ভালো করে, যদি এটা থেকে নাও অ্যাটেম্প্ট করিস। আচ্ছা, then in a dreamy sort of way she asked herself if cats ate bats, বেড়ালে কি বাদুড় খায়, or if bats ate cats, but could not answer both questions. She felt she was dozing off. তার মনে হচ্ছিল সে যেন ঘুমিয়ে পড়ছে, and had just begun to dream that she was walking hand in hand with her Dinah. এবং মনে হচ্ছিল সে যেন ডায়নার সাথে হাত ধরে ধরে গোল 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 ঘুরছে। আমরা ছোটবেলায় খেলতাম না মেলা 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 বলে গোল গোল ঘুরতাম, ঠিক সেরকম যেন মনে হচ্ছে ঘুরছে, ঘুমের মধ্যেও এটা ফিল করে। In her dream she was asking Dinah earnestly if she had ever eaten a bat. These are things Alice talked to herself about Dinah before the fall was over. যতক্ষণ না তার ওই ফলিংটা শেষ হয়েছিল ততক্ষণ সে কিন্তু এই ঘটনাটা ঘটেছিল। আচ্ছা এবারে আসছি আরেকটা জায়গা, যে জায়গাটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ড্রিঙ্ক মি বটল, ইট মি কেক আর ড্রিঙ্ক মি বটল, এই দুটো জায়গা ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো কি বলেছে, she found the little bottle on it, why did Alice not drink from it at first? কেন এখান থেকে প্রথমে ড্রিঙ্ক করেনি, কেন এখানটা থেকে প্রথমে খায়নি, আর what made her finally drink the liquid? তাহলে কেন খায়নি এবং কেন খেল, কেন খায়নি এবং কেন খেলো, 3+3, ঠিক আছে? কেন খায়নি প্রথমে ড্রিঙ্ক মি বটল থেকে, though drink me was written on the paper, যদিও ওই পেপারের উপরে লেখা ছিল যে ড্রিঙ্ক মি around the neck of the bottle, why is Alice, খুব বিগ মানে কি বলবো, বিজ্ঞ একেবারে জ্ঞানী অ্যালিস ডিসাইড করেছিল নট টু ডু দ্যাট ইন হারি, দ্রুততার সাথে কোনো কাজ করা উচিত নয়। সরি।
She wanted to check whether it was marked poison or not. তাকে প্রথমে চেক করতে হতো যে এটা কি পয়জন লেখা মানে বিষাক্ত নাকি না, বিকজ শি হ্যাড রিড স্টোরিজ, কারণ সে অনেক গল্প পড়েছে যেখানে লেখা রয়েছে কার সম্পর্কে গল্প, অ্যাবাউট চিলড্রেন, ছোট ছোট বাচ্চাদের সম্পর্কে গল্প, হু হ্যাড গট বার্নড, যারা কিনা আগুনে পুড়ে গেছিল, অর ইটেন আপ বাই ওয়াইল্ড বিস্ট, তাকে কোনো ভয়ঙ্কর হিংস্র জন্তু বা জানোয়ারে খেয়ে ফেলেছিল, বা অ্যান্ড ফেস মেনি সাচ ট্রাবলস বিকজ দে ডিড নট ফলো সিম্পল রুলস, কারণ তারা সাধারণ রুলসগুলোকে ফলো করেনি। Thus, the children had been taught by their friends that a red hot poker would burn on one if they held it for too long. তাই তারা ছোট থেকেই শেখে, ছোট ছোট বাচ্চারা ছোট থেকেই শেখে যে যদি কখনো কোনো জ্বলন্ত পোকারের শিক মানে হট মানে লোহার যে শিক যেটা জ্বলন্ত বা উত্তপ্ত হয় সেটা যদি হাতে কেউ ধরে অনেকক্ষণ যদি ধরে রাখে তাহলে হাত পুড়ে যাবে। ইফ ওয়ান কাটস ওয়ান ফিঙ্গার ভেরি ডিপলি উইথ আ নাইফ ইট ইউজুয়ালি ব্লেড, যদি হাত কেটে ফেলে ছুরি দিয়ে বা ব্লেড দিয়ে তাহলে হাত থেকে রক্ত পড়বে। তো এই সমস্ত জায়গা থেকে অ্যালিস কিন্তু অনেক জ্ঞান সঞ্চয় করেছিল যে খুব দ্রুততায় কোনো কাজ করা উচিত নয়। তাই যদি কখনো কোনোভাবে কোনো একটা বটল থেকে যেটাতে পয়জন বলে লেখা রয়েছে সেখান থেকে যদি অনেকটা সে খেয়ে ফেলে, সার্টেনলি it would harm or kill them sooner or later. Thus Alice thought if she should drink it or not before drinking the content of the bottle. তাই জন্য সে অনেকক্ষণ ধরে ওয়াচ করে বটলটাতে কি লেখা আছে। হাউএভার দ্য বটল ওয়াজ নট মার্কড পয়জন, যেহেতু বটলটায় পয়জন বলে কিছু লেখা নেই তাই জন্য আমাদের জ্ঞানী অ্যালিস সেই বটলটা থেকে ড্রিঙ্কটা খায়, এবং ড্রিঙ্কটার টেস্ট কিরকম ছিল, খুব নাইস এবং টেস্টি ছিল। ঠিক আছে, এরপরে আসছি, the poor little thing sat down and cried. Why did the poor little thing sit down and cry? তাহলে এখানে poor little thing বলতে কাকে বোঝানো হয়েছে? অ্যালিসকে বোঝানো হয়েছে। কেন বসে পড়েছিল এবং কেন কান্না করছিল? তো অ্যালিস ফাউন্ড আ বটল মার্কড ড্রিঙ্ক মি। দেখ সবগুলা কিন্তু একটার সাথে ইন্টারলিঙ্কড। ম্যাম বলছি আপনি তো লাক্সা বুস্টার আচ্ছা লাক্সা বোর্ড বুস্টার আর বিজেতা অনেক কোয়েশ্চেন করিয়েছে, এতগুলো কি করে পড়বো। ইম্পর্টেন্ট আমি একটা জায়গায় বলে দিই, বোর্ড বুস্টারে যে এমআইপি ক্লাসগুলো করিয়েছি সেখানকার যে কোয়েশ্চেনগুলো আর আজকে যে কোয়েশ্চেনগুলো করাচ্ছি এলএকিউ এর ক্ষেত্রে সেই প্রশ্নগুলো ভালো করে পড়ে যা, দ্যাট উইল বি এনাফ ফর ইউ। ঠিক আছে, দ্যাট উইল বি এনাফ ফর ইউ। ঠিক আছে অনু তোর টাফ লাগছে আমি মানছি, কিন্তু স্টোরিটা অ্যাটলিস্ট পড়ে যাস যাতে 2 মার্কস অন্তত অ্যাটেম্প করতে পারিস, বা সাপোজ আমি বলছি 3 কোয়েশ্চেন এমন একটা প্রশ্ন আসলে লিখতে পারলি না সেক্ষেত্রে কিন্তু এটাই ভরসা, পড়ে যাস অন্তত। ঠিক আছে, আচ্ছা সব দেখ ইন্টারলিঙ্কড প্রশ্নগুলো। তো অ্যালিস ফাউন্ড আ বটল মার্কড ড্রিঙ্ক মি অন দ্য 3-legged গ্লাস টেবিল। 3 পাওয়ালা যে গ্লাসের টেবিলটা ছিল তার উপরে 3 পাওয়ালা যে গ্লাসের টেবিলটা ছিল তার উপরে ওই বটলটা পায়, এবং বটলটা যখনই পায় সেই বটলটাতে চেক করে দেখে যেটাতে পয়জন লেখা আছে কিনা। দেখায় যে পয়জন লেখা নেই তাহলে সেটা খেয়ে ফেলে। আফটার কনজিউমিং দ্য টেস্টি নাইস লিকুইড শি শ্র্যাঙ্ক অ্যান্ড অনলি 10 inches হাই, এবং যখন সেটা খেয়ে ফেললো তখন সে হয়ে গেল একেবারে শ্রিঙ্ক ডাউন করে একবারে 10 ইঞ্চির হয়ে গেল। ইট ওয়াজ দ্য রাইট সাইজ ফর গোয়িং থ্রু দ্য লিটল ডোর ইনটু দ্য লাভলি গার্ডেন। ছোট্ট যেই সাইজ হয়ে গেল তখন সে গার্ডেনে যাওয়ার জন্য উপযুক্ত হয়ে গেল, বাট ওর তখন মনে পড়ে যে দরজার যে চাবিটা সেটা সে ওই ওপরটাতে 3 পাওয়ালা টেবিলের উপরে ফেলে চলে এসছে। এবার ওর তো এইটুকুনি সাইজ হয়ে গেছে, এইটুকু সাইজ হয়ে এখানে উপরে যে চাবিটা রয়েছে এই চাবিটা তো সে পাবে না, কি করে চাবিটাকে তুলবে? এই চাবিটাকে তো তখনও পাবে না। তখন she returned to the table and take the key, but he could not reach it as she was so small. Then she tried to climb up the 3 legs of the table, but it was too slippery. যেই এই জায়গা থেকে সাইজটা এরকম ছোট্ট হয়ে গেল, এখানে চাবিটা রেখেছিল দেখ, যে এইটুকুনি পুচকি সাইজের হয়ে গেল, এখান দিয়ে উঠতে পারবে না, তো কি করে তখন ও খাবে, কি করে তখন চাবিটা পাবে? তখন after trying for a few times she grew tired and then she sat down and started crying, এবং বসে কাঁদতে লেগে গেল। এই অনেকটা আমার মতো। Her longing for going the garden was not fulfilled, এবং তার বাগানে যাওয়ার যে স্বপ্নটা সেটা তখন আর সফল হলো না। হলো এই অবধি। এবারে ডিড অ্যালিস এভার ফলো দ্য অ্যাডভাইস গিভেন টু হারসেলফ? অ্যালিস কি কখনো নিজেকে দেওয়া অ্যাডভাইস গুলো ফলো করতো? অবভিয়াসলি না। অ্যালিস উড কদাচিৎ, হার্ডলি মানে কদাচিৎ
এই শুধু এই কোয়েশ্চেনগুলো পড়বে কি না, আমার তো মনে হয় যে এই প্রশ্নগুলো পড়ে গেলেই হয়ে যাবে, এর থেকে বেশি প্রশ্ন দরকার নেই। কদাচিৎ তার নিজেকে দেওয়া অ্যাডভাইস গুলো সে ফলো করতো। সামটাইমস অ্যালিস ইউজ টু স্কোল্ড হারসেলফ সো সিভিয়ারলি, কখনো কখনো এত তীব্রভাবে সে নিজেকে বকতো বা কঠোরভাবে নিজেকে বকতো, দ্যাট উড ব্রিং টিয়ার্স টু হার আইজ, যে তার কিনা নিজের চোখেই জল চলে আসতো। এবার কি বলছে, হোয়াট হ্যাপেন্ড ওয়েন অ্যালিস ওয়াজ প্লেইং ক্রকার, ক্রকার যখন খেলছিল তখন তার সাথে কি হয়েছিল, ওয়ান ডে ওয়েন অ্যালিস ওয়াজ প্লেইং ক্রকার अगेंस्ट হারসেলফ, নিজের সাথেই নিজে খেলছে। অনেক সময় আমরা একা একাই লুডো খেলি, কখনো কখনো আমরা একা একাই ক্যারাম খেলি, আমি তো খেলি, আমার মানে আমি আমার সিঙ্গেল চাইল্ড, সো আমি বেশিরভাগ সময় আমি খেলাধুলা একা একাই করতাম, কারণ আমার সেই সময় কোনো সিবলিংস ছিল না, কাজেন পরে আসে, বাট স্টিল তখন তো কাজেন আমার জন্মায়নি, তো আমি একা একাই খেলতাম, কাইন্ড অফ অ্যালিস আমি ছিলাম। তো এরকম একদিন এরকম খেলছিল, অ্যান্ড শি চিটেড হারসেলফ, নিজেকেই সে নিজে চিট করে। পানিশমেন্ট শি ট্রাই টু হিট হার ওন ইয়ার্স, এবং পানিশমেন্ট হিসেবে নিজের কানকে নিজে এইভাবে মলে দেয়, নিজেরই লাগলো, যাই হোক। আফটার ড্রিঙ্কিং দ্য পোশন, আচ্ছা তারপরে কি হয়, ওয়াই অ্যাকর্ডিং টু অ্যালিস ওয়াজ ইট নো ইউজ ট্রাইং টু প্রিটেন্ড টু বি টু পিপল দেন, দুটো মানুষের অ্যাক্টিং করার কোনো দরকার নেই, কেন ভাবলো সে, কেন ভাবলো? আচ্ছা তোরাও করিস এইগুলো? আচ্ছা, after drinking the potion, Alice had been reduced to such a small size that she doubted if she had the stature of even one respectable person in that condition. So she thought there was no point pretending to be two people, only a size 10 inches. তো ভাবলো যে 10 ইঞ্চির মানুষ সে একদমই রেসপেক্টেবল নয়, তো নিজের সাথে নিজে আর একটা পার্সোনালিটি বানিয়ে এরকম ফালতু কান্নাকাটি করে কোনো লাভ নেই, তাই জন্য সে কান্না থামিয়ে দিল। ঠিক আছে, তাহলে এই পার্টটা আমরা কি পেলাম, 2 + 2 + 2, হ্যাঁ এগুলো সবগুলো 2 মার্কসের, 2 + 2 + 2 হলো। আচ্ছা এবারে আসছি আমরা লাস্ট প্রশ্ন, এটা গোটা 6 মার্কসের প্রশ্ন। আমি যদিও তোদেরকে বারবার করে বলছি যে এরকম গোটা 6 মার্কসের প্রশ্ন আসলে অ্যাটেম্প না করাটাই ভালো, কারণ এখান থেকে অলওয়েজ নাম্বার যে খুব ভালো পাওয়া যায় তা কিন্তু নয়। গোটা 6 মার্কসের প্রশ্ন লিখতে গেলে অনেক সময় 6-এ 4 দিয়ে দিল, তখন 2 মার্কস কমে যায়। এবারে আসছি এই প্রশ্নটা অন্যতম ইম্পর্টেন্ট প্রশ্ন, হোয়াট ডাজ দ্য র্যাবিট হোল প্রেজেন্ট ইন দ্য স্টোরি ডাউন দ্য র্যাবিট হোল, র্যাবিট হোল জিনিসটা কি প্রেজেন্ট করছে বা কি সিম্বলাইজ করছে, বা এটা মেটাফরিক্যাল অর্থটা কি? দেখ, দ্য র্যাবিট হোল ইন দ্য স্টোরি ডাউন দ্য র্যাবিট হোল প্রেজেন্ট ইন এসকেপ, একটা মানে পালানোর একটা জায়গা, রিয়েল ওয়ার্ল্ড থেকে, রিয়ালিটি থেকে আমরা অনেক সময় পালাতে চাই। আচ্ছা রিসেন্টলি একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে, দেখবি রিসেন্টলি একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেটা দেখেছিস যে একটা পেঙ্গুইন সে তার পুরো যে গ্রুপটা ছিল সেই গ্রুপটাকে ছেড়ে একা একা পাহাড়ের দিকে হেঁটে যাচ্ছে, এই ভিডিওটা কি দেখেছি? এটা এখন খুব সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, এবং অনেকেই মানে ভাবছে, অনেকের মতো করে ইন্টারপ্রেট করছে যে ওই পেঙ্গুইনটার ওরম ভাবে চলে যাওয়ার কারণ কি, সে কি নিজে একা থাকতে চায়, মেবি থাকতে চায়, কারণ পেঙ্গুইনের কিছু হ্যাবিট সেগুলো মানুষের সাথে খুব সিমিলার ওয়েতে ম্যাচ করে। তো যদি পেঙ্গুইনের বুদ্ধিমত্তা বা ইন্টেলিজেন্সি থেকে থাকে, মেবি হয়তো সে তার নিজের লাইফ নিয়ে ভীষণ ওয়ারিড, ফ্রাস্ট্রেটেড, হয়তো সে চলে যাচ্ছে গ্রুপ ছেড়ে, এটা হতে পারে। আমি পেঙ্গুইনের পার্সপেক্টিভ জানি না, আমি সাইকোলজি অতটা জানি না। তো এসকেপিজম একটা ভীষণ মানুষের মধ্যে নেচার রয়েছে, এসকেপিস্ট নেচার। কি, যখন মানুষ ভীষণ প্রেসারে থাকে তখন মানুষের মনে হয় যে সমস্তটা ছেড়ে ছুড়ে দিয়ে চলে যায়, একদম লোনলি হয়ে যায়। তো এক্ষেত্রেও এই র্যাবিট হোলটা রিপ্রেজেন্ট করছে একটা এসকেপ ফ্রম রিয়েলিটি, ফ্রম রিয়েল ওয়ার্ল্ড থেকে। ঠিক আছে, তো ইট ইজ আ রিপ্রেজেন্টেশন অফ ইড ইন ফ্রয়েডিয়ান সাইকোলজি। ফ্রয়েডিয়ান সাইকোলজি অনুযায়ী এটাকে বলা হয় ইড। এবার ইড সম্পর্কে একটু ডিসকাস করি। ইড হচ্ছে খুব বেসিক একটা ইনস্টিংক্ট, ঠিক আছে, একদম আমাদের আনকনসিয়াস পার্টে থাকে আমাদের মনের। আমি এটা ট্রায়াঙ্গেল লিখে তোদেরকে এর আগেও আমি বুঝিয়েছি, আমাদের মনকে যদি আমরা 3টে স্তরে ভাগ করি না, আমরা যদি আমাদের মনকে 3টে স্তরে ভাগ করি, আমাদের মনে 3টে স্তর রয়েছে। এই একদম ছোট্ট পার্টটা হচ্ছে কনসাস মাইন্ড, আচ্ছা, তারপরে এইটুকু পার্ট হচ্ছে আনকনসিয়াস মাইন্ড, সাবকনসিয়াস মাইন্ড এবং
একদম নিচের পোর্শনটা হচ্ছে আনকনসিয়াস মাইন্ড। এবারে দেখ, এই যে আমাদের সজাগ মন, এটা আমাদের হচ্ছে কনসাস পার্ট। এই যে আমরা খাচ্ছি, পড়ছি, ঘুরে বেড়াচ্ছি, ভাবছি, কথা বলছি, কখন কার সাথে কিভাবে কথা বলতে হবে, কি করতে হবে, সেটা হচ্ছে আমাদের কনসাস মাইন্ডে চলে। সাবকনসিয়াস মাইন্ড হচ্ছে কনসাস আর সাবকনসিয়াস আনকনসিয়াসের একটা মধ্যবর্তী একটা পোর্শন। এই মধ্যবর্তী পোর্শন যে সময়টাতে আমরা ভেতরে ডিপ ডাউন থিঙ্কিং করি, যখন ঘুমের মধ্যে আমরা স্বপ্ন দেখি, মনের মধ্যে যে জিনিসগুলো চলে সেটা হচ্ছে সাবকনসিয়াস মাইন্ডে চলে। আমার যেমন অনেক সময় এরকম ঘটে যে তোদের ধর পরীক্ষা, ঠিক আছে, তোদের পরীক্ষা নিয়ে আমি প্রতি বছরই যখন এইচএস হয়, প্রতি বছরই যখন মাধ্যমিক হয়, যখন যে বছর যে ব্যাচকে পড়াই তাদেরকে নিয়ে আমার মধ্যে একটা চাপা টেনশন কাজ করে। পরীক্ষার আগের রাতে আমি স্বপ্ন দেখি অনেক সময় যে আমার নিজের পরীক্ষা হচ্ছে। তাহলে এইটা হচ্ছে আমার সাবকনসিয়াস মাইন্ড, যে আমি তোদের পরীক্ষা নিয়ে টেনশন করছি, যার কারণে আমার ছোটবেলাকার যে কিছু ভীতি, কিছু ভয়, কিছু চিন্তা ভাবনাগুলো উঠে আসছে আমার স্বপ্নের মধ্যে দিয়ে। তো সেটাকে বলা হচ্ছে সাবকনসিয়াস পার্ট, যেটা আমাদের মনের মধ্যে সবসময় চলছে। অ্যান্ড দ্য থার্ড ওয়ান ইজ আমাদের আনকনসিয়াস পার্ট, যে আনকনসিয়াস পার্টে আমরা খুব একটা হদিশ পাই না, একদম মনের গভীরে চলে। তো আনকনসিয়াসের মধ্যে আমাদের অনেক রকমের চিন্তা ভাবনা থাকে, যেগুলো সবসময় আমাদের সজাগ মনে ভেসে ওঠে না। তো ঈদ কি? ঈদ হচ্ছে আমাদের একদম জন্ম থেকে, আমাদের বার্থ টাইম থেকে আমাদের মনের মধ্যে প্রেজেন্ট থাকে। যখন মনে হয় যে আমাদের প্রচন্ড টেনশন হচ্ছে, আচ্ছা অনেকে দেখেছিস যে টেনশন হলে অনেক বেশি আচ্ছা তোদের কি হয় আমি জানি না, আমার পার্সোনালি বলছি, আমার যদি ভীষণ টেনশন হয়, আমার ভীষণ প্যানিক অ্যাটাক হয়, ঠিক আছে, প্যানিক অ্যাটাক হয়, আমার বমি পায় টেনশন হলে। কারোর টেনশন হলে খুব ঘুম পায়। আমার কাজিন রয়েছে যার খুব টেনশন, পরীক্ষার আগের রাত দেখি ঘুমাচ্ছে নাক ডেকে, কারণ কি? ওর টেনশন হলে ঘুম পায়, কারণ টেনশন হলে প্রচন্ড খিদে পায়। তো এটা হচ্ছে আমাদের ঈদ। ঈদ কি? ঈদ হচ্ছে এটাই যে এটা আমাদের কিন্তু একদম বার্থের টাইম থেকে থাকে, কিন্তু জন্মানোর সময় থেকে থাকে। যখনই আমাদের প্রচন্ড টেনশন হয়, প্রচন্ড অ্যাংসাস আমরা ফিল করি, আমাদের বডি এরকম ভাবেই তৈরি, আমাদের মাইন্ড এরকম ভাবেই তৈরি। হ্যাঁ, টেনশনে অনেকে নখ খায়, এটা ঠিক, টেনশনে নখ খায় অনেকে। তো কি হয়, আমাদের বডি স্যাটিসফ্যাকশন বা রিডিউস করার জন্য, টেনশনটাকে প্লেজারকে ইনক্রিজ করার জন্য বিভিন্ন রকমের কাজ করে, ঠিক আছে, বিভিন্ন রকমের কাজ। কেউ নখ খায়, কেউ বেশি খাবার খাচ্ছে, কেউ বেশি ঘুমোচ্ছে, কারোর বমি পাচ্ছে। ইনফ্যাক্ট আমার ভাইয়ের পটি পায়, আমার কাজিন রয়েছে, ওর পটি পেয়ে যায়। তো বিভিন্ন রকম পার্সনের বিভিন্ন রকমের ব্যাপার স্যাপার রয়েছে। ওর পরীক্ষার রেজাল্ট আমি চেক করছি আর ও পটি করছে। ওর মাধ্যমিক না উচ্চ মাধ্যমিক আমার ঠিক মনে পড়ছে না, আমি ওর রেজাল্ট চেক করছি আর ও চলে গেছে বাথরুমে, টেনশন হচ্ছে। এই তো এবার অনেকের অনেক রকমের ব্যাপার স্যাপার ঘটে। হ্যাঁ, টেনশন হলে ঘুমায়, আমি তো বললাম। তো এটা হচ্ছে ঈদ। আচ্ছা, টেনশন হলে মারতে ইচ্ছা করে, এটা ডিফারেন্ট। তো কারো পাগল লাগে। তো ইমিডিয়েট আমাদের যখন না এই লেভেলের উপর চলে যায়, পরশু দিন না বুধবার দিন কোনো একটা ব্যাপার নিয়ে আমি খুব ওয়ারিড ছিলাম, ঠিক আছে, বারবার ফোন আসছে, বিভিন্ন রকম কাজে আমি ভীষণ ব্যস্ত ছিলাম। একটা সময় আমি এত টেনশন হয়ে গেছিল আমি ফোনটা নিলাম, এরকম ছুঁড়ে ফেললাম, পরে আমি শুয়ে পড়লাম, আমি ঘুমোবো, যদি আমি ঘুমোতে পারিনি। তো প্রচন্ড যখন আউটবাস্ট হয়ে যায় না চিন্তা, টেনশন, অ্যাংজাইটির, প্যানিকের, তখন আমাদের স্বাভাবিকভাবেই হিলিং করে আমাদের মন সেই হিলিং পাওয়ারটা নিজের মতো খুঁজে নেয়, এসকেপ করে, পালিয়ে আসে। তো র্যাবিট হোলটা সেই এসকেপকেই শো করছে, তাহলে এই ঈদ ইজ আ ভেরি বেসিক অ্যান্ড ইনস্টিংটিভ, যেটা আমাদের entirely unconscious part থাকে of the personality that drive basic desires and needs. It present from birth and seeks immediate satisfaction and aims to reduce tension and increase pleasure. তাহলে খুব টেনশন হলে আমাদের মধ্যে এই জিনিসটা কাজ করে। তোরা পেলি রিলেট করতে পারলি? হ্যাঁ, 3 কোয়েশ্চেন আছে, এটাই লাস্ট কোয়েশ্চেন বাবা, এটাই লাস্ট কোয়েশ্চেন এই চ্যাপ্টারের। Okay, hence Alice encounters several temptation inside the rabbit hole. Bottle যেখানে লেখা রয়েছে drink me, আচ্ছা একটা কেক যেটা লেখা রয়েছে eat me, সেই সমস্ত কিছু written on it are all instances of Freudian need. এই সমস্তটাই হচ্ছে ঈদ। The rabbit hole also presents the spirit of adventure, the desire to explore the unknown even at the risk of one's own life. জীবনের বিনিময়ে সে কিন্তু অ্যাডভেঞ্চারটাকে বেছে নিয়েছে।
ঠিক আছে, ইট অলসো সিগনিফাইজ দ্য কনস্ট্যান্ট চেঞ্জ ইন আওয়ার ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ওয়ার্ল্ড ডিউ টু প্যাসেজ অফ টাইম। খুব টেনশন হলে যে খিদে পাওয়া, ঘুম পাওয়া, বাইরে থেকে যদি কেউ দেখে তার কি মনে হবে, তার কি মনে হবে যে এ এত বেশি খাচ্ছে কেন, এর পরীক্ষার চিন্তা নেই, এর পরীক্ষায় ঘুমোচ্ছে, কিন্তু ওটাই আমাদের স্যাটিসফ্যাকশন দিচ্ছে, যাতে আমাদের টেনশনটা রিডিউস হয়। ঠিক আছে, এই প্রশ্নটা আমি বলছি না তোদেরকে লিখতে, এটা একটু টাফ প্রশ্ন, যদি পারিস, যদি আসে লিখিস। ঠিক আছে, চলো তাহলে এই চ্যাপ্টার থেকে আর কোনো ডাউট আছে নাকি 3 কোয়েশ্চেন্সে যাব? একটু কমেন্ট করে আমাকে বলো, ঝটপট 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 করে কমেন্ট করে আমাকে আমাকে বলো যে এখানে এন্ড করে এবার 3 কোয়েশ্চেন্সে যাব, 3 কোয়েশ্চেন্সে যাব, বলো 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 3 কোয়েশ্চেন্সে যাব কিনা। 3 কোয়েশ্চেন্সে যাই তাহলে। ওকে, ক্লিয়ার ক্লিয়ার। চলো এবারে আমি 3 কোয়েশ্চেন্স, তোমাদের যাবতীয় জায়গা হচ্ছে ভালো করে উত্তর লেখার জায়গা হচ্ছে 3 কোয়েশ্চেন্স। আমার মতে এখানে একটা স্টার দিয়ে দেওয়া উচিত, কারণ আমার পার্সোনালি মনে হয় 3 কোয়েশ্চেন্স থেকে আনসার লেখাটা ভালো, উত্তর লেখার সুবিধা 3 কোয়েশ্চেন্স। আমি নিজেও 3 কোয়েশ্চেন্স থেকে বোধহয় অ্যাটেম্প করেছিলাম, নাকি স্ট্রং রুটস থেকে। আমাদের সময় না, আমাদের সময় তো সেমিস্টার সিস্টেম ছিল না, আমাদের সময় স্ট্রং রুটস 3 কোয়েশ্চেন্স আর দ্য আইজ হ্যাবিট ছিল। তো এই 3টে চ্যাপ্টার ছিল, আমি বোধহয় সম্ভবত 3 কোয়েশ্চেন্স থেকে আর স্ট্রং রুটস থেকে অ্যাটেম্প করেছিলাম, এবং পার্ট কোয়েশ্চেন অ্যাটেম্প করেছিলাম। আমি আবার এইচএস এর সময়কার কথা বলছি। চলো 3 কোয়েশ্চেন্স থেকে প্রথম প্রশ্ন, 3টে প্রশ্ন আলাদা আলাদা করে করে যাবি, 3টে প্রশ্ন একত্রে করে যাবি, আমি আলাদা আলাদা করে নিয়ে এসেছি। প্রথম প্রশ্ন হচ্ছে জারের প্রথম প্রশ্ন কি? ঠিক আছে, জারের প্রথম প্রশ্ন কি? হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট কোয়েশ্চেন অফ দ্য জার? How did the learned men give the answer to the first question? আর কিভাবে learned menরা ফার্স্ট কোশ্চেনে আনসার দিয়েছিল? 1 + 5। The first question that came to the Tsar's mind was what is the right time for commencement of any work? তাহলে কোনো কাজ শুরু করার সঠিক সময় কোনটা? কোনো কাজ শুরু করার সঠিক সময় কোনটা? এবার প্রথম প্রশ্নের উত্তরে লার্নেড মেনরা কি কিভাবে আনসার দিয়েছে। আচ্ছা, এরকম ভাবেও আসতে পারে, আবার এটাকে 3টে প্রশ্ন কি কি ছিল এবং 3টে প্রশ্ন ডিফারেন্ট ডিফারেন্ট আনসার কিভাবে এসেছিল সেভাবেও আসতে পারে। তখন এতটা লেন্থে লিখলে হবে না, তখন একটু ছোট করে ক্রিস্প করে লিখতে হবে। ঠিক আছে, তাহলে সঠিক সময়, প্রথম প্রশ্ন ছিল কোনো কাজ শুরু করার সঠিক সময় কোনটা। So in reply to it, some say to know the right time for every action, one must draw up in advance a table of days. তো কেউ কেউ বলে যে একটা চার্ট প্রিপেয়ার করতে হবে যেখানে টেবিল অফ ডেজ, মান্থস আর ইয়ার্স থাকবে, এন্ড মাস্ট ফলো ইট স্ট্রিক্টলি। এটাকে স্ট্রিক্টলি ফলো করতে হবে। আচ্ছা, ভালো কথা আরেকটা কথা বলে দিই, এগুলো যদি তোরা এক একটা না এরকম বুলেটিন করে করে এরকম একটা বুলেটিন করে করে এরম এরম করে লিখিস তাহলেও হবে, তাহলেও কোনো অসুবিধা নেই। আমার এখানে তো জায়গা নেই, তাই জন্য আমি এক ঢালা লিখে দিয়েছি, না হলে তোরা যদি এরকম বুলেটিন করে এক একটা করে লাইন করে লিখিস তাতেও কোনো সমস্যা নেই। আচ্ছা, নেক্সট কি বলা হচ্ছে, আদার সাজেস্টেড দ্যাট ওয়ান মাস্ট আপ টু ডেট উইথ দ্য রিসেন্ট হ্যাপেনিংস অ্যান্ড নট রিমেইন এঙ্গেজড ইন আইডিয়াল পাস টাইমস টু ডিসাইড দ্য রাইট টাইম। অর্থাৎ সবসময় আপ টু ডেট থাকতে হবে, সবসময় সমস্ত কাজকে করতে হবে একসাথে, কোনো রকম ভাবে আইডিয়াল পাস টাইম অর্থাৎ ল্যাদ খেলে চলবে না, তাহলে আমরা বুঝতে পারবো কোনো কাজ শুরু করার রাইট টাইম কোনটা। ঠিক আছে, আবার আর কেউ কেউ এটা জানায় যে একটা কাউন্সিল রাখতে হবে ওয়াইজ মেনে, যারা কিনা জারকে হেল্প করবে রাইট টাইম কোনটা বলার জন্য। 3টে পয়েন্ট 3টে বুলেটিন করে যদি লিখি খুব সুন্দর, একদম পুরো মার্কস পেয়ে যাবি, একদম ছক্কা মার্কস পেয়ে যাবি। বাট দেন এগেইন আদার সেটেড দ্যাট, আচ্ছা সরি 4টে পয়েন্ট, দ্যাট দেয়ার ওয়ার সাম ইস্যুস দ্যাট কুড বি রেস্টেড আপন দ্য কাউন্সিল অ্যাজ দ্য জার হিমসেলফ নিড টু সেটেল দেম। তো এই জায়গা থেকে আরেকটা কি ওপিনিয়ন পাওয়া যায়, 4টে ওপিনিয়ন মোটে পেলাম, দ্যাট ম্যাজিশিয়ানস কুড ডিটারমাইন দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন। ম্যাজিশিয়ানরাই আগের থেকে জানতে পারে যে ভবিষ্যতে কি হতে চলেছে, ভবিষ্যতে কি হতে চলেছে।
তো তাই জন্য আচ্ছা এগুলো যদি এরকম পয়েন্ট করে করে লিখিস, এরকম 4টে পয়েন্ট লিখবি, 5 মার্কস পেয়ে যাবি। So all the advices being varied, no particular opinion was approved among those numerous suggestion. প্রতিটা সাজেশন থেকে কোনো উত্তর পারফেক্ট ভাবে পাওয়া যায়নি। ঠিক আছে, ঠিক আছে, চলো এরপরে আসছি জারের দ্বিতীয় প্রশ্ন কি। জারের দ্বিতীয় প্রশ্ন কি? The second question asked by the Tsar was about his association with people. The Tsar wanted to know who are the right people to listen to and whom to avoid. সঠিক মানুষ কারা, যাদের কথা শোনা উচিত এবং কাদেরকে অ্যাভয়েড করা উচিত। তাহলে এটা আমাদের দ্বিতীয় প্রশ্ন। অর্থাৎ কার কথা শোনা উচিত, কার কথা শোনা উচিত। ঠিক আছে, এবার এক্ষেত্রে কি কি রকমের ডিফারেন্ট ডিফারেন্ট আনসার আসে। হ্যাঁ বাবা, রাইটিং সাজেশন দেবো, আজকে না, আজকে শুধু আমরা 5 বা 6 মার্কসের প্রশ্ন আলোচনা করব। এবার সঠিক মানুষকে, লার্নেড মানুষদের থেকে কি কি রকমের ওপিনিয়ন এসেছিল। সাম অফ দেম রিকমেন্ডেড কাউন্সিলার্স, আবার কেউ কেউ বলে যে প্রিস্ট সঠিক মানুষ, আবার কেউ কেউ সাজেস্ট করে ডক্টর সঠিক মানুষ কথা শোনার জন্য, আবার কেউ কেউ বলে ওয়ারিয়ার্স, আবার কেউ কেউ বলে যে আচ্ছা কাউন্সিলর তো বলে দিলাম। তাহলে কি কি ডিফারেন্ট ডিফারেন্ট উত্তর পেলাম। দ্য লার্নেড ম্যান ওয়্যার ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন্স। এটা আমরা বুলেটিন বুলেটিন করে 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 লিখতে পারি। ঠিক আছে, এটা আমরা বুলেটিন করে লিখতে পারি। ঠিক আছে, কি কি পেলাম? তো সাম অফ দেম রিকমেন্ডেড কাউন্সিলর, কেউ কেউ বলে কাউন্সিলর, হোয়ার এজ আদার্স গেভ দেয়ার ভার্ডিক্ট, কেউ কেউ অন্য রায় দেয়। ভার্ডিক্ট মানে কি? রায়। কেউ কেউ অন্য রায় দেয় যে প্রিস্ট, যাদের কথা আমাদের শোনা উচিত। আচ্ছা, who might advise the Tsar in need? Some suggested that the doctors, কারণ they were supposed to keep the Tsar fit and active. আবার কেউ কেউ বলে the warriors were the mentioned by some of the learned men for their bravery. কেউ কেউ বলে warriors বা soldiers. So, but the answers were different from one another. The Tsar agreed with none. Thus, the second question remained unanswered. হলো এই অবধি। আচ্ছা, 3 কোয়েশ্চেনের নাম শুনলে স্যাটিসফ্যাকশন ফিল করিস, বাপরে। ঠিক আছে, এবারে আসছে তৃতীয় প্রশ্নটা কি। এটা কিন্তু আবার গোটা একভাবেও আসতে পারে, অন্যভাবেও আসতে পারে, আমি দেখাবো। ঠিক আছে, আচ্ছা, what was the third question of the Tsar? The Tsar's third question was, what is the most important thing to do? করার জন্য সবথেকে সঠিক কাজ কোনটা? The Tsar thought that if he could always determine which work was the most important one, then without wasting any time he could attain success. তাহলে খুব দ্রুত তিনি সাকসেস পাবেন। হ্যাঁ, এবার এখানে কি কি ডিফারেন্ট ডিফারেন্ট উত্তর পেয়েছিল লার্নেড মেনদের থেকে। সাম অফ দ্য লার্নেড মেন সাজেস্টেড দ্যাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড ওয়াজ সায়েন্স। কেউ বলে সায়েন্স। সাম opined that it was the skill in warfare, কেউ বলে যুদ্ধের রণনীতি। Others said that it was religious worship, dharmik upachar. So the Tsar was dissatisfied with the varied answer. They further confused him, so he did not agree with any of them and gave the reward to none. ঠিক আছে, তাহলে এটাও আমরা এরকম বুলেটিন বুলেটিন করে লিখতে পারি। এইরকম পয়েন্ট এরকম গোল গোল দিয়ে দিলি বা এরকম বক্স বক্স দিয়ে দিলি, দিয়ে দিয়ে পয়েন্ট পয়েন্ট করে লিখলি। হ্যাঁ, আমার এখানে ধরবে না বলে আমি লিখিনি। সুন্দর লাগবে দেখতে, জানিস তো। ওরকম ভাবে যদি লিখিস, বুলেটিন গুলো কালো কালি দিয়ে করলি, একটা করে এরকম সুন্দর সুন্দর শেপ করে দিলি, গোল হোক, চৌকো হোক, কি বলবো, নিমকির মতো শেপ হোক, যা হোক করে দিলি, কালো কালি দিয়ে এবং নীল কালি দিয়ে উত্তরটা লিখলি, খুব সুন্দর দেখতে লাগবে। এবারে আসছি, দেখ যে হোয়াট আর দ্য আনসার্স ডিড দ্য লার্নেড মেন গিভ টু দ্য Tsar টু দ্য 3 কোয়েশ্চেন। জারের 3টে প্রশ্নে লার্নেড মেনরা কেউ উত্তর দিয়েছিল। ওই যে পার্ট 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 করে পার্ট 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 করে আমরা যেটা দেখলাম, তার বদলে
এবারে আমরা দেখব যে পার্ট 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 করে যেগুলো আমরা লিখলাম তার বদলে আমরা দেখব যে গোটা আমরা কিভাবে আনসার লিখব। The first question asked by the Tsar was what is the right time to start any work? কিছু কিছু মানুষ অ্যাডভাইস করে তাকে যে ড্র করতে হবে in advance a table of days, months, years and follow it strictly. A few advised him to do the most needful work without wasting time. Some others suggested him to consult a council of wise men in order to carry out his work at the right time, while the rest recommended him to seek help of a magician because they have the power to know things beforehand. Acha. When the Tsar asked his second question, who are the right people to take advice from, some of the learned men said that the Tsar's counselors were the persons he needed the most. Others mentioned the priest, keu bollo doctor, keu bollo warriors. The Tsar's third question was what is the most important work? সবথেকে ইম্পর্টেন্ট কাজ কোনটা? সেক্ষেত্রে ডিফারেন্ট আনসার পেলো। কেউ বললো সায়েন্স, কেউ বললো যুদ্ধের রণনীতি, কেউ বললো ইট ওয়াজ রিলিজিয়াস ওয়ার্শিপ। None of the answers could satisfy the Tsar. আরো ছোট করে ক্রিস্প করে লিখলাম এটা, আরো ছোট করে ক্রিস্প করে লিখলাম এটা। তাহলে প্রথম প্রশ্ন কি, দ্বিতীয় প্রশ্ন কি, এই জায়গাটা ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই জায়গাটা ভীষণ ইম্পর্টেন্ট। এই জায়গা থেকে আমরা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে যে উত্তরই চাক না কেন আমরা কিন্তু লিখে আসতে পারবো। হলো এই অবধি ক্লিয়ার? চলো এবারে আবার আসছি, দেখো হোয়াট আর দ্য থ্রি কোয়েশ্চেন্স দ্য Tsar wanted to get answers of। আর নতুন করে ডিসকাস করছি না। আচ্ছা, why did he need the answers? এটাতে আমি আসি। Why was he not satisfied with the answers of the learned men? Whom did the Tsar finally decide to consult? এই যে পার্ট পার্ট করে আসা, এটা ভীষণ পসিবিলিটি রয়েছে এই প্রশ্নটা। বা why were the three questions of the Tsar wanted to what were the three questions the Tsar wanted to be answered? Why did he need the answer? Why was he dissatisfied with the answers given by the scholars and the learned men? বা এরকম ভাবেও আসতে পারে what were the questions that had occurred to the Tsar? Why did he need the correct answers to these questions? What did he do when he was not satisfied with the answers of the learned men? তো এর আগের প্রথম পার্টটুকু আমি আর ডিসকাস করছি না, প্রথম পার্টটুকু অলরেডি আমি বলেছি। এবার যখন ডিসস্যাটিসফাইড হলো, the Tsar was not satisfied with the answers given by the learned men because the answers differed from one another. একটা অন্যের থেকে ভিন্ন ভিন্ন হচ্ছিল, একটা অন্যের থেকে যেই ভিন্ন ভিন্ন হচ্ছিল, যার ভীষণ রকম ভাবে ডিসস্যাটিসফাইড হয়ে গেল। তো তা কি হলো? the Tsar disagreed with the answers given by the learned men and did not give any reward to anyone. কাউকে কোনো রকম রিওয়ার্ড দিল না। তার পরিবর্তে কি করলো? the Tsar being dissatisfied decided to consult a hermit. কোনো এক হারমিট, কোনো এক মঙ্ক বা সন্ন্যাসীর সাথে কথা বলবার জন্য ঠিক করলো, যে কিনা একটা জঙ্গলে থাকতো and well known for his wisdom, যে কিনা তার জ্ঞানের জন্য বিখ্যাত ছিল। হ্যাঁ, হলো? ঠিক আছে, এই অবধি ক্লিয়ার হলো? এটা ভীষণ ইম্পর্টেন্ট। হ্যাঁ, ওকে, চলো চলো আবার কি বলেছে? why did the Tsar visit the hermit? ডিসকাস করার কোনো দরকার নেই নতুন করে। how was he dressed? এটাও ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটাও ইম্পর্টেন্ট, কিভাবে সে ড্রেস আপ করেছিল। what was the hermit doing at that time? what did the Tsar say to the hermit? কেন ভিজিট করতে গিয়েছিল এটা আমি বলছি না, পরের পার্ট থেকে লিখছি। why was he dressed in simple clothes? আচ্ছা, জার কি পরে গিয়েছিল? জার সিম্পল ক্লথ পরে গেছিল। কেন পরে গেছিল? the Tsar put on simple clothes because the hermit received only common folk. সাধারণ মানুষ ছাড়া কারোর সাথে মিট করতো না। তো রাজার রাজকীয় পোশাক পরে গেলে তার সাথে কথা বলবে না হারমিট, তিনি জানতেন। তাই জন্য জার কি করেন? therefore he even got off from his horse, তিনি তার ঘোড়া থেকে নেমে পড়েন।
Before reaching the hermit's hut, he left his bodyguard behind. পিছনে বডিগার্ডদেরকে ফেলে আসেন and headed to the forest alone where the hermit lived. এবং যেখানে হারমিট থাকে সেখানে একাকী গেলেন। হারমিট তখন কি করছিল? when the Tsar went to meet the hermit, the frail মানে কি? দুর্বল বা আমি কি বলবো, জীর্ণ, and weak hermit was digging the ground in front of his hut. বাড়ির সামনের যে মাটি সেটা খুঁড়ছিল। The Tsar told the wise hermit that he had come to him to ask him answers of his 3 questions. এবং 3টে প্রশ্ন বলল, ঠিক আছে? 3টে প্রশ্ন কি কি ছিল সেই 3টে প্রশ্ন জানালো। ক্লিয়ার এই অবধি? চলো পরের প্রশ্নই যাই। কি বলা হচ্ছে? You are tired. Who said this to whom? কে কাকে এটা বলেছিল? The Tsar said this to the wise hermit who was digging the ground. Why did the speaker come to the listener? কেন এসেছিল? To ask his 3 questions, but to get the right answer of his 3 questions. Why did the speaker offer to help? কেন হেল্প করবে বললো? স্পিকার বলতে কার কথা বলা হচ্ছে? স্পিকার বলতে জারের কথা বলা হচ্ছে। When the Tsar came to visit the hermit, he saw him digging the ground in front of his hut. Every time the frail and weak hermit stuck his spade, যতবারই কোদাল চালাচ্ছিল মাটিতে ততবারই কি হচ্ছিল? একটু করে মাটি খুঁড়ছিল, and he breathed heavily. Witnessing this, the kind-hearted Tsar offered to help the hermit by digging the ground for him. How was he benefited by this? এবং কিভাবে সে benefited হয়েছিল? The Tsar got one of his 3 questions answered by assisting the hermit. এবং জার এই হেল্পটা করার মাধ্যমেই কিন্তু তার যে প্রশ্নের উত্তরগুলো সেটা কিন্তু পেল। ঠিক আছে? কিভাবে পেল? The hermit later explained that if the Tsar had not pitied the hermit's feeble condition, had not dug those beds and went his way, the bearded man who was seeking revenge would have attacked the Tsar and killed him. Therefore, according to the hermit, the one with whom we are interacting at present is the most important person. এইভাবে তার প্রশ্নের উত্তরও পেয়ে যায়, এইভাবে বেনিফিটেড হয়। আচ্ছা, হিয়ার কাম সামওয়ান রানিং। হু ইজ দ্য স্পিকার? স্পিকার বলতে কাকে বোঝানো হয়েছে? এখানে হারমিটকে বোঝানো হয়েছে। হু কেম রানিং? আ বিয়ার্ডেড ম্যান, একটা দাড়িওয়ালা ব্যক্তি যে দৌড়ে আসছিল, যার কিনা পেটে একটা লার্জ উন ছিল। কেম রানিং আউট অফ দ্য ফরেস্ট থেকে আসছিল। হোয়াট ওয়াজ দ্য কন্ডিশন অফ দ্য পার্সন? How was the person taken care of? বা how did the hermit and the Tsar nurse the wounded man? সেটাও আমরা করতে পারি। কিভাবে wounded ম্যানটাকে নার্স করেছিল বা নার্সিং করেছিল। ম্যাম অল কোশ্চেন গুলোরই তো আনসার পেয়েছিল, তবে এখানে ওয়ান অফ দ্য 3 কোশ্চেন্স আছে। প্রথম উত্তরটা দেখ আগে। আচ্ছা, আরেকবার বলি। 3টে কোশ্চেনের মধ্যে কোন একটা কোশ্চেনের উত্তর খুব ভালোভাবে পেয়েছিল। কেন? কারণ এই মোমেন্টটাতে হারমিটের উপরে আগে ফোকাস করেছিল, হারমিটের কাজে নয়। হারমিটের কাজে ফোকাস করেনি, হারমিটের উপরে দয়া হয়েছিল। হারমিটের কাজটাকে কমানোর জন্য হারমিটের কাজটা করে দেয়নি, হারমিটের উপরে দয়া হয়েছিল। তাহলে পার্সনের উপরে বেশি ফোকাস পড়েছিল, তাই জন্য মোস্ট ইম্পর্টেন্ট পার্সনটা আগে। এই পার্সনের উপর ফোকাস করেছিল বলেই তার পরবর্তীতে কাজের উপরে ফোকাস পড়েছিল। তাই মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্কটা তার পরে পেয়েছিল, তাই না? তাই জন্য প্রথমটায় বেশি ফোকাস করছে। প্রথমে কিন্তু হারমিটকে দেখেই দয়াটা হয়েছিল। ক্লিয়ার হলো? ক্লিয়ার হলো কিনা বল। চলো আচ্ছা, বিয়ার্ডেড ম্যানটার কন্ডিশন কিরকম ছিল? The bearded man was badly wounded. হাতগুলোকে প্রেস করেছিল কিসে? স্টমাকে, and blood was flowing from under them.
As soon as he reached the Tsar, he fell fainting on the ground. সে মূর্ছা গিয়ে মাটিতে পড়ে যায় and moaning feebly. এবার কিভাবে নার্স করা হয় দেখ। The wounded man was received with sympathy by the Tsar and the hermit. He was nursed with great care by the Tsar, who was assisted by the hermit. এখানে জাস্ট এইটুকু লিখলেই হয়ে যাবে। The Tsar did his best to stop the blood flow by repeatedly washing and bandaging the wound. Finally, the blood ceased flowing from the wound and the man's life was saved. He was then carried inside the hut of the hermit and laid down on the bed. এটা তো গেল আমাদের ছোট পার্টে। এইটাই যদি পুরোপুরি একটা বড় প্রশ্ন হিসেবে আসে, কিভাবে লিখবো, আরো ডিটেলসে লিখবো। How did the Tsar and the hermit nurse the wounded man? এটা যদি বড় ভাবে আসে, একদম গোটা 6 মার্কস হিসেবে আসে, তখন আমরা কিভাবে লিখবো? রাইটার্স টু দ্য সি দেবো, এরপরে পোয়েমগুলো করিয়ে নেবো, তারপরে দেবো রাইটার্স টু দ্য সি, ঠিক আছে? আচ্ছা, the wounded man came running the wounded man came running out of the forest and collapsed in front of the Tsar and the hermit. The Tsar quickly unfastened the wounded man's দাঁড়া তো একটু দাঁড়া। চলো, আচ্ছা, the wounded man came running out of the forest and collapsed in front of the Tsar and the hermit. The Tsar quickly unfastened the wounded man's clothing with the hermit's help. পাট করে লিখবো এবং একটু ডিটেলে লিখতে হবে, একটু ডিটেলে লিখতে হবে। তো প্রথমে কি করে, প্রথমে উন্ডেড ম্যানের যে ড্রেসটা পরেছিল সেটাকে আনফাস্টেন অর্থাৎ ওপেন করে দেয়, খুলে দেয়। দেন কি করে, then he saw a large wound in the bearded man's stomach. পেটে দেখে একটা বড় সড়ো ক্ষত রয়েছে। The hermit washed the wound and bandaged it with his handkerchief. নিজের হ্যান্ডকারচিপ দিয়ে ব্যান্ডেজ করে দেয়, and a towel provided by the hermit, এবং একটা টাওয়াল দিয়ে ব্যান্ডেজ করে দেয়। As the man was bleeding profusely, যখন এক্সেসিভ পরিমাণে ব্লিডিং হতে থাকে, the Tsar had to remove the bandage soaked with warm blood, যেটাকে কিনা একদম গরম রক্তে একদম সোকড হয়েছিল, সেই ব্যান্ডেজটাকে বারবার করে ওপেন করতে হয়। wash the wound and rebandage it repeatedly. Finally, as a result of the Tsar's solicitous nursing throughout the evening, the bleeding stopped. Throughout evening ধরে সেবা করার ফলে যে ব্লিডিং সেটা স্টপড হয়ে যায়। The wounded man slowly regained consciousness, ধীরে ধীরে জ্ঞান ফেরত পায়, and asked for something to drink. The Tsar gave him fresh water with the help of hermits. With the hermit's help, carried him to the hut and laid him on the bed. In this way, the Tsar and the hermit nursed the wounded man and saved his life. আগেরটা কি দেখলাম অনেক ছোট করে ক্রিস্প ব্রিফ ওয়েতে লেখা রয়েছে, এখানেরটা কি দেখলাম অনেকটা বড় করে, কারণ এটা 6 মার্কসের জন্য রয়েছে, ওটা 2 মার্কসের জন্য ছিল তাই অল্প, এখানে বেশি তাই এটা বেশি করে লিখেছি আমরা। ম্যাম ভার্সে যে কোনো দুটো করলে হবে? হ্যাঁ হ্যাঁ করিস, দুটো করলে হবে, অসুবিধা নেই, ঠিক আছে? বিএ অনার্স তো পড়াই না বাবা, বিএ অনার্স তো আমাদের পিডব্লিউ বাংলাতে পড়ানো হয় না। চলো এবারে আসছি ফরগিভ মি সেড দ্য বিয়ার্ডেড ম্যান। তো কাকে বলেছিল বিয়ার্ডেড ম্যান ক্ষমা চেয়েছিল এবং কেন ক্ষমা চেয়েছিল, বা হোয়াই ডিড হ্যাড দ্য বিয়ার্ডেড ম্যান রিকোয়েস্টেড দ্য জার টু ফরগিভ হিম, কেন ক্ষমা প্রার্থনা করেছিল? The bearded man asked for forgiveness from the Tsar. জারের থেকে ক্ষমা প্রার্থনা করে, কেন করে? The Tsar had once ordered to kill the bearded man's brother and seize his property. একবার রাজা বা জার যে বিয়ার্ডেড ম্যান যে দাড়িওয়ালা ব্যক্তিটা ছিল তার দাদাকে মারার আদেশ দেন এবং তার প্রপার্টিটাকে ক্যাপচার করে নেন। Therefore, to avenge his brother's death, দাদার মৃত্যুর প্রতিশোধ নিতে, the man plotted to kill the Tsar, এবং সেই লোকটি জারকে মেরে ফেলার পরিকল্পনা করে। এবং তিনি জানতে পারেন যে that the Tsar would meet the hermit alone, এবং তিনি এটাও জানতে পারেন যে হারমিটের সাথে
একা দেখা করতে যাচ্ছে রাজামশাই। সো টু কিল হিম দ্য ম্যান ওয়েন্ট টু দ্য ফরেস্ট, লোকটিও যায় ফরেস্টে, অ্যান্ড ওয়েটেড দেয়ার ফর দ্য জার্স রিটার্ন, এবং জারের আসার জন্য ওয়েট করতে থাকে কতক্ষণে জার রিটার্ন করবে। As the day passed, the Tsar did not return. সারাদিন পেরিয়ে গেল, জার তো ব্যাক করলো না। Thus the man came out of his ambush but was recognized and severely wounded by the Tsar's bodyguards. কিন্তু যেই তার গোপন ডেরা থেকে যেই বেরিয়ে আসলো, জারের বডিগার্ডরা চিনতে পেরে গেল এই লোককে এবং তাকে অ্যাটাক করলো। ঠিক আছে ম্যাম, একটু সাজেস্ট করুন কোনটা ইজি হবে 6 মার্কসের জন্য। আসছি পোয়েমে, এটা শেষ করি করে আসছি। ঠিক আছে, গ্রিন হাউস এফেক্ট কোনটা ইজি, গ্রিন হাউস এফেক্ট নাকি সনেট 73 নাকি হক রুস্টিং, কোনটা ইজি? আসছি একটু ওয়েট কর, এ কটা পড়িয়ে দিই। কটা আছে, আর বেশি প্রশ্ন নেই। 1টা 2টো 3টে 4টে 5টা, এই চ্যাপ্টারে 5টা প্রশ্ন আছে, করিয়ে দিই তারপরে আসছি। আচ্ছা, somehow he escaped from them and reached the hermit's hut where he fainted, এবং কোন রকম ভাবে সে হারমিটের হাটের কাছে এসে পৌঁছায় এবং সেখানে গিয়ে সব অজ্ঞান হয়ে যায়। The Tsar and the hermit nursed him with great care and saved his life. When the bearded man came to his senses, he realized that the man whom had planned to kill, এবং তারপর সে বুঝতে পারে যাকে সে মারার চেষ্টা করেছিল, brought him back to life, সে তাকে জীবন প্রদান করে। The bearded man felt ashamed and confessed his guilt, asking for the Tsar's forgiveness out of repentance. অর্থাৎ প্রচন্ড পরিমাণে সে যখন আত্মগ্লানিতে ভোগে তখন সে জারের কাছে ক্ষমা প্রার্থনা করে। ঠিক আছে, নেক্সট, কেন এনিমি হয়েছিল, কি সোয়ার করে, এবং why did he ask forgiveness of the Tsar and what did he promise to him? এই কোশ্চেনটা এক্ষুনি ডিসকাস করলাম, শুধু লাস্টের পার্টটা যে জার ক্ষমা করে দেওয়ার পরে কি প্রমিস করেছিল এটা একটু বলে দিই। আগেরটার মতনই সেম, আর নতুন করে আমি বলছি না, শুধু লাস্ট পার্টটাকে বলছি যে the bearded man confessed his guilt and promised the Tsar to serve him as his most faithful slave. He also said that he would bid his sons to do the same. এবং সে জানায় যে আমি সারাটা জীবন জারের ফেথফুল স্লেভ হয়ে থাকবো এবং আমার ছেলেদেরকেও সেটা মানতে বাধ্য করব। পিডিএফটা আজ এই রে, এটা আমি বলতে পারছি না, আপলোড তো আমি করি না বাবা, আপলোড আমি বলে দেবো করে দিতে, করে দেবে, আশা করছি করে দেবে আপলোড, চাপ নেই। ঠিক আছে, চলো আচ্ছা, এবারে কি বলা হচ্ছে, ইউ হ্যাভ অলরেডি বিন আনসার্ড। কে কাকে বলেছিল? হারমিট বলেছিল জারকে, হাউ হ্যাড দ্য কোয়েশ্চেন্স বিন আনসার্ড, কিভাবে কোশ্চেনগুলোর উত্তর পেয়েছিল। আচ্ছা, তাহলে the hermit said these words to the Tsar in the short story. 3 questions. The Tsar requested the hermit to answer his questions several times. জার অনেকবার হারমিটকে রিকোয়েস্ট করে যে তার যে 3টে প্রশ্ন রয়েছে তার উত্তর দিতে, কিন্তু দ্য হারমিট ডিডন্ট রিপ্লাই, হারমিট একবারও রিপ্লাই দেয়নি। ঠিক আছে, বিফোর রিটার্নিং হোম দ্য জার রিকোয়েস্টেড দ্য হারমিট ওয়ান্স এগেইন টু গিভ দ্য আনসার, এবং শেষ মোমেন্টে আরো একবার উত্তরগুলো চায়। তখন কি বলে হারমিট? দ্য হারমিট রিপ্লাইড দ্যাট হি হ্যাড অলরেডি বিন আনসার্ড, তুমি তো ইতিমধ্যেই উত্তর পেয়ে গেছো, থ্রু ইওর ওন এক্সপিরিয়েন্স, তোমার নিজের এক্সপিরিয়েন্সের মাধ্যমে তুমি উত্তর পেয়ে গেছো। দেন দ্য ওয়াইজ হারমিট এক্সপ্লেইন দ্যাট ইফ হি হ্যাড নট ডাগ দ্য সিডস বেডস ফর দ্য হারমিট আউট অফ পিটি, যদি দয়া না দেখিয়ে, হারমিটের প্রতি দয়া না দেখিয়ে কাজটা না করতো, তাহলে জার উড হ্যাভ গন হিজ ওয়ে, যদি নিজের ওয়ে দিয়ে ফিরতো, অ্যান্ড উড হ্যাভ বিন অ্যাটাকড বাই দ্য বিয়ার্ডেড ম্যান, তখন ওই লোকটা জারকে অ্যাটাক করতো। সো হোয়েন দ্য জার ওয়াজ ডিগিং দ্য বেড, দ্যাট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম ফর হিম, ডিগিংটা ছিল তার কাছে মোস্ট ইম্পর্টেন্ট টাইম, মোস্ট ইম্পর্টেন্ট পার্সন ছিল
হচ্ছে হারমিটটা যার জন্য এই কাজটা করেছিল, তাহলে সেটা ছিল হারমিট। অ্যান্ড হারমিটের ভালো করা ছিল তার মোস্ট ইম্পর্টেন্ট বিজনেস বা মোস্ট ইম্পর্টেন্ট অ্যাকশন বা মোস্ট ইম্পর্টেন্ট অকুপেশন। So the hermit also told him that the later when he was attending the wounded man, then that time was the most important time. সেই মোমেন্টটা ছিল তখন তার কাছে সব থেকে ইম্পর্টেন্ট টাইম, উন্ডেড ম্যানটা ছিল তার কাছে সব থেকে ইম্পর্টেন্ট পার্সন, এবং তার ক্ষত সেবা করা ছিল জারের কাছে মোস্ট ইম্পর্টেন্ট কাজ। তাহলে if the Tsar had not saved the wounded man, then he would not have become the friends of his former enemy so easily. In the light of the above examples, এই এক্সাম্পল গুলোর মাধ্যমে হারমিট জারকে এটাই বোঝায় যে আমাদের জীবনের পারপাসটা কি, which is to help others. আমাদের জীবনের পারপাস হচ্ছে এটাই যে অন্যের উপকার করো নিঃস্বার্থভাবে। ঠিক আছে, ক্লিয়ার হলো? এরপরে আসছি আমরা, আচ্ছা রিমেম্বার দেন হু ইজ দ্য স্পিকার, হারমিট স্পিকার। কাকে বলছে কথাগুলো? জারকে বলছে, এবং কি ওকে রিমেম্বার করতে বলছে। এই এক্সাম্পল গুলো দিয়ে দেবো সেম সেম। আচ্ছা, ওয়াই ইজ হারমিট এই কথাটা বলেছে, কাকে বলেছে? জারকে। এবং কি মনে রাখতে বলছে? মনে রাখতে বলছে এই যে আগের এক্সাম্পল গুলো দেখলাম সেই ওয়াইজ আমরা যদি বলি, আমাদের কাছে সব থেকে ইম্পর্টেন্ট টাইম হচ্ছে নাও, বর্তমান সময়। ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম সিন্স ইট ইজ দ্য সোল মোমেন্ট ওয়েন উই হ্যাভ এনি পাওয়ার। আমাদের কাছে এই পাওয়ারটা রয়েছে, ঠিক আছে, আমাদের কাছে এই পাওয়ারটা রয়েছে। এইগুলোর পিডিএফ এখানে একটা লিঙ্ক ক্লিক কর, দেখ এখানে একটা লিঙ্ক রয়েছে, এই লিঙ্কে ক্লিক কর, করে দেখবি যে এখানে অনেকগুলো লিঙ্ক পরপর পরপর রয়েছে, যেখানে লেখা রয়েছে হচ্ছে এই ক্লাসের নোটস পেতে এই লিঙ্কে ক্লিক করো। সেখানে ক্লিক করলে তোরা পেয়ে যাবি হচ্ছে পিডাব্লিউ অ্যাপ ওপেন হবে, পিডাব্লিউ অ্যাপ থেকে তোরা বিজেতা যে 2.2 ব্যাচটা সেটাও পেয়ে যাবি, সেখানে এনরোল করবি, এনরোল করার পরে তোরা সাবজেক্ট ওয়াইজ পেয়ে যাবি নোটগুলো। হলো? আচ্ছা আচ্ছা, দ্য মোস্ট এসেনশিয়াল, আচ্ছা এটা তো হলো মোস্ট এসেনশিয়াল বা মোস্ট ইম্পর্টেন্ট পার্সন হচ্ছে সেই মানুষটা উইথ হুম ওয়ান ইজ, যার সাথে এখন তুমি রয়েছো। as no man knows if she or he will ever come into contact with that person, and lastly utmost important work is to do good to that person, তার জন্য ভালো কিছু করা। ঠিক আছে, কারণ এই পারপাসেই God sent man into this world। হলো? এবারে আসছি অ্যানালাইজ দ্য ক্যারেক্টার অফ দ্য জার। জারের যে ক্যারেক্টার সেটা নিয়ে একটু আমরা ডিসকাস করি। নট সো মাচ ইম্পর্টেন্ট বাট স্টিল এটা করে যাস। জার আমাদের এই যে স্টোরিটায় তার যে সেন্ট্রাল ক্যারেক্টার বা প্রোটাগনিস্ট, unravels the plot of the story through the questions that came into his mind. Being the king of the country, the Tsar possessed ultimate power and has shown respect to the wisdom of hermit. দেখ ক্যারেক্টারে আমরা কি কি পাচ্ছি? প্রথমে আমরা পাচ্ছি যে তার মনে খুব কিউরিয়াস, তার মধ্যে মনে প্রশ্ন আসছে, তার সাথে সাথে সে খুবই রেসপেক্ট করে অন্যকে, তাই জন্য হারমিটকে রেসপেক্ট করেছিল, মডেস্টি দেখিয়েছে, অ্যাপ্রোচের মধ্যে নম্রতা দেখিয়েছে যখন হারমিটের সাথে মিট করেছিল। আচ্ছা, দ্য পেশেন্ট নেচার, অর্থাৎ খুব শান্ত মস্তিষ্কের মানুষ যখন যার দেখলো দ্য হারমিট টেক অ্যাজ মাচ টাইম অ্যাজ হি নিডেড টু আনসার হিজ কোয়েশ্চেন। দ্যার ওয়াজ সিম্প্যাথেটিক, দ্য জার কিরকম ছিল? জার সিম্প্যাথেটিকও ছিল, কারণ ও যখন ওই অসুস্থ মানুষটাকে বা উন্ডেড মানুষটাকে দেখলো, ফিবল অ্যান্ড এক্সস্টেড হারমিটকে দেখলো, তাকে হেল্প করলো, এবং অসুস্থ মানুষ বলতে উন্ডেড যে বিয়ার্ডেড ম্যানটা ছিল তাকেও হেল্প করলো। ডেসপাইট বিলঙ্গিং টু আ রয়্যাল ফ্যামিলি, দ্য জার ওয়াজ হার্ডওয়ার্কিং, এবং হার্ডওয়ার্কিংও ছিল কারণ সে মাটি খুঁড়েছিল। The sincerity and compassion of the Tsar while nursing the wounded man was praiseworthy, সিনসিয়ারিটিও ছিল এবং কম্প্যাশনও ছিল। তাহলে জার সত্যিকার, জারের ক্যারেক্টারিস্টিক্স আমরা যদি দেখি ভীষণ ভালো মানুষ ছিল। এবং তারপরে কি দেখলাম? দ্য চেঞ্জ অফ হার্ট ইন দ্য জারস এনিমি ইজ অ্যান আউটকাম অফ হিজ জেনারাস অ্যান্ড চ্যারিটেবল নেচার। তার জেনারাস, কাইন্ড হার্টেড, চ্যারিটেবল নেচারের জন্যই কি হলো? তার এনিমির মধ্যে পরিবর্তন আসলো। ঠিক আছে, the Tsar was a prudent man and a merciful ruler. Even after being aware of the identity of the stranger as his enemy, the Tsar did only forgive him. তাহলে ক্ষমাশীল একজন ব্যক্তি,
ক্ষমাশীল নাকি কি বলবো, মার্সিফুল বলতে কি বলবো, ক্ষমা করে দেন এমন ব্যক্তি। ক্ষমাশীল তো বলে নাকি, ক্ষমাশীল বলে না, কি জানি, আমি ভুল বলছি বাংলা হয়তো। আচ্ছা, হ্যাঁ, এটা তো আমরা বললাম। The Tsar not only forgave him but also extended the hand of friendship. The Tsar represents the quest for wisdom. So প্রতিটা ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি Tolstoy explores the theme of leadership, humility and importance of living in present moment. ঠিক আছে, ঠিক আছে, চলো লাস্ট কোয়েশ্চেন। কি মোরাল মেসেজ পাচ্ছি আমরা 3 কোয়েশ্চেন্স থেকে? Three questions by Leo Tolstoy contains a universal truth, true purpose of life, যেটা পাচ্ছি কি, সেটা হচ্ছে হেল্প আদার্স, অন্যকে সহায়তা করো। The learned men provided different answers, ঠিক আছে, কোন আনসারের সাথে যার কিন্তু এগ্রি হতে পারেনি। So with a wish to know the right answer to his question, he went to a wise hermit who was living in a wood. There the Tsar got his answer through his own experience, নিজের এক্সপেরিয়েন্সের মাধ্যমে সে কিন্তু উত্তর পায়। The story portrays that a man learns everything through his own actions. আচ্ছা, আমরা আমাদের জীবনে কিন্তু যে উত্তরগুলো পাই সেগুলো কিন্তু নিজের কাজের মাধ্যমেই পাই। এই যে ধর তোরা কেউ হয়তো এক্সামের মানে সারা বছর পড়াশোনা করলি না, এক্সামের 7 দিন আগে পড়াশোনা করলি, তাহলে কি তোরা সেরকম ভালো এক্সাম দিতে পারবি? নাকি সারা বছর যদি তোরা পড়াশোনা করিস তাহলে ভালো এক্সাম দিতে পারবি? মানুষ নিজের কার্যের মাধ্যমেই তার ফলাফল পায়। তুমি যেমন কাজ করবে তুমি তেমন ফলাফল পাবে, ঠিক আছে? তাহলে এই স্টোরিটার মধ্যে থেকে আমরা এটাই বুঝতে পারছি যে একটা মানুষ সমস্ত কিছুই তার নিজের অ্যাকশনের মাধ্যমে শেখে। নো পারসন ক্যান প্রোভাইড অ্যান অ্যাপ্রোপ্রিয়েট আনসার টু হোয়াট ইজ দ্য রাইট টাইম টু স্টার্ট আ ওয়ার্ক, whom to listen and whom to avoid, which is the most important thing to do. It is only life and no book or any individual can teach one to take the right decision. This is the moral message of the শর্ট স্টোরি 3 কোয়েশ্চেন্স। অর্থাৎ কেউ তোকে বলে দেবে না তোর করার জন্য ঠিক কাজ কোনটা, ঠিক আছে? চলো বলো, সব সব ক্লিয়ার হলো? সব ক্লিয়ার হলো আইডিয়া? তাহলে আমরা এবার পোম সেকশনে মুভ করব। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার? প্রোজে কোনো ডাউট আছে? ডাউন দ্য র্যাবিট হোল থেকে কোনো ডাউট আছে? 3 কোয়েশ্চেন্স থেকে কোনো ডাউট আছে? কোনো ডাউট না থাকলে আমরা মুভ করব পোমে। ওকে, চলো এবারে আসছি আমরা ভার্স। প্রথম পোয়েম হচ্ছে আমাদের হক রোস্টিং। হক রোস্টিং, হক রোস্টিং থেকে আমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন কি কি? হক রোস্টিং অনেকেরই একটু টাফ লাগে, চাপ নেই। হক রোস্টিং যদি নাও পড়ে যাস বাকি দুটো ভালো করে পড়ে যাস, ঠিক আছে? বাট স্টিল না, চেষ্টা করবি যে হক রোস্টিং যদি নাও ভালো করে পড়ে যাচ্ছিস তবু হক রোস্টিং থেকে 2 মার্কস গুলো যেন দেখে যাস, ঠিক আছে? ঠিক আছে, চলো। হক রোস্টিং টেরি হিউজেসের লেখা পোয়েম। প্রথম লাইন থেকে আমরা পাবো না, প্রথম লাইন না, না এটা প্রথম লাইনের প্রশ্ন না। চলো এখান থেকে শুরু করি। It took the whole of creation to produce my foot, my each feather. Now I hold creation in my foot. What does the hawk mean by saying that the whole of creation produced it? How does the statement reflect the hawk's arrogance and sense of superiority? তাহলে এই যে আমি এখন সমস্ত কিছু
কন্ট্রোল করছি, যে ক্রিয়েশন আমাকে ক্রিয়েট করেছে তাকে আমি এখন হোল্ড করছি। এই আইডিওলজি কেন হকের মধ্যে এসছে, এই কথাটা কেন হক বলছে, এর মধ্যে থেকে তার যে ক্যারেক্টারিস্টিক, তার যে অ্যারোগেন্স, তার যে ডিক্টেটরশিপ মেন্টালিটি কিভাবে বোঝা যাচ্ছে। গ্রিন হাউস এফেক্ট বলে দিচ্ছি, আলোচনা করে দিচ্ছি। ম্যাম আপনার জন্য 40 পেয়েছি থার্ড সেমে, ওকে থ্যাংক ইউ সো মাচ। আমার জন্য নয়, তোরা নিজেরা পড়াশোনা করেছিস তাই পেয়েছিস বাবা, ঠিক আছে চলো। আচ্ছা, এই যে অল অফ ক্রিয়েশন বলতে কি বোঝানো হয়েছে, এই যে কি বলা হচ্ছে, টুক হোল অফ ক্রিয়েশন টু প্রডিউস মাই ফুড। এই অল অফ ক্রিয়েশনকে এখন আমি পায়ের তলায় আছে আমার, এটা মনে হচ্ছে, এটা থেকে কি বোঝানো হচ্ছে, it produced sorry, the phrase all of creation produced, it means that everything in the universe worked together and contributed to the Hawk's existence। এটাই বোঝানো হচ্ছে যে আমাদের মাদার নেচার তার সমস্ত এলিমেন্ট দিয়ে, তার সমস্ত পাওয়ার দিয়ে ক্রিয়েট করেছে জীবন শক্তি। অর্থাৎ এই যে হক, এই যে মানুষ, এই প্রত্যেককে জন্ম দিয়েছে কে? মাদার নেচার তার সমস্ত ফুলেস্ট পোটেনশিয়াল দিয়ে একটা মানুষ, একটা হক, একটা বাঘ, একটা সিংহ, সমস্ত কিছুকে তৈরি করেছে। তো হকের পার্সপেক্টিভ দিয়ে এবার হক কি বলছে, it suggested a long and complex process of evolution and natural selection that resulted in the Hawk's perfect form। এবং আমরা চার্লস ডারউইনের যে থিওরি, এভলিউশন থিওরি আমরা পড়েছি ছোটবেলায়, আমরা জানি যে এটা একটা ভীষণ কমপ্লেক্স প্রসেস, এভলিউশন প্রসেসটা। নেচার কিভাবে সিলেক্ট করেছে, নেচার এটাও সিলেক্ট করেছে যে স্ট্রাগল করতে হবে আমাদের এক্সিস্টেন্সের জন্য। সুপিরিয়র যে সেই এক্সিস্ট করবে। মানুষ এত উন্নত জীব হলো কি করে? কারণ সে অন্যদের থেকে উন্নততর ছিল, সে স্ট্রাগল করেছে, সে নিজেকে সেই জায়গাতে পৌঁছেছে। সেরকম ভাবে হক খাদ্য শৃঙ্খলের সর্বোচ্চ শ্রেণীতে আসলো কি করে? কারণ সে সমস্ত রকম ভাবে পাওয়ারফুল, সমস্ত দিক থেকে অন্যান্য শ্রেণীর যে মানে কীট পতঙ্গ বল, অন্যান্য প্রাণী বল, পাখি বল, তাদের থেকে শ্রেষ্ঠ, তাদের থেকে সুপিরিয়র, তাই জন্য সে এই জায়গাতে এসছে। তাহলে ডারউইনের থিওরি অনুযায়ী আমরা এই জায়গাটাতে তো বুঝতে পারছি যে সুপিরিয়রই এক্সিস্ট করে। তো the hawk feels that every part of his body, especially ওর যে পা, ওর যে ফিদার, is a result of nature's best work। নেচার ওকে বেস্ট ভাবে তৈরি করেছে। He believes that he is the finest creation of natural world। ওয়ার্ল্ডের তো সৃষ্টি করা একদম ফাইনেস্ট ক্রিয়েশন সে। Through the given line, the hawk tries to imply his belief that he is the all powerful being that controls everything। এবং এটার মাধ্যমে সে এটাও বোঝাচ্ছে যে নেচার আমাকে পারফেক্ট ভাবে তৈরি করেছে, নেচার আমাকে আলটিমেট ওয়েতে তৈরি করেছে। আই এম দ্য ফাইনেস্ট কি বলবো রেজাল্ট অফ নেচারের ফাইনেস্ট রেজাল্ট আমি। এবং এখন বর্তমানে যেহেতু আমি পাওয়ারফুল, যেহেতু আমি ফাইনেস্ট একটা রেজাল্ট নেচারের, আই ক্যান কন্ট্রোল এভরিথিং অ্যান্ড নেচার এক্সিস্ট অনলি টু সার্ভ হিম। এখন নেচার আমাকে সার্ভ করবে, আমি এখন সমস্তটাকে কন্ট্রোল করব। হি সেজ দ্যাট দ্য ক্রিয়েটর হ্যাজ ক্রিয়েটেড হিজ ফুড উইথ দ্য আটমোস্ট কেয়ার, নাও হি হোল্ডস দ্য ক্রিয়েশন উইথ দ্য সেম ফুড। সে বলে যে ক্রিয়েটর, স্রষ্টা আমাকে সৃষ্টি করেছে, এখন আমি সৃষ্টিকে, সমগ্র বিশ্ব সংসারকে, সমগ্র সৃষ্টিকে আমি এখন পায়ের তলায় দাবিয়ে রাখবো, আমি এদেরকে কন্ট্রোল করব। এই যে আমি তো, এই যে নার্সিসিস্ট মেন্টালিটি, এটা আমরা হকের মধ্যে পাচ্ছি। হেন্স হি কনসিডার্স হিমসেলফ অ্যাজ দ্য আলটিমেট পাওয়ার অফ নেচার। হি ভিউজ হিজ এবিলিটি টু কিল অ্যাজ হিজ ইনবর্ন রাইট। সে ভাবে যে তার যে মারার যে ক্ষমতাটা, এটা তার ইনবর্ন রাইট, আনকোয়েশ্চেনেবল, সে আনকোয়েশ্চেনেবল, ঠিক আছে? A part of the natural order. He believes that he has right to kill everyone suppressed under his feet and decide their destiny. সবার ভাগ্য নির্ণায়ক বা ভাগ্য নির্ধারক হচ্ছে হক। নিজেকে সে ক্রিয়েটারের উপরে ভাবে, নিজেকে সে ক্রিয়েটর গডের উপরে ভাবছে, ভেবে দেখ। In this way he reveals his arrogance and a sense of superiority। এবং এই ওয়ের মাধ্যমেই সে তার যে নিজের সুপিরিয়রিটি, নার্সিসিস্ট মেন্টালিটিকে দেখাচ্ছে। হলো পরেরটা, নেচারের যে রোল, নেচার ডুয়াল রোল প্লে করেছে। কিভাবে প্লে করেছে?
In hawk roosting, nature plays a dual role, both empowering and exposing the hawk's dominance. হককে যেভাবে এম্পাওয়ারও করছে নেচার, সেরকম ভাবে হকের যে ক্যারেক্টারিস্টিক্স, হকের যে ডমিনেন্স, সেটাকে এক্সপোজ করছে। ম্যাম সবাইকে একটু চুপ করতে বলুন প্লিজ, সবাই ঝগড়া করছে। আরে ঝগড়া কেন করছিস? হায় হায় হায়, আমি এখানে পড়াচ্ছি লং আনসার টাইপ প্রশ্ন, যেটা নিয়ে তোদের এত সমস্যা, একটা লেন্দি ক্লাস নিয়ে আসলাম, ভাবলাম সবার হেল্প হবে, তোরা এখানে ঝগড়া করছিস। করিস না বাবা, ঝগড়া করিস না, ঝগড়া করিস না, করো না, এখানে ঝগড়া করো না বাবা। On one hand, nature is the domain. Nature হচ্ছে একটা টেরিটরি, an area of territory owned or controlled by a particular ruler or government. নেচার একটা ডোমেন, সমস্ত ডোমেনেই তার একটা কন্ট্রোলার থাকে, সমস্ত জায়গাতে তার একটা শাসক থাকে, ঠিক আছে? এবং এখানে আমরা দেখতে পাচ্ছি হক সেই ডোমেনের গভর্নর, ঠিক আছে? and also its tool for asserting dominance on it. Even though the hawk is part of nature, he seems himself as if he is the ruler of nature. যদিও সে নেচারেরই পার্ট, মাদার নেচারই ওকে সৃষ্টি করেছে, তবুও এখন সে ভাবছে কি আমি নেচারকে রুল করব, আই ক্যান কন্ট্রোল এভরিথিং, আই এম দ্য রুলার, আই এম দ্য ডিক্টেটর অফ দ্য world. Nature provides him with strength, hunting abilities, and environment for perfectly suited to rule. The hawk sees nature as serving his needs. কিন্তু হকের মনে হচ্ছে নেচার ওকে জাস্ট শুধুমাত্র সার্ভ করছে, অ্যাজ এ সার্ভেন্ট, মেকিং হিম ফিল লাইক আ সুপ্রিম লিডার। অন দ্য আদার হ্যান্ড, নেচার অলসো রিভিলস, এবং এর মাধ্যমে নেচার কিন্তু রিভিল করছে কি কি দেখাচ্ছে, হার্শ রিয়েলিটিস অফ সার্ভাইভাল অ্যান্ড পাওয়ার। নেচার দেখাচ্ছে যে সার্ভাইভ সেই করে যার কাছে ক্ষমতা থাকে, ক্ষমতা যার কাছে থাকবে। ডোমেইন মানে হচ্ছে এরিয়া, ডোমেইন মানে হচ্ছে কি বলবো, এলাকা। আচ্ছা, পাড়ার কুকুরদের দেখেছিস? ডোমেইন থাকে, একটা টেরিটরি থাকে, সাম্রাজ্য থাকে, রাজত্ব থাকে, এলাকা থাকে। এ পাড়ার কুকুর ও পাড়ায় গেলে মারামারি করে, দ্যাট ইজ ডোমেইন, ঠিক আছে? ডোমেইন মানে এটা, ডোমেন হচ্ছে টেরিটরি, এলাকা, এলাকার বস, এলাকার ভাই। হয় না যে এক্সাম্পল আমি যদি বলি, পচাগুন্ডার এলাকা, এটা পচাগুন্ডার এরিয়া, বা এটা রামুগুন্ডার এরিয়া, এই এরিয়াতে অন্য কেউ আসবে না, এরকম ব্যাপার, টেরিটরি, ডোমেন। তো হকের কাছে তার ডোমেন হচ্ছে পুরো ওয়ার্ল্ডটাই। The hawk embodies the raw, unchallenged power of nature. His existence is rooted in instinct, where killing is natural and necessary part of his life. যেখানে তার নিজস্ব, তার যে সত্তা, ইনস্টিংক্ট, তার মধ্যেই কিলিংটাকে রয়েছে। দেখ, সে যদি কোনো, আমি কি দেখেছিলাম যে খাদ্য শৃঙ্খলের একদম টপ শ্রেণীতে পড়ে হক। ঘাস যদি ইঁদুর না খায় তাহলে ইঁদুর বাঁচবে না, ইঁদুরকে যদি সাপ না খায় সাপ বাঁচবে না, আবার হক যদি ইঁদুর আর সাপ দুজনকে না খায় হক বাঁচবে না। তো এখানে কি বলবো, দয়া মায়ার কোনো জায়গা নেই। আমরা যে অনেকেই যারা নন ভেজিটেরিয়ান, তারা আমরা অনেকেই তো ননভেজ জিনিসপত্র খাচ্ছি, আমরা চিকেন বল বা শিপ, মাটন, অনেক কিছুই আমরা খাই, ঠিক আছে, ফিশ খাই। তো তারা যদি ভাবে যে, কেউ যদি ভাবে যে এটা ভীষণ নিষ্ঠুর, এখানে নিষ্ঠুরতার জায়গা নেই, এটা তো খাদ্য খাদকের একটা শৃঙ্খলা, একটা খাদ্য খাদকের একটা সম্পর্ক। যদি একজন মাছ না খায় তাহলে মাছের সংখ্যা বৃদ্ধিপ্রাপ্ত হবে। তো এইভাবে তো চলতে পারে না, এটা একটা শৃঙ্খলা, একটা সার্কেলের মধ্যে চলছে। তো সেরকম ভাবে কিলিং হচ্ছে নেসেসারি পার্ট বা ন্যাচারাল একটা পার্ট হকের লাইফে। দিস হাইলাইটস রুথলেস আনফরগিভিং সাইড অফ নেচার। এটা নেচারের একটা খুব ক্রুয়েল সাইড। আমরা নেচারকে মাদার নেচার বলি ঠিকই, কিন্তু এটা নেচারের ক্রুয়েল সাইড, যেখানে আমরা খুব খারাপ ওয়েতে, যখন তোরা অনেকেই বাজার দোকান করিস, তোরা দেখেছিস যখন মাছ কাটা হয় মাছটা কাঁপে, বা যখন মুরগি কাটা হয়, বা যখন বিভিন্ন রকমের অ্যানিমেল, যারা আমরা অ্যানিমেল কনজিউম করি, যখন কাটা হয় কতটা ক্রুয়েল লাগে। এ তো নেচারেরই পার্ট, আমরা খাচ্ছি যেটা, আমরা নেচারেরই পার্ট, এমন তো নয় আমরা আনন্যাচারাল জিনিস করছি। সো কি বলা হচ্ছে, কি বলা হচ্ছে যে
This highlights the ruthless and unforgiving side of nature, where strength determines control and morality holds no place. যেখানে মানবিকতার কোনো জায়গা নেই. It indicates that nature is only the fittest ones survive in the basic law of nature. যে fittest সেই থাকবে, যে fittest নয় সে রুল করতে পারবে না. আমরা রুল করছি কারণ আমরা fittest. আমরা এক্সিস্টেন্সের জন্য লড়াই করেছি, আমরা জিতেছি, আমরা মেরেছি, তাই আমরা আছি. যুগে যুগে এটাই হয়েছে. ঠিক আছে না, ব্যাচের ক্লাসের মতো এখানে চ্যাট বন্ধ করা যাবে না. এটা তো ইউটিউবে যাচ্ছে বাবা, ইউটিউবে চ্যাট বন্ধ করা যায় না. বন্ধ করা গেলে তোর কি মনে হয় আমি ওয়েট করতাম? এত ঝগড়াঝাটি হচ্ছে, আমি কি এগুলো দেখতাম? আমি চুপচাপ পড়াতাম. যারা যারা মন দিয়ে ক্লাস করছিস তারা ফুল স্ক্রিন করে ক্লাস কর, কোনো চ্যাট দেখিস না. দ্যাটস ইট. Hence, through this dual role, Hughes presented nature as both giver and dictator. Chalo. Now, most important question from this chapter: what is dramatic monologue? এর আগেও করেছি dramatic monologue কি. Justify Hughes hawk roosting as a dramatic monologue. Dramatic monologue কি? Dramatic monologue is a literary device where a single character speaks at length in first person narrative. তাহলে one single speaker থাকবে dramatic monologue এ. সে একা একা নিজের বাণী, নিজের জ্ঞান ফলাও করে বলবে. দ্যাট ইজ কল্ড সলিলকি. সলিলকি solely একা একজনের বক্তব্য, তাই মোনোলগ. মোনো মানে কি? মোনো মানে সিঙ্গুলার. এর সলিলকি আমরা দেখতে পাবো. তাহলে ফার্স্ট পারসন একটা সিঙ্গেল স্পিকার. সলিলকি মানে কি? ফার্স্ট পারসন পয়েন্ট অফ ভিউ. ফার্স্ট পারসন পয়েন্ট অফ ভিউ. তাহলে এবারে দেখি আমরা কিভাবে আসছে. দেখ, এই ফার্স্ট পারসন ন্যারেটিভের মাধ্যমে তার থটস, ইমোশন, এই ক্যারেক্টারের ইমোশন, থটস, মোটিভেশন সমস্ত কিছু অডিয়েন্স শুনতে পাবে. দিস পোয়েম ইজ এ ড্রামাটিক মোনোলগ রিটেন ইন ফার্স্ট পারসন ন্যারেটিভ, অ্যালাউইং রিডার টু স্টেপ ইনটু দ্য মাইন্ডস অফ দ্য হক. এখানে কে স্পিকার? এখানে স্পিকার হচ্ছে হক. তাহলে আমরা এর মাধ্যমে, ম্যাম হক রুস্টিং শেষে একবার একটা কথাই সাজেস্ট করুন, কোনটা থেকে বড় কোশ্চেন অ্যাটেম্প্ট করব, গ্রিন হাউস এফেক্ট অর দ্য হক রুস্টিং? আমার তো মনে হচ্ছে সনেট 73 বেটার অপশন. সনেট 73টাকে ইনক্লুড কর, আমার মনে হচ্ছে এটা বেটার অপশন হবে. সনেট 73টা রাখিসই সাথে. ঠিক আছে, সনেট 73টা রাখিস সাথে. সনেটটা থেকে কোশ্চেনের উত্তর দেওয়া ইজি তুলনামূলক. সনেট থেকে প্রশ্নের উত্তর দেওয়া তুলনামূলকভাবে ইজি. ওকে, চলো. আচ্ছা, এবারে আসছি কি বলেছে, দ্য পোয়েট পার্সনিফাইজ দ্য হক টু রিভিল হিজ সেলফ ইমেজ টু দ্য রিডার্স. এখানে হককে পার্সনিফাই করা হচ্ছে. পার্সনিফিকেশন মিন্স গিভিং হিউম্যান attribution to animal or non-living things. অর্থাৎ মানুষের যে অ্যাট্রিবিউশন বা ক্যারেক্টারিস্টিক্স, সেটা কোনো জড়বস্তুকে বা কোনো অ্যানিমেলকে দেওয়া যদি হয়, অর্থাৎ সে যদি মানুষের মতো কথা বলতে, ভাবতে, আলোচনা করতে পারে. ঠিক আছে,
আচ্ছা, তো কি বলা হচ্ছে যে দ্য মোনোলগ ফর্ম শোজ দ্য হকস ওয়ান সাইডেড ভিউ অফ দ্য ওয়ার্ল্ড। এখান থেকে হকের আমরা একপাক্ষিক যে ভিউ, ওয়ার্ল্ডকে দেখার যে পার্সপেক্টিভ, সেটা হকের দৃষ্টিভঙ্গিতে আমরা দেখব। হকের দৃষ্টিভঙ্গিতে দেখব। দের ইজ নো এক্সচেঞ্জ অফ ডায়ালগস, যেখানে কোনো রকম কথোপকথন নেই, নো অল্টারনেটিভ পার্সপেক্টিভ, অন্যজনের পার্সপেক্টিভ নেই, অনলি হিজ ওন সেলফ অ্যাসিওর্ড অ্যারোগ্যান্স, যেখানে দিক থেকে একটাই জিনিস দেখানো হচ্ছে যে হকের অ্যারোগ্যান্স। Here the hawk sees himself as supreme force, well aware of his superiority, যেখানে সে তার নিজের superiority নিয়ে একেবারে ভীষণভাবে গর্বিত, and unchallenged power. He thinks of himself as the pinnacle মানে কি? পিনাকেল মানে একদম পিক পয়েন্ট, একদম হাইয়েস্ট পয়েন্টে রয়েছে, একদম সে হাইয়েস্ট পয়েন্টে রয়েছে। পিনাকেল মানে হচ্ছে সর্বোচ্চ একটা জায়গায়, গডের ক্রিয়েশনের একটা সর্বোচ্চ শ্রেণীতে সে পড়ে। অ্যান্ড বিলিভস দ্যাট হি ক্যান কিল এনিওয়ান, ওর যাকে ইচ্ছা তাকে সে মারতে পারে। এনিটাইম হি প্লিজেস। দ্য হক পার্চড ইন সলিটিউড, এবং পার্চড মানে কি? রেস্ট নিচ্ছিল, টুক রেস্ট ইন সলিটিউড, একাকীর বিশ্রামরত অবস্থায় রয়েছে, ওর কোনো সঙ্গী সাথী নেই, ও কিন্তু খুব একটা সোশ্যাল জীবও নয়, আনসোশ্যাল, ঠিক আছে, খুব একটা সোশ্যালও নয়। becomes the representative of unchallenged power, controlling over the world and refusing to accept any change. দেখবি ক্ষমতার শীর্ষে যে থাকে তার খুব একটা বন্ধু বান্ধব থাকে না, সে কিন্তু এমন নয় যে সবাইকে সমানভাবে নিয়ে চলা ব্যক্তিত্ব, তা কিন্তু হয় না। আচ্ছা, controlling over the world and refusing to accept any challenge. By combining personification, first person narrative and dramatic monologue, he just crafted a poem where the predatory bird মানে কি? শিকারী পাখি, becomes a symbol of power, control and supremacy. It offers a glimpses into psyche of ruler, be it human or animal. তাহলে তার যে সাইকি, তার যে চিন্তা ভাবনা, তার যে ডিপার চিন্তা ভাবনা, সেখানের মধ্যে ডিপ ডাউন ঢুকে যাচ্ছে, ঠিক আছে? এটা একটা অন্যতম ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল। আবার একটা প্রশ্ন যেটা কিনা তোদের টেক্সট বুকেও রয়েছে, এই প্রশ্নটা এটা টেক্সচুয়াল একটা কোয়েশ্চেন। কি টেক্সচুয়াল কোয়েশ্চেন আমরা পাচ্ছি? কি বলেছে? কমেন্ট অন দ্য ফিজিক্যাল ফিচার্স অ্যান্ড প্রোজ অফ দ্য হক while mentioning the significance. তাহলে তার যে ফিজিক্যাল ফিচার এবং তার যে স্কিল, সেই স্কিলটা নিয়ে আমাদের ডিসকাস করতে হবে। তো দ্য হক ইন দ্য হক রুস্টিং ইজ ডিপিক্টেড অ্যাজ আ পারফেক্ট প্রিডেটর, একদম পারফেক্ট একটা শিকারী পাখি, উইথ ফিজিক্যাল ফিচার্স অ্যান্ড প্রোজ কি আছে? দ্যাট সিম্বলাইজেস পাওয়ার, প্রিসিশন অ্যান্ড ডমিনেন্স। কিভাবে ডেসক্রাইব করেছে দেখ, ফিজিক্যাল ফিচার দেখ, হুকড বিক অর্থাৎ বাঁকানো যে চঞ্চু সেটা, শার্প ক্লজ ধারালো নখ, অ্যান্ড স্ট্রং উইংস, এবং বড় দেহটাকে উড়িয়ে নেওয়ার জন্য একটা স্ট্রং উইং এরও প্রয়োজন রয়েছে। অল আর এসেনশিয়াল ফর সার্ভাইভাল অ্যান্ড কন্ট্রোল। এই প্রত্যেকটা কিন্তু তার কন্ট্রোল, তার যে ডিক্টেটরশিপ মেন্টালিটি, সমস্ত কিছুকে কিন্তু জাস্টিফাই করছে। দ্য হকস ফিজিক্যাল ফিচার্স, পার্টিকুলারলি হিজ হুকড হেড অ্যান্ড হুকড ফিট, সিগনিফাই হিজ রোল অ্যাজ আ প্রিডেটর। সে যে শিকারী পাখি সেটাকে দেখানোর জন্য, সে যে ভয়ঙ্কর সেটা দেখানোর জন্য। আচ্ছা, অ্যাডলফ হিটলারকে দেখলে অনেকেরই ভয় লাগে। কেন ভয় লাগে? তার যে জেস্চার, তার যে অ্যাপিয়ারেন্স, সেটা দেখে অনেকের ভয় লাগে। তো স্বৈরাচারী যে কোনো ব্যক্তিত্বকে দেখলে আমাদের ভয় লাগবে, কারণ তার অ্যাপিয়ারেন্সটাই ভয়ঙ্কর হয়। সেরকম ভাবে হককে দেখলেও ভয় লাগে। হককে কেউ পোষে না। আমরা বাড়িতে ময়না পাখি, টিয়া পাখি পুষি, আমরা বাড়িতে হককে পুষি? পোষা যায় না তাকে। আচ্ছা, হিজ শার্প বিক ইজ ডিজাইন টু টিয়ার দ্য ফ্লেশ অফ হিজ প্রে, এবং ওর যে ধারালো যে চঞ্চুটা সেটা, হ্যাঁ, এইচএসএ মডেল কোয়েশ্চেন পেপারে ওটা রয়েছে।
ঠিক আছে? আচ্ছা, কি বলছিলাম, ওর যে হুকড হেড আর হুকড ফিট, এটা তৈরি করা হয়েছে কিসের জন্য? শার্প বিকটা তৈরি করা হয়েছে প্রে শিকার থেকে মাংস ছিঁড়ে উপড়ে নেওয়ার জন্য। হিজ ক্লজ আর মেড ফার্মলি গ্রিপ দ্য ব্রাঞ্চেস অর টু ক্যাপচার প্রে উইথ ইজ, যে শার্প নখটা গাছের ডালকে ক্যাপচার করার জন্য। আর কিসের জন্য? যখন ও শিকার ধরবে, শিকারকে এরকম ছোবল মেরে ধরবে, তার জন্য বানানো হয়েছে। এখানে দেখ একটা, এখানে দেখ, এই যে আমরা পাটা দেখতে পাচ্ছি, এই যে আমরা বিকটা দেখতে পাচ্ছি, এগুলো প্রতিটাই কিন্তু যে ফিজিক্যাল ফিচার, সেটা কিন্তু ওকে হেল্প করে শিকার ধরতে। আচ্ছা, তো দো দ্য পোয়েম, আচ্ছা, these features represent his power and ability to dominate the natural world. Though the poem focuses on the hawk as at rest, যদিও পোয়েমটাতে আমরা দেখতে পাচ্ছি যে হক রেস্টে রয়েছে, his wings still represents authority. তার ডানাগুলো কিন্তু অথরিটিকে সিম্বলাইজ করছে। The hawk believes that God has created every single feather of him with utmost care so that he can rule the world. The hawk's ability to fly and survey the land below adds to his sense of control. এই যে ফ্লাই করছে, এই যে গোল 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 করে ঘুরছে, এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি? সে সার্ভে করছে। তার যে ডমিনেন্স, তার যে টেরিটরি, সেটাকে সে সার্ভে করছে, সেটাকে সে কন্ট্রোলে রাখছে। While not clearly mentioned, the hawk's sharp eyesight allows him to spot target. ধারালো তীক্ষ্ণ চোখ দিয়ে সে এরকম দূর থেকে সে টার্গেট করতে পারে প্রেকে, ডিস্টেন্স থেকে দেখতে পায়, মেকিং হিম আ সুপিরিয়ার হান্টার। দ্য অ্যারোগেন্ট হক ইজ ভেরি প্রাউড অফ হিজ প্রোজ। তাই জন্য এই যে সমস্ত স্কিলটা রয়েছে সেটা নিয়ে ভীষণ গর্বিত। অ্যান্ড বিলিভস হিমসেলফ টু বি দ্য সুপিরিয়ার বিইং রুলিং নেচার, নিজেকে একদম সুপিরিয়ার হিসেবে ভাবে। হলো হক রুস্টিং, হলো হক রুস্টিং। চলো এবারে আমরা আসছি পরের চ্যাপ্টার, that time of year. That time of year is also called Sonnet 73. Sonnet 73 or that time of year is written by William Shakespeare. উইলিয়াম শেক্সপিয়ারের লেখা ৭৩তম সনেট হচ্ছে সনেট 73, যেটা কিনা 16th সেঞ্চুরিতে লেখা। আরে হ্যাঁ, আব্রডে রাখে, সে তো দুবাইতে যারা শেখ রয়েছে তারা সিংহকেও পোষ মানায়। পোষ মানানোর মতো কি? পোষ মানানোর মতো? পোষ মানানোর তো মতো নয়। চলো প্রথম প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট জায়গা, ঠিক আছে? প্রথম প্রশ্ন এবং ভীষণ ইম্পর্টেন্ট একটা জায়গা থেকে কি বলা হচ্ছে? দ্যাট টাইম অফ ইয়ার thou mayst in me behold, when yellow leaves or none or few do hang. তাহলে কেন বলা হচ্ছে ইয়েলো লিভস কে মেনশন কেন করা হয়েছে? আর দ্যাট টাইম বলতে কি বোঝানো হয়েছে? হাউ ডাজ দিস ইমেজারি, এই যে দ্যাট টাইম বলতে এটাকে অটামের ইমেজারিটা reflect the poet's feeling about aging and life. ঠিক আছে, করি। আচ্ছা, ডিউরিং লেট অটাম অর্থাৎ হেমন্তের শেষ বেলা, এখান থেকে তোদের অনেকেরই প্রশ্ন ছিল যে ম্যাম এটা আরেকবার ভালো করে বলে দিন। দেখো, হেমন্তের শেষ বেলা কি আনে? শীতের আগমন বার্তা। হেমন্তের শেষ বেলা নিয়ে আসে শীতের আগমন বার্তা। তো এই হেমন্তের শেষ বেলা বা লেট অটাম, এই সময়টাকে সিম্বলাইজ করা হচ্ছে মানুষের জীবনের বিভিন্ন স্টেজের সাথে। তাহলে এটা কি বলা হচ্ছে? মৃত্যুর পূর্ববর্তী সময় অর্থাৎ বার্ধক্য।
মৃত্যুর আগের অবস্থা বা জীবনের অন্তিম সময়। আচ্ছা, জীবনের অন্তিম সময় লিখে দিই। বসন্ত যদি যৌবনের প্রতীক হয়, তাহলে শীত তাহলে মৃত্যুর প্রতীক, তাহলে অটাম বা লেট অটাম কি হবে? লেট অটাম বা অটাম হচ্ছে জীবনের একদম অন্তিম সময়। তাহলে ডিউরিং লেট অটাম লিভস বিকাম ইয়েলো, গাছের পাতাগুলো কি হয়ে যায়? হলদে বর্ণের ধারণ করে। এই যে এই দেখ, হলদে বর্ণের পাতা, ইয়েলো লিভস। অটাম, অটামের সময় যেটা কিনা, যেটাকে বলা হয় পাতা ঝরার মরশুম। পাতা ঝরার মরশুম বলে একটা গল্প আছে, গল্পের বই আছে, পড়ে দেখিস, খুব ভালো, সরঞ্জিৎ চক্রবর্তীর লেখা, ভালো। তো অটামকে বলা হয় পাতা ঝরার মরশুম। তো সেই সময় গাছের ডালে একটা বা দুটো পাতা থেকে থাকে, ঠিক আছে, একটা বা দুটো পাতা, যে সময় পাতা ঠিক ঝরে পড়বে, অর্থাৎ জীবন প্রায় ফুরিয়ে এসছে। সবুজ পাতাগুলো যেগুলো যেগুলো বসন্তে ছোট ছোট পাতা জন্মায়, ফুল জন্মায়, সেগুলো আর নেই, সেগুলো শুকিয়ে গেছে, এবার পাতা ঝরে পড়বে, অর্থাৎ মৃত্যুর সময় উপস্থিত। ঠিক আছে, এবারে কি বলছে? লিভিং দ্য ট্রি অলমোস্ট বেয়ার, একদম ট্রিকে শূন্য, নগ্ন বানিয়ে দেয়। দ্য পোয়েট ফিলস দ্যাট উইথ দ্য প্যাসেজ অফ টাইম, জীবনের যে প্রবহমান জীবন, his life has also become like the season and his youthful beauty and vitality is fading away. আস্তে আস্তে তার যে যৌবন, তার যে বিউটি, তার যে জীবনী শক্তি, সেটা আস্তে 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 ফেড হয়ে যাচ্ছে। সেটা কি হয়ে যাচ্ছে? আস্তে আস্তে ফুরিয়ে আসছে, বিলীন হয়ে যাচ্ছে। Thus here he compares his youth to yellow leaves. এইভাবেই সে তার নিজের যে যে যৌবন, সেটাকে এখন এই মরশুমে সেটা একেবারে হলদে হয়ে এসছে, জীর্ণ হয়ে এসছে, জীর্ণ পাতার সাথে তুলনা করেছে। and uses none or few to show how it's fading away with time. শীতের সাথে সাথে গাছ থেকে একটা 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 করে পাতা পড়ে যায়, ঠিক সেরকম ভাবে জীবনী শক্তি ফুরিয়ে আসছে, যেখানে হয়তো গাছে একটা কি দুটো পাতা বা একদম ন্যাড়া হয়ে গেছে ডালটা। ঠিক আছে, being at his old age, the poet realizes that aging is natural process of life. দেখ, এটা তো যাই হোক, যতই যাই হোক যাক না কেন, এটা তো একটা ন্যাচারাল প্রসেস জীবনের, and it takes away the youthful vitality. Thus he uses the imagery of late autumn when the tree loses its leaves, just like how he is losing his youthful energy. ঠিক যেভাবে গাছ তার পাতাগুলোকে হারায় বছরের এই সময়টাতে, ঠিক সেরকম ভাবে জীবনের এই প্রান্তে এসে, বার্ধক্য এসে একটা মানুষ তার ইউথফুল এনার্জিকে হারিয়ে ফেলে। ঠিক আছে, হি গেটস আওয়ার অফ দ্য ফ্যাক্ট দ্যাট হি ইজ নিয়ারিং দ্য এন্ড অফ দ্য সাইকেল অফ হিজ লাইফ। দ্য লেট অটাম মিরার্স দ্য পোয়েট, একদম মিরার ইমেজ, দর্পণে ইমেজ রিফ্লেক্ট করছে পোয়েটস ওন সেন্স অফ এজিং অ্যান্ড অ্যাওয়ারনেস অফ মর্টালিটি, একদম মৃত্যুর শেষ বেলাকে। এবারে আসছি পরের আর একটা প্রশ্ন, যেটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। কি বলা হয়েছে? বেয়ার রুইন কয়ার্স ওয়ার লেট সুইট বার্ড স্যাং। লেট বলতে কি বোঝানো হয়েছে? লেট বলতে এখানে বোঝানো হয়েছে অতীত বা পাস্ট কে। কি বোঝানো হয়েছে? হিয়ার লেট মিন্স নিয়ার দ্য এন্ড অফ দ্য ডে। না, অ্যাকচুয়ালি এখানে where the late sweet bird sang দ্বারা, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, একদম এমন একটা সময়, অন্তিম সময়, অন্তিম সময়কে রিফ্লেক্ট করেছে, অন্তিম সময়কে রিফ্লেক্ট করেছে। The songbird sang sweetly on the branches when there were once covered with green leaves. যেখানে অতীতে
এখানটাতে দেখ অতীতে, দ্যাট মিনস স্প্রিং টাইম, ডিউরিং স্প্রিং টাইম যেখানে গাছে ফুল ফুটতো, ফল ধরতো, পাখি গাইতো, সেটা এখন বর্তমানে একদম শূন্য, বেয়ার হয়ে গেছে। ঠিক কিরকম, যেরকম ভাবে ব্রাঞ্চেসকে বেয়ার রুইন্ডের কয়েলের সাথে তুলনা করা হয়েছে। কেমন ভাবে দেখ, কেমন ভাবে কম্পেয়ার করেছে, দ্য ব্রাঞ্চেস অন হুইচ দ্য সুইটস বার্ড স্যাং হুইচ ওয়ার ফুল অফ লিভস আর নাও এমটি, যেখানে একদা এক সময় পাতায় ভরপুর ছিল সেটা এখন এমটি, লাইফলেস, একটা কি দুটো ইয়েলো পাতা রয়েছে, কিংবা হয়তো পাতাই ঝরে গেছে। ঠিক এটা যেন মনে হচ্ছে এক ধ্বংসপ্রাপ্ত চার্চের মতো, যেখানে এক সময় কয়ার্স গান গাইতো, ব্যান্ডে গান গাইতো। The phrase may also imply a place in church where young boys used to sing psalms or devotional songs. ঠিক সেরকম ভাবে সামস বলতে কি বোঝানো হয়েছে, ধর্মীয় সঙ্গীত। ধর্মীয় সঙ্গীত, যেভাবে ধর্মীয় সঙ্গীত, ম্যাম রিপ্লাই দেবে কি করে, তোমাদের কমেন্টই তো দেখতে পাচ্ছি না আমি, তোমরা যা ফালতু বকছো সেখানে আমি কোনো কাজের কমেন্টই দেখতে পাচ্ছি না, তা আমি কি করে রিপ্লাই দেবো বাবা? সনেট 73 থেকে এমন একটা প্যাসেজ করিয়ে দিন, সেটা দিয়ে অল কোয়েশ্চেন আনসার করার জন্য 3টে ইমেজারি আছে, ওই কোয়েশ্চেনটা আমি করিয়ে দেবো, যেটা থেকে 3টে আমাদের যে 3টে স্ট্যান্ডার রয়েছে, দ্যাট মিনস 3টে কোয়াড্রেন্ট সবটা কভার হয়ে যাবে। আছে ওইরকম একটা প্রশ্ন, ওকে, ওরকম একটা প্রশ্ন আছে, চাপ নেই। Thus the line depicts the speaker's inner state of nostalgia and melancholy. Melancholy মানে কি? Melancholy মানে হচ্ছে sadness and the fear of approaching death. The imagery also highlights the fleeting nature of life. জীবনটা খুব ছোট্ট, স্বল্প সময়ের জীবন, কখন পেরিয়ে যাবে কেউ জানে না। আচ্ছা, এবারে আসছি পরের স্ট্যান্জা ওয়াইজ ডিটেল প্রশ্ন। এমন একটা প্রশ্ন আমি অবশ্যই বলে দেবো যেখান থেকে 3টেই হয়ে যাবে, 3টে কোয়াড্রানই হয়ে যাবে, চাপ নেই। আচ্ছা, in me thou seest the twilight of such day as after sunset fadeth in the west. How does the poet use the imagery of sunset? কিভাবে সানসেটের ইমেজারিকে দেখিয়েছে to convey the theme of aging and explain how this imagery, টয়লাইটের ইমেজারি, গোধূলি বেলা, গোধূলি বেলা বা সন্ধ্যাবেলা কি, ইটস আ ট্রানজিয়েন্ট পয়েন্ট, ট্রানজিয়েন্ট টাইম। একটা সূক্ষ্ম এক লাইনের একটা ফারাক, দিন এবং রাতের মাঝখানে, গোধূলি, সন্ধিক্ষণ, ট্রানজিয়েন্ট টাইম। সেটা কিভাবে ইমেজারিটাকে কানেক্ট করছে সনেটের সাথে, দেখ। টয়লাইট ইজ দ্য ফেডিং লাইট দ্যাট ইজ সিন ইন দ্য স্কাই বিটুইন সানসেট অ্যান্ড নাইট। সূর্যাস্তের সময় যে একটা আভা দেখা যায়, যে একটা গোল্ডেন একটা আভা, যেটা আস্তে আস্তে বিলীন হয়ে যায়, কালো রাত ঢেকে নেয়, সেটার সাথে সিম্বলাইজ কি করছে, ফেডিং অফ ডে লাইট, যেভাবে ডে লাইটটা আস্তে আস্তে বিলীন হয়ে যায়, বিফোর দ্য ডার্কনেস অফ নাইট ফলস অন দ্য আর্থ, যেভাবে আস্তে আস্তে, হাউ দ্য নাইট ফলস, কিভাবে রাত পড়ে, কিভাবে রাত নামে, তাহলে হাউ দ্য নাইট falls on the earth. With the help of this image, the poet acknowledges that like the sunset, his youthful passion and vitality are fading. এবং পোয়েট এইভাবেই বোঝাচ্ছে যে কিভাবে তার যে ভাইটালিটি, সেটা আস্তে 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 জীবনী শক্তি ফেড আউট হয়ে যাচ্ছে। দিস অলসো ইন্ডিকেটস দ্য গ্র্যাজুয়াল অ্যাপ্রোচিং অফ ডার্কনেস, এবং এটাই বোঝাচ্ছে কিভাবে আস্তে আস্তে আধার নেমে আসছে। অ্যান্ড আধার নেমে আসা, ডার্কনেস, নাইট, আস্তে আস্তে রাত আসা মানে আস্তে আস্তে গ্র্যাজুয়াল প্রসেস অফ এজিং, এবং আলটিমেটলি যখন রাত নামে, নাইট সিম্বলাইজেস, বা নাইট মেটাফরিক্যালি সিম্বলাইজেস ডেথ। নাইট মানে হচ্ছে ডেথ। তাহলে সনেট 73 explores the theme of unstoppable passage of time and the inevitability of aging and death. With the passage of time, man loses his youthful beauty and vitality. The images of twilight and sunset thus highlights the gradual decline. ধীরে 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 ডিক্লাইন হচ্ছে, আস্তে 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 আস্তে, গ্র্যাজুয়ালি, এমন না যে ফট করে মানুষ মরে গেল, ধীরে ধীরে বার্ধক্যের সাথে সাথে আস্তে 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 জীবনী শক্তি ক্ষয় হয়, চামড়া কুচকে যায়, রোগ বাসা বাঁধে শরীরে, আস্তে 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 জীবন শক্তি ফুরিয়ে যায়। হলো ডেথ সেকেন্ড সেলফ দ্যাট সিলস আপ অল ইন রেস্ট। ডেথের সেকেন্ড সেলফ বলতে কাকে বোঝানো হয়েছে, যেটা কিনা রেস্ট আনে।
In this line from Shakespeare's Sonnet 73, the poet metaphorically calls sleep death's second self. স্লিপ কে ডেথের সেকেন্ড সেলফ বলা হচ্ছে। এবার ডিউরিং স্লিপ অল লাইফ অ্যাক্টিভিটিস টেম্পোরারিলি স্টপ, যখন আমরা ঘুমাই আমাদের সমস্ত অর্গান, কয়েকটা অর্গান বাদ দিয়ে। ম্যাম ওই তিনটে প্যাসেজটা গ্রিন হাউস এফেক্টে পাওয়া যাবে কি? তিনটে প্যাসেজ, না না গ্রিন হাউস এফেক্টের কথা বলিনি রে বাবা, আমি বললাম যে তিনটে ইমেজারির মাধ্যমে আমরা এই পোয়েমটাকে কভার আপ করতে পারবো। একটাই প্রশ্ন যেটা তুই পড়ে যেতে চাইছিস সেটা আমি বলে দিচ্ছি কোনটা, ওটা গ্রিন হাউস এফেক্ট না, এটা সনেট 73 এর কথা। ঠিক আছে, বুঝতে পেরেছি? সনেট 73 থেকে পার্ট পার্ট কোয়েশ্চেন আসবে, কারণ এখানকার ম্যাক্সিমাম কোয়েশ্চেনগুলো ফলো করে দেখলাম পার্ট পার্ট করেই আছে। হ্যাঁ পার্ট পার্ট করেগুলোই করবি, চেষ্টা করবি, গোটা 1 মার্কসের করার দরকার নেই। তবে আমি বলবো যে গোটা 1 মার্কস একটাই যদি একটা 6 মার্কসে করতে চাস তাহলে ওই তিনটে ইমেজারি রয়েছে, একটা হচ্ছে অটামের ইমেজারি, একটা হচ্ছে টয়লাইটের ইমেজারি, একটা হচ্ছে ডাইং ফায়ার। এই তিনটে ইমেজারি যদি একবারে ভালো করে করে দিতে পারিস যে কোনো প্রশ্ন অ্যাটেম্প্ট করে ফেলতে পারবি। সেটা এমন একটা প্রশ্ন আছে আমি যেটা বলে দেবো। ডেথের সেকেন্ড সেলফ বলতে কি বোঝানো হয়েছে? ডেথের সেকেন্ড সেলফ বলতে স্লিপকে বোঝানো হয়েছে বা ইটারনাল স্লিপ, চিরনিদ্রাকে বোঝানো হয়েছে। তো ডেথ অন দ্য আদার হ্যান্ড ইজ দ্য আলটিমেট এন্ড অফ লাইফ। যেমন ঘুমিয়ে পড়লে আমাদের অর্গানগুলো আস্তে 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 কাজ করা বন্ধ করে দেয়, সেরকম ভাবে ডেথ হলে কি হয়ে যাবে? আলটিমেটলি লাইফ এন্ড হয়ে যাবে, সমস্ত অর্গান কাজ করা বন্ধ করে দেবে। সো ইন অর্ডার টু ব্রিং আউট দ্য সিমিলারিটি, স্লিপ হ্যাজ বিন কম্পেয়ার্ড টু ডেথ। When the night falls, darkness spreads everywhere, making everything quiet and still. People stop working, everyone goes to sleep, and the world rests. The night seals up all in rest by closing the day, allowing all living thing to relax and recharge. তাহলে নাইট কি করে? নাইট সমস্ত কাজকে বন্ধ করে দেয়, মানুষ রেস্ট নেয়, মানুষ ঘুমোয়। ঠিক সেরকম ভাবে মৃত্যু কি করে? ব্রিং ইটারনাল রেস্ট, চির ঘুম ডেকে আনে, চির বিশ্রামকে ডেকে আনেন। অল দ্য এন্ড অফ লাইফ, স্লিপ প্রোভাইডস আস রেস্ট ফর আ শর্ট পিরিয়ড অফ টাইম। ঠিক আছে, ঠিক আছে। এমন একটা চ্যানেল বলবো, নেটফ্লিক্স থেকে পেয়ে যাবি বাবা, ভালো মুভি নেটফ্লিক্স থেকে পেয়ে যাবি। ওরে বাপরে, আগের লাইভে বলেছিলাম সেটা এখন শুনে। আচ্ছা ওকে, এবারে আসছি যে হাউ ডাজ দ্য পোয়েট ডেপিক্ট ওল্ড এজ অ্যান্ড মর্টালিটি। ওল্ড এজ এবং মর্টালিটিকে কিভাবে দেখানো হয়েছে বা কিভাবে নিজেকে কম্পেয়ার করা হয়েছে বা কিভাবে দেখানো হয়েছে নেচারকে। নেচারকে বিভিন্ন বিভিন্ন স্টেজে দেখানো হয়েছে, জীবনের বিভিন্ন স্টেজের মতো করে মিরার আপ করা হয়েছে, কিভাবে নেচারকে মেটাফোর হিসেবে ইউজ করা হয়েছে, সমস্তটাই একই প্রশ্ন থেকে হয়ে যাবে। হলো, কি বলা হয়েছে? In that time of year, or in Sonnet 73, throughout the poem William Shakespeare compares his life to natural elements. কিরকম ভাবে ন্যাচারাল এলিমেন্টস? আচ্ছা, এই প্রশ্নটা ভালো করে করে যাবি। তিনটে কোয়ার্টারে তিনটে ইমেজারি ইউজ করেছেন, যেটা থেকে আমাদের পুরো পোয়েমটা একটা প্রশ্ন দিয়ে আমরা কভার করে নেব। ঠিক আছে, কভার করে নেব। চল, তো কি বলা হয়েছে? ফার্স্ট ইমেজ যেটা পাই সেটা হচ্ছে একটা ট্রি, যেটা কিনা অটামে, উইথ ফিউ রিমেইনিং লিভস, যেখানে কয়েকটা মাত্র পাতা রয়েছে। দেয়ার আর নো সং বার্ডস, যেটার উপরে কোনো পাখি গান গাইছে না। টু বি ফাউন্ড সিঙ্গিং অন দ্য ব্রাঞ্চেস অ্যাজ দ্য কোল্ড অটাম উইন্ড কন্টিনিউস টু টর্মেন্ট দ্য ট্রি, যেহেতু ঠান্ডা হাওয়ার ঝাপটায় পাতা পড়ে যাচ্ছে। ঠিক আছে, এই প্রশ্নটা যদি করে যাস, solely এই প্রশ্নটা করে গেলে পুরো পোয়েমটা কভার আপ হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, পুরো পোয়েমটা কভার হয়ে যাবে। ঠিক আছে, আমার ক্লাস ভালো লাগছে না, তুমি করো না, চলে যাও। এখানে কমেন্ট করে কে বলতে বলেছে আমার ক্লাস ভালো লাগছে না? যার ভালো লাগছে চলে যাবি। নোটগুলো কোথায় পাবি? এখানে দেখ, এখানে ডেসক্রিপশন সেকশনে একটা লিংক দেওয়া রয়েছে, ওখানে ক্লিক কর, পিডব্লিউ অ্যাপ ওপেন হবে, ওখান থেকে তোরা ফ্রিতে নোট পেয়ে যাবি। ঠিক আছে, আচ্ছা। There are no songbirds to be found singing on the branches as the cold autumn wind continues to torment the trees. This image symbolizes the poet's fading vitality as he feels his strength and spirit are gradually declining. Second metaphor কি পাচ্ছি?
টয়লাইটের, যেটা আমরা এক্ষুনি পড়লাম। টয়লাইট, গোধূলি বেলা, যেখানে আস্তে আস্তে সূর্যাস্তের পর ডার্কনেস কভার করে নিচ্ছে আর্থকে। দ্য পোয়েট কম্পেয়ার্স হিমসেলফ উইথ দ্য টয়লাইট অ্যাজ ইট উইল সুন টার্ন ইনটু ডার্ক নাইট হোয়েন এভরিওয়ান গোজ অফ টু স্লিপ। হলো? আচ্ছা, which the poet calls Death's second self, and the third metaphor is of a dying fire. তৃতীয় মেটাফোর আমরা কি পাচ্ছি? ডাইং ফায়ার। তাহলে তিনটে ইমেজ পাচ্ছি, এই কোয়েশ্চেনটা করে যা, পুরো পোয়েমটা কভার হয়ে যাবে। এখান থেকে কি দেখতে পাচ্ছি? দ্য ফুয়েল হ্যাজ বার্ন টু অ্যাসেস, যা জ্বালানি ছিল সমস্তটা পুড়ে ছাই হয়ে গেছে, এবং এই ছাইয়ের তলাতেই আস্তে আস্তে আগুনটা এক্সটিংগুইশ হয়ে যাবে, নিভে যাবে। ঠিক আছে, নিভে যাবে। These three images show how life which once filled with youthful energy has now turned into frail and old age. তাহলে তিনটে ইমেজারি থেকে আমরা দেখলাম কিভাবে বার্ধক্য আস্তে আস্তে জরা জীর্ণ মানুষকে কভার করে নিচ্ছে, মৃত্যুর পথে ঠেলে দিচ্ছে। Thus, by using nature as a mirror of the stages of life, the poet points out that man's mortality is sad but certain fact that everyone has to accept. মানুষকে মানতে হবে, মৃত্যুকে মানতেই হবে। আমরা মরিয়া ইয়েতে রাইডার্স টু দ্য সিতেও আমরা দেখলাম যে উই হ্যাভ টু বি স্যাটিসফাইড, আমাদের স্যাটিসফাইড হতে হবে। মৃত্যু ইনএভিটেবল, যাকে আমাদের মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই। সেটা এই পোয়েমেও দেখছি, সেটা আমরা এরপরে রাইডার্স টু দ্য সিতেও দেখবো। মডেল কোয়েশ্চেন পেপার 100% কমন পাবি কিনা বলতে পারছেন, তবে মডেল কোয়েশ্চেন পেপার করে গেলে কমন পাবি, 100% কমন নাও পেতে পারিস। ঠিক আছে? এবং লাস্ট স্ট্যান্জাটা একটু ডিসকাস করে দিই। দিস দাও পারসিভেস্ট হুইচ মেক্স দাই লাভ মোর স্ট্রং। এই দিস বলতে কি বোঝানো হয়েছে? হোয়াট কাইন্ড অফ আন্ডারস্ট্যান্ডিং? পারসিভেস্ট মানে কি? আন্ডারস্ট্যান্ডিং। এই আন্ডারস্ট্যান্ডিং বলতে কি বোঝানো হয়েছে? Here, this refers to the declining state of the poet's physical being. The poet expects that the listener, বলতে বোঝানো হয়েছে পোয়েটের বিলাভেডকে, আন্ডারস্ট্যান্ড দ্যাট পোয়েট ইজ নাও ওল্ড। এই আন্ডারস্ট্যান্ডিংটা যে আমি বৃদ্ধ হয়েছি এবং আমি আর বেশি দিন থাকবো না, এটা শুধুমাত্র লাভারের ক্ষেত্রে আমি বলছি না, এটা যে কোনো মানুষের ক্ষেত্রে। গ্রামার চেঞ্জ করেছে। কি চেঞ্জ করেছে বাবা গ্রামারে? তো আমার কাছে আপডেট নেই, একটু বলতো গ্রামারে কি চেঞ্জ করেছে। হ্যাঁ, এই 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 তিনটে ইমেজারি যদি করে যাস তাহলে পুরোটা কভার হয়ে যাবে। ওকে, আচ্ছা। তো এই যে আন্ডারস্ট্যান্ডিংটা, যে বয়স হচ্ছে এবং তার মৃত্যু ঘটবে, জন্মিলে মরিতে হবে, অমরকে কথা কবে, কেউ কোনোদিনও অমর হয় না, জন্মেছি মানেই মরতে হবে। এইটা যদি আমরা, এই যে মরালটা বা এই ট্রুথটা যদি আমরা বুঝতে পারি, thus they do not have a lot of time to spend in each other's company. The poet thinks that limitation of time makes the mutual love even more stronger. যদি আমরা বুঝতে পারি যে আমাদের জীবন এমন নয় যে কন্টিনিউয়াস, মানে কন্টিনিউয়াস প্রসেসে থাকবে বা কন্টিনিউ হবে, লাইফ এন্ড হবেই, এইটা যদি আমরা বুঝতে পারি, আমরা তাহলে ভালোবাসাকে আরো বেশি চেরিশ করব। যেটুকু সময় একসাথে রয়েছি, যে কটা দিন আমরা একসাথে রয়েছি, সে কটা দিন আমরা ভালো থাকবো। The poet is telling the listener that since life is short, they should love deeply while they still can. যে কটা দিন আমরা আছি, যতটুকু আছি, কাছাকাছি ভালোবাসবো, একে অন্যের সাথে থাকবো। This line also suggests that the beloved's love would transcend the poet's physical decline and make their relationship everlasting. যতদিন আমরা ভালো একসাথে বেঁচে থাকবো, ততদিন একে অন্যকে ভালোবাসবো, এবং তাতেই আমাদের লাভটা, আমাদের যে ভালোবাসাটা, সেটা এভারলাস্ট করবে, অর্থাৎ সেটা আমাদের সারাটা জীবন থাকবে। ছিল বাবা আর্টিকেল প্রিপোজিশন, তোরা কি পাগল হয়ে গেছিস? ছিল তোদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। লাস্ট এই যে তিনটে ইমেজ, এটা এক্ষুনি ডিসকাস করলাম, তিনটে ইমেজ এটা করে গেলে পুরো পোয়েমটা হয়ে যাবে। ঠিক আছে, এটা আমরা এক্ষুনি ডিসকাস করেছি, আর নতুন করে বললাম না। চলো, গ্রিন হাউস এফেক্ট আমাদের লাস্ট পোয়েম হচ্ছে গ্রিন হাউস এফেক্ট। হ্যাঁ, তাহলে সনেট 73 অবধি ক্লিয়ার হলো। আমাদের বাকি থাকছে দুটো চ্যাপ্টার, গ্রিন হাউস এফেক্ট আর রাইডার্স টু দ্য সি। হ্যাঁ, চলো তাহলে এবার আমরা পড়ছি হচ্ছে দ্য গ্রিন হাউস এফেক্ট। দ্য গ্রিন হাউস এফেক্ট ইজ রিটেন বাই কার্ল ডেনিস। কার্ল ডেনিস
wrote this poem. This poem is belongs to the genre of eco poetry. Now what is eco poetry? Eco poetry হচ্ছে আমাদের ইকোলজিক্যালি আমরা এই পোয়েট্রিটাকে দেখব, বা পোয়েট্রিটাকে আমরা দেখব আর্থের বেনিফিশিয়াল রূপে, কিভাবে আর্থকে ভালোবেসে পোয়েট্রিটা লেখা বা পোয়েমটা লেখা হয়েছে। তো প্রথম প্রশ্ন যে এস্টিমেট দ্য পোয়েম দ্য গ্রিন হাউস এফেক্ট অ্যাজ অ্যান ইকো পোয়েম, 6 মার্কসের প্রশ্ন। দেখো, thus eco poetry focuses on environmental issue and the relationship between humanity and natural world. The poem shows us, কিছু তো একটা গড়বড় হয়েছে, দাস থেকে শুরু হবে না, এখান থেকে এইভাবে শুরু হবে। ইকো পোয়েট্রি, ইকো পোয়েট্রি কি? পরিবেশ বান্ধব, মানে পরিবেশ রিলেটেড, পরিবেশ সম্পর্কিত, ঠিক আছে? ফোকাসেস অন এনভায়রনমেন্টাল ইস্যুস অ্যান্ড দ্য রিলেশনশিপ বিটুইন হিউম্যানিটি অ্যান্ড দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড। তাহলে প্রথমে আমরা কি দেখছি? প্রথমে আমরা দেখছি যে এনভায়রনমেন্টাল ইস্যু, অর্থাৎ পরিবেশগত দিক থেকে যে ধরনের ইস্যুগুলো আমরা ফেস করছি। ফার্স্ট ইস্যু কি আমাদের? গ্লোবাল ওয়ার্মিং, অর্থাৎ বিশ্ব উষ্ণায়ন, যেটা কিনা গ্রিন হাউস গ্যাসেস যেগুলো রয়েছে তার ফলাফল স্বরূপ ঘটছে। তো কি বলা হচ্ছে যে দ্য রিলেশনশিপ, এবং আমরা এটাও দেখতে পাচ্ছি মানুষের সাথে নেচারের যে কি বলবো রিলেশনশিপ, তার যে কম্বিনেশন সেটাকে দেখতে পাবো। দ্য পোয়েম শোজ আস দ্যাট গ্রিন হাউস গ্যাসেস ইনিশিয়েট গ্লোবাল ওয়ার্মিং। প্রথম এবং মেন থিম পাচ্ছি যে গ্রিন হাউস গ্যাসের কারণে আমাদের পরিবেশের যে উষ্ণতা, আমাদের যে পৃথিবীর উষ্ণতা সেটা বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। তাহলে গ্র্যাজুয়াল যে ওয়ার্মিং ইনক্রিজ হচ্ছে, ওয়ার্মিং গ্লোবাল ওয়ার্মিং ইনক্রিজ হচ্ছে, তার সাথে সাথে মানুষের মরালিটি ডিক্রিজ করছে। ইট উইল ক্রিয়েট নিউ ফার্মিং ল্যান্ডস ইন গ্রিনল্যান্ড অ্যান্ড অ্যান্টার্কটিকা, such other places and such other places. বিশ্বের উষ্ণতা বাড়ার সাথে সাথে কি হবে? গ্রিনল্যান্ড অ্যান্টার্কটিকার বরফ গলে যাবে, অ্যান্টার্কটিকার বরফ গলে গেলে কি হবে? সেখানকার যে ফার্টাইল ল্যান্ড সেটা উঠে আসবে, এবং মানুষজন এতটাই হামলে পড়বে সেই জায়গাগুলোকে ক্যাপচার করার জন্য পাগল হয়ে যাবে। There will be a shift in power equations globally. পাওয়ার শিফটিং হবে, ক্ষমতায়ন চলবে। ডিসপ্লেসমেন্ট অফ পিপল ফ্রম সারবাবস টু দ্য সিটি উইল উইকেন দ্য ইকোনমি। এবং যেরকম ভাবে গ্লোবাল ওয়ার্মিং ইনক্রিজ হচ্ছে, মানুষের যে ইকোনমি, ইকোনমি ডিক্রিজ করবে। গ্লোবাল ওয়ার্মিং বাড়বে, ইকোনমি ডিক্রিজ করবে। হ্যাঁ, তো as a result the government will fail to provide proper maintenance to public properties. গভর্নমেন্ট কন্ট্রোল করতে পারবে না, ট্যাক্স পেমেন্ট করতে পারবে না যেহেতু মানুষজন। হিউম্যান লাইফ ইজ গোয়িং টু এক্সপিরিয়েন্স আ ড্রাস্টিক চেঞ্জ ইন দ্য নিয়ার ফিউচার। একটা ভীষণ রকমের মানুষের জীবনযাত্রা, জীবনশৈলীতে পরিবর্তন ঘটবে। কার্ল ডেনিস ইন দ্য গ্রিন হাউস এফেক্ট নেভার ফেলস টু রিমাইন্ড আওয়ার রেসপন্সিবিলিটি ফর সেভিং আওয়ার প্ল্যানেট। এবং এর মাধ্যমেই উনি বারবার করে বোঝাতে চেয়েছেন যে আমাদের মানুষদেরকে নিজেদেরকে রেসপন্সিবিলিটি নিতে হবে আমাদের প্ল্যানেটকে হার্মফুল ন্যাচারাল ফেনোমেনন থেকে বাঁচানোর জন্য, হার্মফুল ফেনোমেনন থেকে বাঁচানোর জন্য। দ্য গ্রিন হাউস এফেক্ট, thus by focusing on these clear everyday consequences the poem serves as a successful eco poem. অর্থাৎ বিভিন্ন রকম পয়েন্টার্সের মাধ্যমে যেভাবে আমাদের কেউ পোয়েট আর্জ করেছেন যে আমাদের কিভাবে সোসাইটির জন্য হেল্প করতে হবে, সেভাবে কিন্তু এটা পোয়েম অ্যাজ আ ইকো পোয়েট্রি হিসেবে জাস্টিফাইড হচ্ছে। ওকে, নেক্সট, what events will supposedly take place according to the poet due to the greenhouse effect? বা গ্রিনহাউস এফেক্টের কারণে গ্লোবাল ওয়ার্মিং বাড়বে এবং তার ফলে কি কি ঘটনা ঘটবে, ঠিক আছে? বা হুইচ আর কল্ড গ্রিনহাউস গ্যাসেস, এটা ভীষণ ইম্পর্টেন্ট। গ্রিনহাউস গ্যাস কি কি? অ্যাকর্ডিং টু দ্য পোয়েম হোয়াট ইজ দ্য এফেক্ট অফ দ্য গ্রিনহাউস গ্যাসেস? তো গ্রিনহাউস গ্যাসেস বলতে কোন কোন গ্যাসের কথা বলা হচ্ছে? কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড অ্যান্ড হাইড্রোফ্লুরোকার্বন। আচ্ছা,
perfluorocarbons and sulfur hexafluoride. আচ্ছা, আমি এই দুটোর নাম জানতাম না। এই পারফ্লুরোকার্বনস এটার নাম আমি শুনিনি, টু বি অনেস্ট, অ্যান্ড সালফার হেক্সাফ্লোরাইড এটারও নাম আমি শুনিনি, একদম সত্যি বলছি, এই দুটোর নাম আমি শুনিনি, অ্যান্ড ওজন এটসেট্রা। এই দুটোর নাম তোরা শুনবি, তোরা কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করেছিস, আমি তো পড়িনি, আমি জানি না, ওকে। তো ইন দ্য পোয়েম, আচ্ছা এটা গেল 2 মার্কসের জন্য। ইন দ্য পোয়েম দ্য গ্রিন হাউস এফেক্ট, Carl Dennis has depicted the harmful impacts of environmental degradation. Due to the greenhouse effect, the Earth's temperature will keep rising. Earth's temperature ধীরে ধীরে বাড়তে থাকবে। Ice of the polar regions will melt. Therefore, grain-producing fertile regions will shift towards poles. পোলসের দিকে চলে যাবে, যার ফলে গ্রিনল্যান্ড and Antarctica will join বা emerge as new great powers. সেগুলো নিউ গ্রেট পাওয়ার হিসেবে পরিগণিত হবে। with new capacity of food production and with enhanced economic, political and military strength. তাহলে কি হচ্ছে, যেহেতু এই দুটো জায়গা অর্থাৎ পোলার রিজিয়ন অর্থাৎ অ্যান্টার্কটিকা এবং গ্রিনল্যান্ড এগুলো যেহেতু নিউ পাওয়ার হিসেবে পরিগণিত হচ্ছে, তখন ক্ষমতায়নের জন্য কি হবে, এইগুলোকে ক্যাপচার করার চেষ্টা করবে বিভিন্ন শক্তিশালী দেশগুলো। শক্তিশালী দেশ বলতে আমেরিকা, রাশিয়া কিংবা চায়না, তার পরিবর্তে এইগুলো দেশগুলো গ্রান্ট করা হবে অ্যাজ আ শক্তিশালী দেশ, এবং তার ফলে কি হয়ে যাবে, এদেরকে বলা হবে গ্রেট পাওয়ার। আচ্ছা, এর সাথে সাথে আর কি কি রকমের চেঞ্জেস ঘটবে দেখো। সাবার্বস অর্থাৎ যে মফস্বল এরিয়া বা শহরতলি এরিয়া উইল টার্ন ইনটু ফার্মস, সেগুলোকে ফার্মে পরিণত করতে হবে। বাড়ির যে ফ্রন্ট লন উইল বি ইউজ ফর ভেজিটেবল কাল্টিভেশন, সবজি ফলানোর জায়গা হিসেবে সেগুলোকে ইউজ করানো হবে। কারণ ফার্টাইল ল্যান্ডস, গ্রাম এরিয়াতে যে ফার্টাইল ল্যান্ডগুলো রয়েছে, ঠিক আছে, গ্রামের যে ফার্টাইল ল্যান্ডগুলো রয়েছে সেগুলো রেয়ার হয়ে যাবে, কারণ এত চাষাবাদ করা হবে, এত পলিউশন ঘটছে, তার সাথে এত কি বলবো কীটনাশক ইউজ করা হবে। ফার্টাইল ল্যান্ড উইল বি ইনফার্টাইল, অর্থাৎ সেগুলো একেবারে ফার্টাইল আর ফার্টিলিটি তার থাকবে না। পিপল উইল হ্যাভ টু মাইগ্রেট টু নিউলি অ্যাপিয়ার্ড ফার্মিং রিজিয়নস। নিউলি অ্যাপিয়ার্ড ফার্মিং রিজিয়নস বলতে যে শিফটিং অফ ফার্মিং ল্যান্ড কি হয়ে যাবে, পোলার রিজিয়নে মানুষ শিফট করতে থাকবে। সিটিজ উইল বি ওভার ক্রাউডেড, এবং তার ফলে শহরগুলোতে মানুষ ভিড় জমাতে থাকবে কাজের খোঁজে, এবং এতটাই ক্রাউড হয়ে যাবে, ম্যাসিভ মাইগ্রেশন হবে, পরিযায়ী মানুষের সংখ্যা এতটাই বাড়বে যে শহরতলিগুলোতে মানুষ থেকে ভিড় হয়ে যাবে, যেখানে মানুষের থাকার বসার জায়গা থাকবে না। পিপল উইল নট বি এবল টু অ্যাফোর্ড দেয়ার ওন কার্স, এবং তার সাথে সাথে কি হবে, মানুষের নিজের গাড়ি কেনার ক্ষমতা থাকবে না। ইন্ডিয়ার পার্সপেক্টিভটা দেখ, ইন্ডিয়ার পার্সপেক্টিভ ম্যাসিভ ক্রাউড, সবার গাড়ি আছে না, নেই, বাট ইউএসএ সিটিগুলোতে দেখ সবার গাড়ি রয়েছে, পাবলিক ট্রান্সপোর্ট কম লোক ইউজ করে, কারণ কি তাদের যে ইকোনমি তারা অনেকটা হাই লেভেলে থাকে। ইন্ডিয়াতে পলিউশন বেশি, ইন্ডিয়াতে ইকোনমিক্যালি আমরা ডিগ্রেডেড অবস্থায় রয়েছি, ইন্ডিয়াতে আমাদের ক্রাউডিং অনেক বেশি, পপুলেশন অনেক বেশি, তো তার ফলে কি হচ্ছে, আমাদের মধ্যে গরিব মানুষের সংখ্যা অনেক বেশি। They will have to depend on walking on trolleys, that means public transport মানুষকে ইউজ করতে হবে, যেমন ট্রাম, বাস এটসেট্রা, to reach their workplace. Government will not get enough taxes. গভর্নমেন্টও ট্যাক্স পাবে না, কার গলায় পা দিয়ে ট্যাক্স তুলবে, মানুষ তো খেতে পাচ্ছে না, এরকম অবস্থা। And people will become poorer. Therefore, citizens will have to provide time after their work to look after the public buildings. তখন পাবলিক বিল্ডিং এর রক্ষণাবেক্ষণ আমাদের মতো সাধারণ মানুষকে করতে হবে। The present world power, America will lose its supremacy and new superiors like Korea will emerge, এবং আমেরিকা আস্তে আস্তে পাওয়ার লস করবে এবং কোরিয়া ইমার্জ করবে। কিরকম ভাবে ইমার্জ করবে, তোদেরকে আমি আগেও পড়িয়েছি যে কোরিয়ার যে বিজনেস স্ট্র্যাটেজিগুলো রয়েছে, যেমন চায়না প্রোডাক্ট বাজারে ছেয়ে গেছে, আমরা যে কোনো মোবাইল ফোনের পার্টস বল, কম্পিউটারের পার্টস বল, ল্যাপটপের পার্টস, লাইটের পার্টস, সমস্ত কিছু থেকে আসে, চায়না থেকে আসে, সেরকমভাবে কোরিয়া এখন এই কাজগুলো করছে। দেখবে বিভিন্ন বিউটি প্রোডাক্টস, সেগুলো সমস্ত বেশি কোরিয়ান প্রোডাক্ট আসছে। তাতে কি হচ্ছে, ওরা বাজারকে ক্যাপচার করার জন্য, যাতে আমেরিকাকে সরিয়ে ওরা নিজেরা রুলিং পাওয়ারে আসতে পারে। তো অ্যাজ এ রেজাল্ট নিউ ইকুয়েশনস ইন জিওপলিটিক্স উইল টেক প্লেস। The poet regrets at the indifference and carelessness of common people to the urgent need for a sustainable future. এত কিছু জিওপলিটিক্যাল চেঞ্জ হচ্ছে,
মানুষের মধ্যে একবারও এই চিন্তাটা আসছে না যে আমাদের আর্থকে কেয়ার করা উচিত। পলিটিক্যাল চেঞ্জেস ঘটে যাচ্ছে জীবনে। তো does the poet warns about the rise of ecological disasters, অর্থাৎ পরিবেশগত যে ডিজাস্টার আসতে চলেছে সেই নিয়ে আমাদেরকে ওয়ার্ন করেছেন পোয়েট। সাবার্বস আর সিটিতে কি কি হবে, কি কারণে পিপলদেরকে ওয়াকিং অন ট্রলিজে যেতে হবে, স্ট্রিটস গুলোতে কেন প্র্যাকটিক্যাল নাট ট্রিজ থাকবে, এইগুলো পার্ট পার্ট পার্ট। তাহলে এটা 2+2+2 আর নতুন করে আমি ডিসকাস করলাম না, কারণ এই পার্টের কোয়েশ্চেন গুলো অলরেডি আমি তোমাদের সাথে ডিসকাস করে দিয়েছি আগের কোয়েশ্চেনে। আচ্ছা আচ্ছা, কমেন্ট অন থিম অফ ইকোনমিক ডিসপ্যারিটি, অর্থাৎ কিভাবে ইকোনমিক ডিগ্রেডেশন হয়। ঠিক আছে, ইকোনমিক ডিগ্রেডেশনটাকে কিভাবে দেখবো। দেখ, ম্যাসিভ ক্লাইমেট চেঞ্জ, অত্যাধিক পরিমাণে যে আমাদের ক্লাইমেটের চেঞ্জ হচ্ছে ডিউ টু গ্রিন হাউস এফেক্ট উইল মেক পিপল এক্সপিরিয়েন্স ইকোনমিক ডিসপ্যারিটি। ফার্টাইল ফার্মিং ল্যান্ড একদম সমুদ্রের জলের তলায় চলে যাবে, কারণ জলস্তর বৃদ্ধি পাবে, কারণ বরফ গলবে আন্টার্কটিকা বা পোলার রিজিয়ন গুলোর। কিংবা এতটাই এক্সপেন্সিভ হয়ে যাবে গুড টিলেবল ল্যান্ড যে কাল্টিভেশন করাই যাবে না, কিংবা এতটাই দুষ্প্রাপ্য হয়ে যাবে যে জমি পাওয়া যাচ্ছে না। তখন মানুষ কি করবে? মানুষ তখন মাইগ্রেট করবে গ্রাম থেকে শহরের দিকে। কমন পিপল ডিপেন্ড করবে পাবলিক ট্রান্সপোর্টে। মানুষজনকে ফসল ফলাতে হবে বাড়ির লনে, বাড়ির বাগানে। ইনফ্যাক্ট আরো কি করতে হবে, এখানটাতে দেওয়া নেই যে প্র্যাকটিক্যাল নাট ট্রিজ, এমনকি গাছের যেগুলো রাস্তার পাশে যে গাছগুলো থাকে মানুষ সেই গাছগুলো কেটে ফেলে তার জায়গায় নাট ট্রিজ বসাবে। ম্যাম, গ্রিন হাউস এফেক্টের কোনো কোয়েশ্চেন পড়িনি। বাবা, একটু পড়তে হবে, গ্রিন হাউস এফেক্ট থেকে প্রশ্ন অ্যাটেম্প্ট করলে ভালো মার্কস পাবি। ঠিক আছে, তো ইকোনমিক্যাল ডিসপ্যারিটি কিভাবে আসবে? দেখ, মানুষ এতটাই গরিব হয়ে যাবে যে গভর্নমেন্ট ট্যাক্সই নিতে পারবে না। দেয়ার উইল বি এ ক্লাস অফ পিপল হু ক্যান অ্যাফোর্ড টু sway to their strings to the native beach band. The poem raises question of economic disparity and stresses on the need for collective action and its solution. তো এর মাধ্যমে পোয়েট ওয়ার্ন করছে হিউম্যানিটিকে অ্যাবাউট কনসিকোয়েন্সেস অফ ইগনোরিং ক্লাইমেট চেঞ্জ। আমরা কিন্তু পলিটিক্যাল চেঞ্জ নিয়ে অনেক বেশি আবার, ক্লাইমেট চেঞ্জ নিয়ে আবার নয়। দেখ, এই যে আমেরিকা ভেনেজুয়েলাকে অ্যাটাক করলো, এই নিয়ে আমরা চাইপে চর্চা করছি, এই নিয়ে আমরা অনেক কিছু ডিসকাস করছি, কিন্তু একবার ওকে ডিসকাস করছি যে কিভাবে আমাদের আর্থ ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিভাবে আমাদের এত পরিমাণ গ্রিন হাউস গ্যাসেসের জন্য আমাদের ওজোন লেয়ার নষ্ট হয়ে যাচ্ছে, এগুলো নিয়ে আলোচনা হয় চায়ের দোকানে? হয় না। কি নিয়ে আলোচনা হয়? কোথায় কে কোন ফাইল চুরি করে নিয়ে চলে গেল, কোথায় আমেরিকা ভেনেজুয়েলাকে অ্যাটাক করলো, এই সমস্ত ধরনের ডিসকাশন নিয়ে আমরা আলোচনা করি। আমরা এই নিয়ে মেতে থাকি, ক্ষুদ্র পলিটিক্যাল জিনিসপত্র নিয়ে। তো থ্রু vivid imageries, the poem emphasizes that people remain passive, they will lose control over their future. যে আমরা, পিপল নয়, আমরা একদম প্যাসিভ ইনডিফারেন্ট রয়েছি, যা হচ্ছে হোক আমাদের আর কি। The poet hopes to inspire awareness and responsibility, pushing readers to prevent irreversible that cannot be changed ব্যাক টু হোয়াট ইট ওয়াজ ড্যামেজ। যেটা ড্যামেজ হয় সেটাকে আর ফিরে পাওয়া যায় না। আচ্ছা, কেউ যদি আমরা এখন প্লাস্টিক সার্জারি করে মুখটাকে চেঞ্জ করে ফেলি, তাহলে কি আমরা পুরোনো মুখটাকে ফেরত পাবো না। তাই চেঞ্জ করে যদি আমরা কিছু ফেলি তাকে আমরা বদলাতে পারি না। ওকে, এটা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। লেট দেম হ্যাভ দেয়ার লিটল টাইম ইন দ্য সান, হোয়াট ইজ দ্য আইরনি রিফ্লেক্টেড ইন দ্য ফ্রেজ লিটল টাইম ইন দ্য সান? আচ্ছা, লিটল টাইম ইন দ্য সান জেনারেলি রেফার্স টু ব্রিফ পিরিয়ড অফ আ ফেম, খুব স্বল্প সময়ের খ্যাতি, যশ। ঠিক আছে, or popularity. The poet is assured of that fact that new super power, যেগুলো সুপার পাওয়ার গুলো উঠছে। ঠিক আছে ম্যাম, গ্রিন হাউসের ইমেজারি পাওয়া যাবে বলুন প্লিজ। গ্রিন হাউসের ইমেজারি পাওয়া যাবে বলতে কি বোঝাতে চেয়েছিস বল আমাকে, প্রশ্নটা আমি তো বুঝতে পারলাম না, আরেকবার বল। বলছি, আচ্ছা, তো নিউ সুপিরিয়র পাওয়ার যেগুলো আসছে সেগুলো খুব স্বল্প সময়ে সাকসেস পাবে। ঠিক আছে, ইন দ্য পোয়েম ইট ক্যারিজ আইরনি, ইট রিফ্লেক্টস আ কাম অ্যান্ড dismissive ফিলিং অর শোয়িং দ্যাট সামথিং ইজ আনওয়ার্দি অফ কনসিডারেশন, অ্যাটিটিউড টুয়ার্ডস দেয়ার রাইজ। এই যে রাশিয়া এবং আমেরিকা এই যে হাই পাওয়ারে থাকছে এতদিন ধরে, তার বদলে যদি কোরিয়ার উত্থান ঘটে,
গুড টিলেবল ল্যান্ড বলতে বুঝিয়ে দিচ্ছি, গুড টিলেবল ল্যান্ড উইল বি সো ডিয়ার। গুড টিলেবল ল্যান্ড বলতে কি বোঝানো হয়েছে? গুড টিলেবল ল্যান্ড, চাষযোগ্য জমি, চাষযোগ্য উর্বর জমি। প্রথমে শোন, প্রথমে যদি বরফ গলতে থাকে তখন কি হবে? সমুদ্র উপকূলবর্তী জায়গাগুলো সব জলের তলায় চলে যাবে, তাহলে সেখানকার যে ফার্টাইল ল্যান্ড থাকলো না, বিলীন হয়ে গেল, নিশ্চিহ্ন হয়ে গেল। দ্বিতীয়ত, এত পরিমাণে আমরা যে কীটনাশক ইউজ করছি, মাটি কি হয়ে যাচ্ছে? অনুর্বর হয়ে যাচ্ছে, সেখানে আর চাষ করা যাবে না। এবং কিছু জায়গা যেগুলো চাষ করার যোগ্য রয়েছে সেগুলোর দাম প্রচণ্ড বৃদ্ধিপ্রাপ্ত হবে, মানুষজন সেটা কিনতে পারবে না। এবং তার সাথে সাথে কি হয়ে যাবে? এই দুটো তো পয়েন্ট বললাম, আর কি যেন হবে? কোথায় যেন আলোচনা করছিলাম, এখানে। হ্যাঁ, এক্সপেন্সিভ হয়ে যাবে কাল্টিভেশনের জন্য, বা সমুদ্র তলাতে চলে যাবে, তখন কি হয়ে যাবে? আমরা উর্বর জমি পাবো না, ঠিক আছে? উর্বর জমি আর পাবো না। ব্লগ রাইটিং, ইমেল রাইটিং করিয়ে দেব, কনসেপ্ট ক্লিয়ার করিয়ে দেব, ঠিক আছে? ইমেজারি এখানে অনেক কিছু পাবো, কার্থেজ পাবো, রোমান সিভিলাইজেশনের কথা পাবো, অনেকগুলো রয়েছে এখানে, একটা ইমেজারি নয় বাবা, ঠিক আছে? তো মেটাফরিক্যালি থ্রু দিস লাইন দ্য পোয়েট ক্রিটিসাইজেস হিউম্যান অ্যারোগেন্স। এই যে লিটল টাইম, এই যে কি বলছে, কোরিয়া এই মার্জলে খুব অল্প সময়ের জন্য কোরিয়াকে কোনদিন হটিয়ে দিয়ে দেখবো অন্য কোনো একটা দেশ, ঠিক আছে? সে ক্ষমতার শীর্ষে চলে যাচ্ছে, সে আবার কিছুদিন রাজত্ব করছে, তারপরে অন্য কেউ ক্ষমতার শীর্ষে আসছে, আমরা এইগুলো নিয়ে এনজয় করতে থাকবো, এই সমস্ত পলিটিক্স নিয়ে এনজয় করতে থাকবো, কে কবে ক্ষমতার শীর্ষে আসছে। কিন্তু আমরা মেজর যে ইস্যু, পরিবেশের যে এই ধরনের ভারসাম্য নষ্ট হচ্ছে, সেটা নিয়ে কখনো আমরা ডিসকাস করব না। তাই জন্য লেট দেম হ্যাভ দেয়ার লিটল টাইম ইন দ্য সান বলতে এইগুলোর কথাই বোঝানো হয়েছে। মানুষ ভীষণ অ্যারোগ্যান্ট হয়ে যাচ্ছে। হি অ্যালাউজ দেম মোমেন্ট ইন অফ ট্রায়াম্ফ সিম্বলিক অফ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল গ্রোথ, মিলিটারি স্ট্রেংথ, পলিটিক্যাল অ্যাডভান্সমেন্ট। কিন্তু মানুষ একবারও ভাবছে না এই সো কল সাকসেস খুবই টেম্পোরারি, ভীষণই টেম্পোরারি, খুব কম সংখ্যক দিনের জন্য রয়েছে। নেচার উইল ইভেন্চুয়ালি রেসপন্ড, নেচার কিন্তু উত্তর দেবে, এত কিছুর উত্তর নেচার ঠিক একদিন না একদিন দেবে। দ্য পোয়েট ইমপ্লাইজ দ্যাট ইফ হিউম্যান কিপস এক্সপ্লয়টিং নেচার ফর শর্ট টার্ম গেইনের জন্য যদি মানুষের ক্ষতি করতে থাকে, যেমন আমি তোদেরকে ক্লাসে পড়ানোর সময় বলেছিলাম যে আরাবলি পাহাড় কাটছে, এই শর্ট টাইমের জন্য আমরা যে আরাবলি পাহাড়টা কাটবে, এই যে বিভিন্ন যেরকম কোম্পানি রয়েছে, আদানি টাদানি এই সমস্ত কোম্পানি রয়েছে, এরা লাভ পাবে। তো এই শর্ট টাইম সাকসেসের জন্য এরা এই যে কাজগুলো ঘটাচ্ছে, তার ফলে কি নেচার তো এর উত্তর দেবে? আরাবল্লী পাহাড় কাটলে কি হবে? পুরো মরুভূমি হয়ে যাবে, দিল্লি হরিয়ানার সাইড পুরো মরুভূমি হয়ে যাবে। নেচার তার উত্তর দেবে, নেচার জবাব দেবে, নেচারের সাথে ছেড়খানি করা যাবে না। The poet implies that if humans keep exploiting nature for short-term gain, they will face long-term suffering. Therefore, this line is both ironic and forbidding. It warns of the dangers of ignoring ecological balance. Okay? ক্লিয়ার হলো? আমাদের 6 মার্কসের সমস্ত প্রশ্ন, যে প্রশ্নগুলো আমাদের আসতে পারে, ডিসকাস করে নিয়েছি। নাও লেটস ফোকাস অন ড্রামা। 5 মার্কসের প্রশ্ন, রাইডার্স টু দ্য সি, যেখান থেকে আমরা পড়ব 5 মার্কসের প্রশ্ন। চলো 5 মার্কসের প্রশ্ন আমরা তাহলে একটু ডিসকাস করি। প্রথম প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট। জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য ড্রামা or analyze the title of the play Riders to the Sea. রাইডার্স বলতে কাদেরকে বোঝানো হয়েছে? রাইডার্স কারা? রাইডার্স the title Riders to the Sea has a deep symbolic meaning. এইখানে প্রথমে রাইডার্স বলতে, প্রথমে আমরা ভাববো যে রাইডার্স বলতে এখানকার ক্যারেক্টারসদের কথা বলা হচ্ছে এবং সমুদ্রের কথা বলা হচ্ছে। তাহলে রাইডার্স বলতে কি বোঝানো হচ্ছে? রাইডার্স টিপিক্যালি, একটু দাঁড়া বলছি,
রাইডার্স বলতে টিপিক্যালি বোঝানো হচ্ছে যারা ঘোড়সওয়ারি হয়, তাহলে এখানকার ক্যারেক্টাররা কি ঘোড়সওয়ারি, যে রাইডার্স বলতে বোঝানো হচ্ছে হু রাইড হর্সেস, বাট ইন দিস প্লে ইট বিয়ার্স আ মোর প্রফাউন্ড সিগনিফিকেন্স। কিন্তু এটাই, এই যে ড্রামাটা আমরা পড়ছি এখানে আরো ডিপ এটার সিগনিফিকেন্স রয়েছে, ডিপ মিনিং রয়েছে। বার্টলে দ্য লাস্ট সার্ভাইভিং সান অফ মৌরিয়া, মৌরিয়ার যে শেষ জীবিত সন্তান। হ্যাঁ হ্যাঁ, ক্লাস 11-এর আসছে, তোরা চাপ নিচ্ছিস কেন, ক্লাস 11-এর আসছে। সেটস আউট অন হর্সেস ব্যাক, আমরা স্টোরির প্রথমেই দেখতে পাই যে হর্সে চেপেই ও যাচ্ছে, গালওয়ে ফেয়ারে যাবে, কারণ সমুদ্র পার হতে হবে, এবং সমুদ্রে তার একটা ট্র্যাজিক ঘটনা ঘটে, তার মৃত্যু ঘটে। এবং তার যে দাদা মাইকেলেরও আমরা ক্যারেক্টার দেখতে পাচ্ছি, যেটা কিনা মৌরিয়া ভিশনে দেখেছিল, সে কিন্তু একটা গ্রে পনি চড়ে যাচ্ছে। দিস ভিশন রিমাইন্ডস আস অফ বিবলিক্যাল স্টোরিজ এন্ড আইরিস মিথস অ্যাডিং নিউ লেয়ার্স অফ মিনিং। তো বিয়ন্ড লিটারাল সেন্স দ্য টাইটেল রিফ্লেক্টস দ্য ইউনিভার্সাল হিউম্যান জার্নি। রাইডার্সরা কি করে, ঘোড়ায় জার্নি করায়। ঠিক সেরকম ভাবে আমরা হিন্দুইজমে এটা বিশ্বাস করি তো, মৃত্যুর পরে মানুষ বৈতরণী পার হয়। তো এই যে পার হওয়া, এই যে পার করে কেউ নিয়ে যাচ্ছে, এই রাইডার্স টু দ্য সিতে এই ঘোড়সওয়ারিটা এইভাবেই বোঝানো হচ্ছে। ক্যারেক্টার অ্যানালিসিস করাবো রে বাবা, করাবো, দাঁড়া, ঠিক আছে। তো এই যে জার্নিটা, এই যে বৈতরণী পার, যেরকম হিন্দুইজমে বিশ্বাস করা হয় যে মানুষ এই মানে আর্থ থেকে হেভেন যাচ্ছে বা পরপারে যাচ্ছে, এই পার থেকে ও পারে যাচ্ছে, ঠিক সেরকম ভাবে রাইডার্স টু দ্য সিতেও এটাই দেখানো হচ্ছে যে এই যে ঘোড়ায় চড়ে তারা প্রত্যেকে, মাইকেল বল, বার্টলে বল, এরা প্রত্যেকে চলে গেল পৃথিবী থেকে অন্য জগতে, মৃত্যুর পারাপার করলো হচ্ছে এই ঘোড়ারাই। তো এখানেই হিউম্যান জার্নি আমরা পাচ্ছি টুয়ার্ডস ডেথ। দ্য সি ইজ বোথ গিভার অ্যান্ড টেকার, এইটাও ভীষণ ইম্পর্টেন্ট একটা জায়গা। সির যে সিম্বল, সি অ্যাজ এ গিভার অ্যান্ড টেকার, এটাও ভীষণ ইম্পর্টেন্ট। আমার পার্সোনালি ভীষণ মনে হচ্ছে রাইডার্স টু দ্য সি থেকে ভীষণ রকম ভাবে 5 মার্কসেরই কোশ্চেন, মানে গোটা 5 মার্কসে, পার্ট বাই পার্ট আসার থেকে গোটা 5 মার্কসে আসার পসিবিলিটি অনেক বেশি। সো বি কেয়ারফুল, পার্ট বাই পার্ট আসতে পারে, বাট স্টিল আই এম নট so much hopeful. Okay, so the title is simply but deeply meaningful for this tragic tale. এবারে আসছি জাস্টিফাই রাইডার্স টু দ্য সি অ্যাজ ওয়ান অ্যাক্ট ট্র্যাজেডি। কিভাবে ওয়ান অ্যাক্ট ট্র্যাজেডি? জেমস ইনজের লেখা রাইডার্স টু দ্য সি আইডিয়াল ওয়ান অ্যাক্ট প্লে, যেখানে আমরা পাচ্ছি ওয়ান অ্যাক্ট, একাঙ্ক নাটক বলতে বোঝানো হয় এটাই, একাঙ্ক নাটক বলতে এখানে বোঝানো হয় যেখানে এই তিনটে প্রিন্সিপালস, এই তিনটে রুলের মধ্যে ইউনিটি থাকবে, অর্থাৎ একটাই টাইম ফ্রেম হবে, একটাই প্লেস এবং একটাই ঘটনার আবর্তিত হবে। একটাই টাইম, প্রথম এবং মূল টাইম হচ্ছে আমাদের স্টোরিটা শুরুই হচ্ছে একটা শর্ট টাইম পিরিয়ড, যেটা একটা সিঙ্গেল ডেতে দেখানো হচ্ছে, কম্প্যাক্ট একটা টাইম। প্লেস কি ইংলিশে মনে করে লিখতে একটু সমস্যা আছে বাবা, মনে করে লিখিস না, আমি বলবো যে পয়েন্টার্স করে নে, পয়েন্টার্স গুলো মাথায় রাখিস, তাহলেই হবে, পুরো মুখস্থ করতে যাস না। আজকে আমার করাবো না বাবা, আজকে শুধু লং আনসার টাইপ কোশ্চেন। আচ্ছা, এরপরে আসছি সিঙ্গেল প্লেস, যেটা কিনা মৌরিয়ার কটেজ, ওইটুকুই, বাইরে কিন্তু কোনো বাইরের এরিয়াকে দেখানো হচ্ছে না। তার সাথে সাথে একটাই অ্যাকশন, অর্থাৎ একটাই প্লট, সেটা হচ্ছে মৌরিয়ার যে ট্র্যাজিক ফেট, মৌরিয়ার যে দুর্ভাগ্য, অর্থাৎ তার সন্তানের মৃত্যু। ঠিক আছে, তাহলে সেখান থেকে খুব কনসাইজ ওয়েতে পাওয়ারফুল স্টোরি টেলিং এর মাধ্যমে সিন যেটাই বুঝিয়েছেন যে আমাদের সাফারিং, লস, এগুলো আমাদের কপালে আসবেই, এটাকে চেঞ্জ করতে পারবো না। হ্যাঁ, বোর্ড থেকে যে মডেল সেটটা দিয়েছে ওটা সলভ করো, ঠিক আছে, ওকে। সো ফাইনালি এখানে কিছু সুপারন্যাচারাল এলিমেন্ট, সিম্বলিজম ইত্যাদি দেখানোর মাধ্যমে জাস্টিফাইড এটা, যে এটা পারফেক্ট একটা one act tragedy. It proves that one act play can achieve the depth and complexity of full length tragedy. Thus Riders to the Sea stand as a masterpiece among one act plays. Perfect one act plays. Unities কিরম পাচ্ছি? টাইম, প্লেস
and action. Time, single day পেলাম, place, Maurya's cottage, Aran Island, in Aran Island. Action কি? Bartlett's death, that means Maurya's tragic fate. এখান থেকে আমরা পুরো জিনিসটাকে আমরা আলোচনা করলাম, হলো? আচ্ছা, এরপরের প্রশ্ন আসছি, যেটা কিনা ভীষণ ইম্পর্টেন্ট। দাঁড়া, এটা নয়, এরপরের ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে মৌর্যার ক্যারেক্টার অ্যানালিসিস। ভীষণ ইম্পর্টেন্ট। ডিসকাস মৌর্যার ক্যারেক্টার অ্যাজ সিম্বল অফ মাদারহুড, সাফারিং অ্যান্ড রেজিলিয়েন্স। মৌর্যার যে ক্যারেক্টার অ্যানালিসিস বা ক্যারেক্টার অ্যানালিসিস অফ মৌর্যা, ক্যারেক্টার অ্যানালিসিস। আচ্ছা, মৌর্যা যে কিনা মেইন ক্যারেক্টার, রাইডার্স টু দ্য সি, is a tragic but resilient woman. Her story in the play is full of pain. পুরো স্টোরিটা জুড়েই তার যে বেদনা, তার যে কষ্টটা আমরা সেটা কিন্তু দেখছি। বাট ইট অলসো শোজ হার স্ট্রেংথ অ্যান্ড ইভেনচুয়াল অ্যাকসেপ্টেন্স অফ হার ফেট। এবং গ্র্যাজুয়ালি আমরা দেখতে পাচ্ছি যে ইভেনচুয়ালি সে অ্যাকসেপ্ট করে নিচ্ছে তার যে দুর্ভাগ্যটাকে। প্রথমে মা হিসেবে আমরা দেখি, অ্যাজ আ মাদার মৌর্যা ইজ কেয়ারিং অ্যান্ড প্রোটেক্টিভ। কনস্ট্যান্টলি তার সন্তানের সেফটির জন্য প্রে করছে, কনস্ট্যান্টলি সে চাইছে তার সন্তানরা ভালো থাকুক। শি হ্যাজ অলরেডি লস্ট হার হাজব্যান্ড, অলরেডি তার স্বামীকে সে হারিয়েছে, ফাদার ইন লকে হারিয়েছে, এবং অলরেডি তার 5টা সন্তানকে সমুদ্রে হারিয়ে ফেলেছে। তবুও সে বারবার করে চাইছে বাটলে যেন বেঁচে থাকে, কিন্তু আলটিমেটলি বাটলেও বাঁচে না, এবং সেটাও জানতো যে সমুদ্র কতটা ভয়ঙ্কর। বাটলে যদি সমুদ্রে যায় আর ফিরবে না। আবার সে আটকাতেও পারছে না বাটলেকে, কেন কি, যদি বাটলে সমুদ্রে না যেতে, তাহলে ওরা খাবে কি, খেয়ে বাঁচবে এটা কি? আরান আইল্যান্ডে জীবনযাত্রা চালানোর জন্য কি রয়েছে? কিচ্ছু নেই। তো she tries to stop her last living son Bartley from going to the mainland. She fears he will die like his brother. But Bartley সেই কথাটা শোনে না। This shows that the main idea of the play, that fate, ভাগ্য পরিবর্তন করা যায় না। ভাগ্যকে কখনোই পরিবর্তন করা যায় না। Maurya's suffering is immense. It reflects deep sorrow of the Aran Islands who rely on the sea. She does not fall apart, rather slowly she learns to accept. এবং আমরা ফাইনালি দেখতে পাই অ্যাকসেপ্টেন্স। কষ্ট নিয়ে সে বেঁচে থাকে না, ফাইনালি সে অ্যাকসেপ্ট করে নেয়। ঠিক আছে, এটা ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, ভীষণ ইম্পর্টেন্ট। ফাইনালি সে অ্যাকসেপ্ট করে নেয় ভাগ্যকে, তার ভাগ্যকে, দুর্ভাগ্যকে। তো রেজিলিয়েন্স ইজ ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল পার্টস in Maurya's characteristics. When Bartley dead body is brought home, Maurya says that she has taken everything for her. সব তো কেড়ে নিয়েছে, আর কি থাকলো? যখন মানুষ সবকিছুকে হারায়, মানুষের যখন দেয়ালে পিঠ ঠেকে যায়, মানুষের আর কিছু হারানোর থাকে না। মানুষ যখন সবকিছুকে হারিয়ে ফেলে, মানুষের আর কিছু হারানোর থাকে না। তো ফাইনালি Maurya has nothing to left fear. This makes her a timeless symbol of strength and endurance. সহ্য শক্তির এক চূড়ান্ত সীমায় তাকে নিয়ে পৌঁছায়। এন্ডিউরেন্স, সহ্য শক্তি, তার হারানোর কিচ্ছু নেই in the face of loss. এবারে আসছি আরেকটা কোয়েশ্চেন, সবগুলো কিন্তু গোটা 5 মার্কসের। ঠিক আছে, কমেন্ট অন দ্য কনফ্লিক্ট বিটুইন সি অ্যান্ড ম্যান। মানুষের সাথে সমুদ্রের মধ্যে যে কনফ্লিক্ট, সেটা কিভাবে দেখতে পাচ্ছি দেখ। The sea in James Synge's Riders to the Sea is more than just a literal body of water. সমুদ্র শুধুমাত্র জল নয়, সমুদ্র তার থেকেও ডিপার অন্য একটা কিছু। It is unavoidable symbolic force that controls the fate of the characters of the play. সমুদ্র এমন একটা সিম্বলিক ফোর্স যেটাকে আনঅ্যাভয়েডেবল, যেটা কিন্তু সবাইকে কন্ট্রোল করছে। ম্যাম, আমার হ্যান্ডরাইটিং খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, অল দ্য ইনহ্যাবিটেন্ট, সমস্ত যারা বাসিন্দা রয়েছে অ্যারান আইল্যান্ডের,
আর ওয়াইডলি ডিপেন্ডেন্ট অন দ্য সি, ফ্রম আর্নিং লাইভলিহুড টু ডেইলি টাস্ক। তাহলে যে সি, সি আমাদের গিভার, সমুদ্র যেমন দিচ্ছে, সি অ্যাজ আ টেকার। জীবনে বাঁচার রসদ দিচ্ছে, আবার জীবনই কেড়ে নিচ্ছে। ভাব তাহলে, ঠিক আছে? যেমন ভাবে সির উপর সবাই ডিপেন্ডেন্ট, সি অলওয়েজ প্রেজেন্ট রয়েছে, সি হচ্ছে অন্যতম মেন ক্যারেক্টার যে পুরো ড্রামা জুড়ে অলওয়েজ প্রেজেন্ট রয়েছে। আচ্ছা, the sea embodies fate and destiny of the islanders who are inseparably bound to it, sometimes at the cost of one's own life, of others. কখনো কখনো মানুষের জীবনের বিনিময়, অন্যের জীবনের বিনিময়ে আমরা দেখতে পাচ্ছি যে সি জীবন, লাইফের যে রসদ সেটা প্রদান করছে। Throughout Singer's play we see the sea as an indifferent and ruthless power of nature. আমরা দেখতে পাচ্ছি রুথলেস, নিষ্ঠুর। কনফ্লিক্ট মানে দ্বন্দ্ব, বাবা দ্বন্দ্ব, নট সম্পর্ক, দ্বন্দ্ব, দ্বন্দ্ব নয়, দ্বন্দ্ব। বানানটা কি ঠিক লিখলাম? একবার বাংলা একটু লিখে বলিস না দ্বন্দ্ব স্পেলিংটা আমি ঠিক লিখলাম কিনা, ঠিক আছে? আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছি ইন দ্য প্লে সি বিকামস আ সিম্বল অফ ডেথ অ্যান্ড লস। সি সমুদ্র ডেথেরও সিম্বল, সমুদ্র যে শুধুমাত্র দিচ্ছে তা নয়, তার বদলে কেড়েও নিচ্ছে। ইট টেক্স অ্যাওয়ে মৌরিয়াস হাজবেন্ড, ফাদার ইন ল অ্যান্ড 6 sons. From the news of Michael death to the return of Bartley's body, the sea is linked with the grief and mourning. সি একদম কমপ্লিটলি, পুরোটাই দুঃখের সাথে, ক্রুয়েলটির সাথে, রুথলেসনেসের সাথে পুরোপুরিভাবে অ্যাসোসিয়েটেড। To conclude, Riders to the Sea presents the sea not only as mere backdrop of the lives of the islanders, it shapes the themes, characters and atmosphere, and also represents itself as everlasting character. Silent way, silent but strong, always sea is present in the drama or the tragedy. পুরো প্লে জুড়ে রয়েছে, কিন্তু কোথাও স্পিকার নয়, সাইলেন্ট ভাবে রয়েছে, সাইলেন্ট ভাবে রয়েছে। নেক্সট, ডিসকাস দ্য রোল অফ ফেট, ভাগ্য। আমাকে একজন জিজ্ঞেস করেছিল একদিন ক্লাসে যে ম্যাম ফেট মানে তো ভাগ্য, তাহলে ডেস্টিনি কি? ফেট মানে তো ভাগ্য, তাহলে ডেস্টিনি কি? ডেস্টিনি হচ্ছে ভবিতব্য, মানে ফাইনাল রেজাল্ট। তুমি তোমার ফেটকে বদলাতে পারো না, কিন্তু ডেস্টিনিকে বদলাতে পারো। তোমার আলটিমেট রেজাল্ট কি হবে তুমি সেটাকে চেঞ্জ করতে পারো, তোমার হাতের মধ্যে রয়েছে। বাট তোমার হাতে তোমার ভাগ্য নেই, ভাগ্যকে আমরা কেউ কন্ট্রোল করতে পারি না। তো এই ভাগ্যকে আমরা কিভাবে দেখতে পাচ্ছি রাইডার্স টু দ্য সি? রাইডার্স টু দ্য সিতে আমরা ফেটকে দেখছি অ্যাজ অ্যান ইনএভিটেবল ফোর্স, এমন একটা ফোর্স যেটা থেকে আমরা পালাতে পারি না, which cannot be escaped. It controls the lives of the islanders. Sea provide করছে ফুড, আবার তার বদলে জীবন কেড়ে নিচ্ছে, symbolizes this powerful living mother. See, মৌরিয়া অলরেডি তার হাজবেন্ডকে হারিয়েছে, 5টা সন্তানকে হারিয়েছে। Even she when begs her last son Bartley not to go to the sea, he goes. বার্টলে সেই চলে গেল। Bartley's death shows that the islanders believe that fate and sea losses are too. বার্টলেকেও হারিয়ে ফেলে তার মা। Mauria's final recognition of cannot be changed. Singe uses omen মানে হচ্ছে অশুভ ইঙ্গিত। Symbols to show that fate is inevitable. The white boards bought for Michael's coffee indicate that another death is coming. বা gust of wind যে দরজাটা খুলে গেল, সমস্ত কিছু শো করছে খুব খারাপ কিছু হতে চলেছে। ভাগ্য এটা পূর্ব নির্ধারণ করে রেখেছে যে খারাপ কিছু হতে চলেছে। এবং তার সাথে সাথে সিন যেটাও পোট্রে করেছে ফেট আনস্টপেবল একটা ফোর্স, যেটা কিনা আমাদের জীবন, কে বাঁচবে কে মরবে সব কিছুকে ডিসাইড করে। The characters in the play try to fight, অনেকবার লড়াই করার চেষ্টা করেছে, but in the end they have to accept it. You have to accept death. We all have to accept death. ডেথকে হারাতে পারি না আমরা, বহু কিছুতে যুদ্ধে জিতে যাই, আমরা রোগকে প্রতিহত করতে পারি, আমরা বিপর্যয়কে প্রতিহত করতে পারি, মৃত্যুকে আমরা কেউ আটকাতে পারি না। মৃত্যুকে কখনো এসকেপ করা যায় না।
we can't escape it. হলো? নেক্সট, ব্রাইট ডারার এই জায়গাটা, এটাও এক্সপ্লেনেশনের জন্য ইম্পর্টেন্ট, আমি আর নতুন করে ডিসকাস করছি না, এটা একটু দেখে নিও। ব্রাইট ডারার এই জায়গাটা যেখানে আমরা একটু সুপার ন্যাচারাল এলিমেন্ট পাচ্ছি, এটাও ভীষণ ইম্পর্টেন্ট। এবং তার সাথে সাথে ইম্পর্টেন্ট হচ্ছে ইট ডিস্ট্রয়েড, কে বলেছিল এই কথাটা? এটা ক্যাথলিন বলেছে। কেন ডিস্ট্রয়েডের কথা? ওই যে ও কেকটা বেক করেছিল কিন্তু ও বাটলেকে দিতে পারেনি, এটাও ভীষণ ইম্পর্টেন্ট। আমি আর এটা নতুন করে ডিসকাস করছি না। এবং আর একটা প্রশ্ন আমি ডিসকাস করতে একটু ভুলে গেলাম, এই যে দে আর অল গান নাও অ্যান্ড দেয়ার ইজ এনিথিং মোর সি ক্যান ডু টু মি। ওরা তো সবাই মরে গেল, সমুদ্র আমার থেকে আর কি কাটতে পারবে? এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি? যে ভাগ্যকে পরিবর্তন করা যায় না। এটাও আমি আর নতুন করে ডিসকাস করলাম না, এটা পড়ে নিও। আশা করছি সমস্ত প্রশ্ন ডিসকাস করে দিলাম তোমাদের সাথে। তোমাদের আর লং আনসার টাইপ প্রশ্ন নিয়ে আর কোনো চাপ থাকবে না। এই যে আমরা এটা পড়ছিলাম, আমাদের আজকে যে 5 মার্কস আর 6 মার্কসের কোশ্চেন ডিসকাস হলো, এই পুরো নোটটা তোমরা কিন্তু পেয়ে যাবে ব্যাচে। তার জন্য দেখো ডেসক্রিপশন সেকশনে একটা পিন লিঙ্ক পাবে বা পিন কমেন্টে একটা লিঙ্ক পাবে, সেখান থেকে চলে যেও, ফ্রিতে তোমরা এই নোটসগুলো পেয়ে যাবে। আর অবশ্যই পিডব্লিউ বাংলা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করে নিও। আমি আজকে এটা বলতেও ভুলে গেছি, প্রতিদিনই তো বলি, বাট স্টিল এটা আজকে বলতে ভুলে গেছি। ঠিক আছে? অনেকে অনেক গল্প করেছিস বাবা, আজকে গল্প করলি, কিন্তু আমার তো মনে হয় যে এতটা গল্প করা উচিত হয়নি। অনেকক্ষণ ক্লাস নিচ্ছি, আমার প্রচণ্ড শরীর খারাপ সত্ত্বেও আমি ক্লাস নিয়েছি। প্রথমেই তোদেরকে বললাম যে এতই আমার মাথার যন্ত্রণা করছিল যে আমি আজকে কাঁদছিলাম, আমি ভাবছিলাম যে আজকে ক্লাস নিতে পারবো না, স্টিল ক্লাস নিলাম। একটুখানি ধৈর্য রাখতে হতো। যাই হোক, খুব ভালো লাগলো তোদের সাথে আজকে ক্লাস নিয়ে, তোরা অনেকে অনেক কিছু ডিসকাস করলি। আজকে ক্লাস এই অবধি। রাইটিং নিয়ে আমি আসবো, রাইটিং সাজেশন, কিভাবে রাইটিং লিখতে হয় সবটা আমি ডিসকাস করে নেবো। ঠিক আছে? অনেকে প্রথম থেকে ছিলি, অনেকে শেষ অবধি ছিলি, অনেকে অনেকক্ষণ ধৈর্য রেখেছিস, থ্যাংক ইউ সো মাচ। তোরা খুব ভালো করে এক্সাম দে, লং আনসার টাইপ প্রশ্ন নিয়ে যেন আর কোনো রকম কোনো ভয় না থাকে। আজকের জন্য এই অবধি, টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট, লাভ ইউ অল, বাই 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 বাই। অনেকে গল্প করেছে, অনেকে গল্প করেনি, ইটস ওকে বাবা, ইটস ওকে। ঠিক আছে, টাটা, বাই।